আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। ইবিআই ম্যাজেস্টির প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। এই ইবিআই ম্যাজেস্টি সিরিজটা স্পেশালি একটা সিরিজ যেখানে আমরা গ্রুপ সাবজেক্টের কারণে যে ইংলিশ বাংলা আইসিটির যে গ্যাপগুলো রয়ে গেছে সেটাকে ফিল আপ করবো অল্প সময়ের মধ্যে। ঠিক পরীক্ষায় যা যা দরকার সেই কয়েকটা জিনিস ভালো মতো বুঝে বেসিক বিল্ড করে সিকিউ এবং এমসিকিউ সুন্দরভাবে কভার করব। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি বেসিক এবং সিকিউ নিয়ে আসছি। বেসিকের মধ্যে আমি সিকিউ এমসিকিউ দুইটা পার্টি গুছিয়ে দিব এবং সাথে সিকিউটা দেখাই দিব। ঠিক আছে, যদি আমি এমসিকিউ সহ সলভ করে আজকের ক্লাসেই দেখাইতে চাই সবকিছু, একটা নর্মাল ক্লাসও অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যেন শুধু বেসিক আর সিকিউটা তোমাদেরকে এই ক্লাসে শেষ করাবো। এবং এই ক্লাসে আজকে হচ্ছে আমি শুরু করছি আইসিটি চ্যাপ্টার 1। তোমরা অনেকেই পারো, ইজি একটা চ্যাপ্টার, বাট স্টিল এখান থেকে ভালো পরিমাণে এমসিকিউ আসে, সিকিউতেও বেশ কিছু জিনিস দেখা যায়, তো আমরা হচ্ছে সবকিছু সব কভার করবো। ঠিক আছে, তো আসলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, আমি যদি চ্যাপ্টার শুরু করার আগে তোমাকে চ্যাপ্টারের টপিক সম্পর্কে একটু ধারণা দিই, তুমি দেখবা চ্যাপ্টারের মধ্যে এই কয়েকটা টপিক আছে। ঠিক আছে, এই কয়েকটা টপিক আছে। তো এখন এই কয়েকটা টপিক মধ্যে বিশ্বগ্রামের ধারণা, এটা মোটামুটি মডারেট ইম্পর্টেন্ট, আমি এটাকে 2 স্টার দিব। এবং রিসেন্ট ট্রেন্ডস এর মধ্যে রিসেন্টলি তোমার পরীক্ষা মধ্যে যেসব টপিক আসতে দেখা যায় তার মধ্যে ভার্চুয়াল রিয়ালিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এদেরকে দেখা যায়, এদেরকে আমি 2 স্টার দিব। ঠিক আছে, বাট এখান থেকে আসার মতো সবচেয়ে বেশি যদি গুরুত্বপূর্ণ কোনো টপিক থেকে আমি বলবো বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি এবং জেনেটিক্স। এই কয়েকটা টপিক হচ্ছে একদম 3 স্টার, যেগুলো আমি গোল দিয়ে দিয়েছি। ঠিক আছে, ক্রায়োসার্জারি আমি সবার আগে সাজেস্ট করতাম। ইভেন আমি আমার আগে যে ইবিআই লাস্ট ফাইট যে সিরিজটা ছিল এইচএসসি 25 ব্যাচের জন্য নিয়েছিলাম, সেখানে আমি ক্রায়োসার্জারিকে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছিলাম। বাট আমি হচ্ছে যখন 26 ব্যাচের আইসিটি বই খুললাম, আমি দেখলাম ক্রায়োসার্জারি টপিকটাই নেই। ঠিক আছে, তো আমি টপিকটা স্টিল স্লাইডে রাখছি, ছোট করে আমরা দেখবো, একটু ওভারভিউ করে যাব। বাট এটা এখন ওভাবে আর ইম্পর্টেন্ট বলা যায় না। এই ন্যানোটেক, বায়োমেট্রিক্স আর জেনেটিক্স, এগুলো থেকে হচ্ছে বেশিরভাগ কোশ্চেন আসে। এদের পর দেখা যায় হচ্ছে এই যে উপরে যেগুলো 2 স্টার টপিক সেগুলো, আর 1 স্টার টপিক হিসেবে ইতিবাচক, নেতিবাচক ব্যবহার, নৈতিক প্রভাব, এগুলো দেখা যায়। ঠিক আছে, তো মোটামুটি আমরা বুঝলাম যে এখান থেকে কি কি আসে এবং আমরা সিকিউ এর জন্য কোথায় কোথায় বেশি ফোকাস করব। মহাকাশ অভিযান বলতে গেলে এটা জাস্ট অনলি এমসিকিউ, এটা হচ্ছে অনলি এমসিকিউ এর টপিক। এটা আমাদের খুব একটা তেমন লাগেই না, সিকিউতে আসেই না, সবচেয়ে বেশি সিকিউ এই জায়গা থেকে তুমি পাবো। ওকে, তো আসো আমরা হচ্ছে সামনে আগে। ফার্স্ট অফ অল, আমি যদি আইসিটি চ্যাপ্টার 1 মানে আইসিটি বইটাই শুরু হচ্ছে চ্যাপ্টার 1 দিয়ে, তো আমি যদি পড়া শুরু করি সবার আগে আমার কাছে কোশ্চেন করবে তথ্য কি, তথ্য প্রযুক্তি কি, আইসিটি যে পড়তেছে আইসিটি কি। তো তথ্য জিনিসটা হচ্ছে যে একটা ইনফরমেশন, যে আমি হচ্ছে একটা ডেটা বা অলরেডি যে উপাত্তটা আছে, একটা সাংখ্যিক মান হইতে পারে বা যে কোনো মান হইতে পারে, যে কোনো একটা উপাত্ত যে আছে সেই উপাত্তকে যুক্তির মাধ্যমে পর্যালোচনা করে বা চিন্তা করে আমি যে জ্ঞানটা অর্জন করতেছি সেই জ্ঞানটাই হচ্ছে তথ্য। ঠিক আছে, তো এখানে এটাই বলা হয়েছে যে কোনো কিছু সম্পর্কে ধারণা বা জ্ঞান লাভ করার জন্য সে সম্পর্কে বিভিন্ন ডেটা বা উপাত্তকে যৌক্তিক পরিসজ্জে উপস্থাপনকে তথ্য বা ইনফরমেশন বলা হয়। একটা সহজ বা একটা মানে কি বলবো, একটা কমন যদি উদাহরণ দিতে যাই, লাইক হচ্ছে আমি বললাম একটা স্টুডেন্ট, সে কেমন স্টুডেন্ট, তুমি বললা সে এইবার পরীক্ষা ফাইনাল পরীক্ষা ফার্স্ট হয়েছে। তো ফাইনাল পরীক্ষা ফার্স্ট হয়েছে, এটা কিন্তু একটা উপাত্ত, এটা কিন্তু একটা ডেটা, যে ফাইনাল পরীক্ষা তার র্যাঙ্ক ছিল 1। কিন্তু এই ডেটা থেকে আমি যৌক্তিক পরিসজ্জায় আমি যুক্তি দিয়ে একটা ধারণা বা একটা জ্ঞান অর্জন করতেছি যে ফাইনাল পরীক্ষা ফার্স্ট হয়েছে, দ্যাট মিনস ছেলে ব্রিলিয়ান্ট, ছেলে পড়াশোনা করে, হচ্ছে একটা টপার টাইপের স্টুডেন্ট। ঠিক আছে, আমি জানতে পারতেছি যেটা উপাত্ত, এটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক, সবচেয়ে ক্ষুদ্রতম একক। এটা এলোমেলো ভাবে হইতে পারে, অগোছালো হইতে পারে, বা গুছানো সুসংগঠিত কোনো অক্ষর, সংখ্যা, চিহ্ন, মান, এনিথিং। ঠিক আছে, এই যে আমার যে ক্লাসটা পুরাটা আপলোড হচ্ছে ইউটিউবে, তুমি দেখতেছো, দিস ইজ অলসো ডেটা, নাথিং বাট ডেটা। বাট এই ডেটাটা থেকে তুমি যেটা শিখতেছো, তুমি যেটা জানতেছো, দিস ইজ দ্য ইনফরমেশন। ঠিক আছে, তো বলতে গেলে এইখানে যেহেতু তোমার জিনিসগুলো অনেক বেশি অ্যাডভান্স, তো মানে অ্যাকচুয়ালি এখানে না সবখানে জিনিসগুলো অ্যাডভান্স, তো আমরা বলতে গেলে ইনফরমেশনের আদান প্রদান করি। ডেটা আমরা সেভাবে বলি না, ডেটা বলতে স্পেসিফিক ডিজিট, ভ্যালু, ইমেজ, ঠিক আছে, এইসবই বুঝাই, শব্দ, সংখ্যা, ছবি, প্রতীক, এগুলোই আর কি। ঠিক আছে, তো এই হলো কাহিনী। হোয়াটএভার, আমরা বেসিকটা হচ্ছে শুরু করলাম। এখন পড়াশোনা, মেইন পড়াশোনা শুরু হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ থেকে। হোয়াট ইজ গ্লোবাল ভিলেজ? ভাই তুমি আমার বল, একটা ভিলেজে কি কি থাকে? একটা ভিলেজ মানে একটা গ্রাম, গ্রামের মধ্যে হচ্ছে তোমার মানে অনেকগুলো পরিবার মিলে তো একটা সমাজ বা একটা গ্রামীণ পরিবেশ, একটা গ্রামীণ সমাজ গঠন করে, তাই না? তো গ্রামের মধ্যে দেখা যায় তোমার প্রতিটা পরিবার থাকে, অনেকগুলো পরিবার, একটা বাসায় একটা পরিবার থাকে, এবং দেখা যায় সে পরিবারের মানুষগুলা তোমার গ্রামের মধ্যে পারস্পরিক একটা সৌহার্দ্য, একটা সম্প্রীতির মাধ্যমে সুন্দর একটা জীবনযাপন করতেছে। তো গ্রামের মধ্যে কিন্তু পরিবারগুলো খুব বেশি দূরে দূরে থাকে না, মোটামুটি কাছাকাছিই থাকে। ঠিক আছে, এখন পৃথিবীতে তোমার দেশগুলা যে আছে, এই দেশের মধ্যে এত এত মানুষ আছে, প্রযুক্তির ডেভেলপমেন্টের কারণে
তুমি ফিজিক্যালি ইন্টারাকশন বলো বা হচ্ছে সাইবার বা অনলাইন ইন্টারাকশন বলো, দুইটাই অনেক ফাস্ট হয়ে গেছে। আগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মানুষের যেখানে কয়েক সপ্তাহ মাস পর্যন্ত লাগতো, সেইখানে এখন মানুষ দিনে দিনে যাতায়াত করতেছে প্লেনের মাধ্যমে, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে বুলেট ট্রেন বলো, মেট্রো রেল বলো, ঠিক আছে, তো বিভিন্ন রকম টানেল বলো। তো এই যে তথ্য প্রযুক্তিরই তো উন্নয়ন এগুলো সব কিছু, ঠিক আছে, যে তোমার তথ্যটা হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায়, মানুষের যোগাযোগটা এক জায়গায় দ্রুত হচ্ছে, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলা হয়েছে। কারণ যোগাযোগ খালি অনলাইনই না, অফলাইন যোগাযোগ একটা যোগাযোগ, ঠিক আছে। তো অনলাইন তো বলার অপেক্ষা রাখে না, অনলাইন তো আছেই, বাট অফলাইন এবং অনলাইন দুইটা মিলিয়েই যে তোমার এক জায়গার ইনফরমেশন আরেক জায়গায় খুব দ্রুত পৌঁছাচ্ছে। যে কারণে তোমার গ্রামের কথা চিন্তা করো, যে বাড়িতে বাড়িতে যেরকম খবর খুব দ্রুত ছড়া যেত, পুরো গ্রামের সবাই জেনে যেত, সেরকম এখন বিশ্বের একটা কোনায় কোনো কিছু ঘটলে সেই তথ্যটাও খুব বিশ্বে দ্রুত ছড়ায় যায়। পুরো বিশ্বের সবগুলা দেশ একটা পরিবারের মতো হয়ে গেছে এবং পুরো বিশ্বটা হয়ে গেছে একটা গ্রামের মতো। দ্যাট ইজ কল্ড গ্লোবাল ভিলেজ। ইট ইজ এ কনসেপ্ট। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভিলেজ হয়নি, কিন্তু ভিলেজের মতো ইট ইজ এ কনসেপ্ট, একটা ধারণা। বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজে যাতায়াত, ভ্রমণ, গণমাধ্যম, ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকতেছে এবং একটা কমিউনিটিতে পরিণত হয়েছে। পুরো পৃথিবীর মানুষ একটা কমিউনিটিতে পরিণত হইতেছে, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের মিডিয়া, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ব্যাপক ব্যবহার প্রভাবের কারণে আজ বিশ্বের যে এক দেশের এক প্রান্তে মানুষ আরেক দেশের আরেক প্রান্তে মানুষের সাথে খুব ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে তোমার ইন্টারাক্ট করতে পারতেছে। তুমি অনলাইনের মাধ্যমে যে কাউকে উইদিন সেকেন্ডস অ্যাপ্রোচ করতে পারতেছো, ঠিক আছে। তো এটা একটা না ইমপ্রুভমেন্টটা, তো এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। তো এখান থেকে আমার জানা কি লাগবে? এখান থেকে আমার জানা যেটা লাগবে যে এই পার্টটুকু যেটা আমি তোমাদেরকে এতক্ষণ পড়াইলাম, এই পার্টটুকু হচ্ছে আমাদের 2 মার্কের প্রশ্নে আসে, যে বিশ্বগ্রাম বলতে কি বুঝো। তো তোমাদের 2 মার্কের প্রশ্নে এটা খতে আসবে, সো এই জন্য হচ্ছে এই পার্টটা বুঝাই দিলাম, ওকে। আর এমসিকিউর জন্য এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে কানাডিয়ান দার্শনিক এবং লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। নাম কি? হারবার্ট মার্শাল ম্যাকলুহান। উনি কি করছেন? উনি হচ্ছেন সেই প্রথম ব্যক্তি যিনি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণাটা উত্থাপন করছেন। কোথায় উত্থাপন করছেন? 1962 সালে তার একটা বই আছে, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান। এই বইটার মধ্যে 1962 সালে এই হারবার্ট মার্শাল ম্যাকলুহান হচ্ছে প্রথম এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটা মেনশন করেন, সেই শব্দটাকে উল্লেখ করেন, এই শব্দটাকে জনপ্রিয় করে তোলেন, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য জানতে হবে। এরপর এই যে গ্লোবাল ভিলেজ হইলো, মানুষ খুব দ্রুত যোগাযোগ করতে পারছে, খুব দ্রুত যাতায়াত করতে পারতেছে, সুবিধা কি আর অসুবিধা কি? দেখো, যদি আমি ফিজিক্যাল যাতায়াতে কথা ধরি, তো ফিজিক্যাল যাতায়াতে হচ্ছে তোমার দূরত্ব অনেক কমে গেছে। লাইক একই জিনিস যখন তোমার একই জায়গায় তোমার যাইতে যখন 1 দিন লাগতো, সেই জায়গায় তুমি 4 ঘন্টা পৌঁছে দিছো। দূরত্ব কমে গেছে না? অবশ্যই কমে গেছে। তোমার কিন্তু এখন দূরত্ব কম ফিল হবে, ঠিক আছে। এবং তুমি এই যে দ্রুত যাতায়াত করতেছো, তোমার জন্য এই দ্রুত গতি স্পিড, এই স্পিড একটা সুবিধা। দূরত্ব কম মনে হইতেছে, ডিস্টেন্স শর্ট হয়ে গেছে, এটা একটা সুবিধা। তোমার ব্যবস্থাপনা খরচ কম, এটাও একটা ব্যাপার। এবং এইখানে ব্যবস্থাপনা খরচ কম, এই জিনিসটা মেইনলি অফলাইনের চেয়ে বেশি অনলাইনে আসে, ঠিক আছে। যে অনলাইনে খুব বেশি আহামরি কিছু সেটআপ ছাড়াই, লাইক তুমি তোমার ঘরে বসে উইদাউট সেটিং এনি ডিভাইস অর এনি টেকনিক্যাল থিং, ইউ ক্যান ওপেন অ্যান অ্যাকাউন্ট, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যেটাই বলো, তাই না? তো এখানে কিন্তু ব্যবস্থাপনা খরচ মানে অনলাইনে বলতে গেলে ক্লোজ টু জিরো, ঠিক আছে। একটা রাউটার কিনলে তুমি পুরো বাসায় বলতে গেলে তোমার সব ডিভাইসে ইন্টারনেট কানেকশন দিতে পারতেছো। তো এইখানে হচ্ছে অনলাইনে আবার তুমি যে কোনো লাইব্রেরি থেকে বই বা যে কোনো পিডিএফ এনিথিং অ্যাক্সেস করতে পারতেছো। অনলাইনে ইউটিউবে অ্যাক্সেস করতে, বিভিন্ন ক্লাস অ্যাক্সেস করতে পারতেছো, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কোর্স আছে তুমি সেগুলো অ্যাক্সেস করতে পারছো, লটস অফ স্টাফ। এবং দেখো তুমি এছাড়া আর কি করতে পারো? তো পড়াশোনা গেল, এবার তুমি বিভিন্ন দেশের সংস্কৃতি জানতে পারো। তুমি যদি ব্যবসা ক্ষেত্রে দেখো, ঘরে বসে ব্যবসা বাণিজ্য, তুমি অনলাইন মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস বা হচ্ছে অ্যামাজন, এগুলো করতে পারো। ড্রপ শিপিং করতে পারো, টেলিমেডিসিন, চিকিৎসা করা যায়, তুমি অনলাইনে চিকিৎসা দিতে পারো। ইন্টারনেট, টিভি, রেডিও, বিনোদন একটা এন্টারটেইনমেন্ট মাধ্যম হয়ে গেছে, ঠিক আছে। ঘরে বসে এটার মাধ্যমে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং করতে পারতেছে, ঠিক আছে। তো অনেক কিছু হয়েছে। এবং মেইন যেটা কথা, তথ্যের ব্যাপক উৎসের সৃষ্টি হয়েছে। এবং এই তথ্যের ব্যাপক উৎস, এই উৎস অনেক বেশি হওয়ার কারণে যেটা হইছে যে অনেক রিসোর্স থেকে অনেক তথ্য আসতেছে, আমরা রিসোর্স গুলা ভেরিফাই করতে পারতেছি না। যে কারণে যদি কেউ অসৎ উদ্দেশ্যেও কোনো রিসোর্স গুলো দেখেছে, আমি তোমাকে তথ্য দিব বা আমি তোমাকে তথ্য দিতেছি, উপর থেকে দেখেছি আমি তোমার ভালো উপকার করতেছি, বাট আসলে আমি তলে তলে তোমার ইনফরমেশন, তোমার পার্সোনাল ইনফরমেশন, তোমার হয়তো দেখা যায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, সেগুলো আমি জেনে ফেলতেছি, হ্যাকিং যেটা, বা আমি তোমার
অ্যাক্সেসটা, তোমার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি নিয়ে ফেলছি, তুমি একটা হ্যাকিং, তথ্য চুরি, তথ্যের গোপনীয়তা প্রকাশ, এই জিনিসগুলো করতেছে, অসুবিধা চলে আসতেছে। অনেক বেশি তথ্য যখন অ্যাভেলেবল হচ্ছে, কোনটা সত্য কোনটা মিথ্যা, সত্য মিথ্যার মধ্যে বিভেদ করা কষ্ট যাচ্ছে, জনগণ কোনো কিছু পরি সূত্র যাচাই না করে সত্য গ্রহণ করতেছে, অসত্য তথ্য প্রকাশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এবং তোমার হচ্ছে এই যে তথ্য চুরি, ব্যাংক থেফট তো বলছি, সাথে আরেকটা যেটা ব্যাপার যে অনলাইন ইন্টারাকশন এত ভাস্ট যে এখন সহজলভ্যতা কারণে মানুষ এত বেশি অনলাইনে যোগাযোগ করতেছে, যান্ত্রিকতা তৈরি হয়ে গেছে এখন, মানে একই রুমে সব বন্ধুরা একসাথে থেকেও দেখা যায় যে আমরা সবাই ফোন টিপতেছি, রিয়েলিটি। ঠিক আছে, তো একটা যান্ত্রিকতা তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে, যে মানবিক ইন্টারাকশন, ফেস টু ফেস ইন্টারাকশন, হিউম্যান ইন্টারাকশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, তো সুবিধা অসুবিধা আমরা দেখলাম। এখন এই সুবিধাগুলা যেগুলা যে বিশ্বগ্রামের বিভিন্ন পার্ট বা এলিমেন্ট, সেগুলো নিয়ে আমরা যাবো, বাট তার আগে এটা কি কি দিয়ে গঠন হয়েছে, বিশ্বগ্রামের প্রধান গাঠনিক উপাদান, আমি যদি একটু স্পেসিফিক্যালি বলে গাঠনিক উপাদান, যে বিশ্বগ্রামকে তুমি যদি বিশ্বগ্রামের একটা পার্ট হতে চাও তাহলে ওই পার্টের মধ্যে মানে কি দিয়ে গঠন হয়েছে জিনিসটা। তো এখানে পাঁচটা জিনিস আসবে: হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট কানেক্টিভিটি, ডেটা এবং মানুষের জ্ঞান বা ক্যাপাসিটি। ঠিক আছে, তো এইখানে জিনিসটা আমি লিখে আনছি, বাট আমি তোমাকে মুখে মুখে বলি। হার্ডওয়্যার হচ্ছে তুমি যে যন্ত্রের মাধ্যমে এই বিশ্বগ্রামের সাথে যুক্ত বা বিশ্বগ্রামের একজন বাসিন্দা হওয়া। তোমার একটা ডিভাইসটা তোমার মোবাইল হইতে পারে, তোমার পিসি হইতে পারে, তোমার ল্যাপটপ হইতে পারে, তোমার ট্যাব হইতে পারে, এনিথিং হইতে পারে। ঠিক আছে, এবং এই জিনিসটা তুমি যে চালাইতেছো, এই যে চালানোর জন্য তোমার ওইটার মধ্যে মোবাইল হলে অ্যান্ড্রয়েড দেওয়া লাগতেছে, আইফোন হলে আইওএস দেওয়া লাগতেছে, পিসি হলে উইন্ডোজ দেওয়া লাগতেছে, তো একটা সফটওয়্যার দেওয়া লাগতেছে। এবং একটা জিনিস চিন্তা করো, তোমার বাসায় জাস্ট একটা মোবাইল আছে, তুমি সাথে সাথে বিশ্বগ্রামের বাসিন্দা, মোবাইল দেওয়া আছে, ওটার মধ্যে অ্যান্ড্রয়েড দেওয়া আছে না, তোমার কানেকশন লাগবে, কানেক্টিভিটি লাগবে। এবং এই কানেকশন যখন দিতে চাইছো তখন এই হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যেও অনেক কিছু ইনক্লুড যাচ্ছে। তোমার কানেকশন দেওয়ার জন্য তোমার একটা রাউটার লাগতেছে, রাউটারের ভিতর টিপি লিঙ্ক বা হচ্ছে ডি লিঙ্ক, তুমি যেটাই নিয়েছো ওটার একটা সফটওয়্যার দেওয়া আছে। তুমি একটা আইএসপির সাথে যোগাযোগ করছো, আইএসপির সার্ভারের সফটওয়্যার দেওয়া আছে, ওই সার্ভার, ওই আইএসপির সার্ভার হচ্ছে আবার তোমার ইয়ার সাথে, ইন্টারনেটের সাথে কানেক্ট করতেছে। তো অনেক এখানে তোমার যন্ত্রপাতি আসতেছে, সেই যন্ত্রপাতির ভিতর সফটওয়্যার আছে, তো কানেক্টিভিটির ভিতর এখানে অনেক কিছু করতেছে। ঠিক আছে, এবং ফাইনাল তুমি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছ, তুমি কি পাচ্ছ? ডেটা। এই যে যেটা বললাম, তথ্য, এই সব কিছু তুমি পাচ্ছ। এখন এই সব কিছু তুমি যে একটা ডিভাইস অপারেট করে তুমি যে অনলাইন হচ্ছ, তুমি অনলাইন থেকে ইনফরমেশন নিচ্ছ, ইনফরমেশনটা থেকে লাভবান হচ্ছ, ইনফরমেশন কোনটা সেফ কোনটা আনসেফ তুমি বুঝতে পারতেছো, আনসেফটাকে বাদ দিয়ে তুমি সেফ ইনফরমেশন নিজের জন্য নিতেছো। এই সব কিছু বুঝার, জানার একটা মেন্টাল ক্যাপাসিটি বা একটা নলেজ, একটা প্রি রিকুইজিট নলেজ দরকার হয় না? এই নলেজটাকে এখানে বলা হয়েছে জ্ঞান বা সক্ষমতা, ক্যাপাসিটি। ঠিক আছে, লাইক তুমি যদি টেকনিক্যালি শার্প না হও, তুমি যদি ডিভাইস চালাইতে না পারো, তাহলে কিন্তু তুমি এই বড় সুবিধা, তোমার কাছে এভরিথিং থাকলেও তুমি কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারবা না। তো এই ক্যাপাসিটি হচ্ছে নির্ভর করে যে তুমি অ্যাকচুয়ালি এই সব কিছুর অ্যাক্সেস নিতে পারবা কিনা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে, তো এইখানে হচ্ছে সবগুলো আমি ব্যাখ্যা করা হচ্ছে লিখে আনছি, এবং এইখানে আমার স্কুলে একটা মাহবুবুর রহমান স্যারের বই এবং মুজিবুর রহমান স্যারের বই, দুটো মিলায় বানানো। ঠিক আছে, টেক্সট বুক থেকেও দুই একটা পার্ট আছে, বাট টেক্সট বুকে খুব কম পার্টই আছে, কারণ টেক্সট বুকে অনেক কিছু এত ইলাবোরেটলি এক্সপ্লেন করে না, লাইক এই উপাদান তুমি টেক্সট বুকে নাই মানে পাবা না, নাই পাবা কি পাবা না। ঠিক আছে, ডিরেক্টলি উপাদান থেকে শুরু করবে বিশ্বকামের ধারণা দিয়ে। তো হার্ডওয়্যারের মধ্যে কি তোমার হচ্ছে বিভিন্ন রকম যন্ত্র যা আছে, যোগাযোগ তথ্য আদান-প্রদানের জন্য সর্বপ্রথম যেটা দরকার যন্ত্রপাতি, অডিও ভিডিও রেকর্ডার, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন, ওই যে বললাম না মোবাইল বাদে আরো অনেক কিছু চলে আসে যখনই when it comes to connectivity। সো তোমার টিভি, রেডিও, স্যাটেলাইট সব কিছু চলে আসে এখানের মধ্যে। সফটওয়্যারের মধ্যে কি, যে প্রত্যেকটা ডিভাইস চলছে, প্রত্যেকটা ডিভাইসের একটা ইন বিটুইন তোমার একটা স্মার্ট সফটওয়্যার দরকার হয়, যেটা মাধ্যমে চলতেছে। এখন সফটওয়্যার বলতে তোমার অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার, তুমি যেটা ব্রাউজ করতেছো সেটা একটা সফটওয়্যার, তুমি যেটা দিয়ে মেসেজিং করছো, যে অ্যাপটা ওপেন করছো সেটা একটা সফটওয়্যার। এই সবগুলো বানাইতে যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে, সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইটসেলফ একটা সফটওয়্যার। তো প্রচুর ইউজ। ঠিক আছে, ইন্টারনেট সংযুক্ত কানেক্টিভিটি সেটা আমি বললাম, এবং এখানে একটা ইনফরমেশন যেটা হচ্ছে নিরাপদ তথ্য আদান প্রদানই হচ্ছে বিশ্বগ্রামের মূল ভিত্তি। তুমি কিন্তু একটা ফিশি বা একটা সাসপিশিয়াস লিঙ্ক থেকে কখনোই কোনো তথ্য গ্রহণ করবে না। তথ্য গ্রহণ বলতে আমি সহজ করে বুঝাই, তুমি কোনো কিছু ডাউনলোড করবে না। একটা তথ্য নিজের কাছে জমা রাখা, এটাকে সোজা ভাষায় আমি কি বলতে পারি, তথ্য ডাউনলোড করা, ইনফরমেশন বা কোনো একটা ফাইল ডাউনলোড করা। তো তুমি কিন্তু একটা মানে অজানা জায়গা থেকে কখনোই একটা সাসপিশিয়াস ফাইল ডাউনলোড করবা না, তাই না? তো তোমার বিশ্বগ্রামের মূল ভিতরে হচ্ছে নিরাপদ তথ্য আদান প্রদান। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার। ডেটা তো আমরা এতক্ষণ ধরে পড়ে আসছি, জেনে আসছি। ডেটা এবং জ্ঞান এগুলো সবারও ব্যাখ্যা করছি। আমরা চলে যাবো অ্যাকচুয়াল উপাদান, যে বিশ্বগ্রামের বিভিন্ন পার্ট বা বিভিন্ন অ্যাসপেক্ট কি কি আছে। তো বিশ্বগ্রামের সাথে অনেক উপাদান ওতপ্রোতভাবে জড়িত। তো যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, আমাদের লাইফের এভরি অ্যাসপেক্ট হচ্ছে এখানে জড়িত। পরীক্ষার জন্য যোগাযোগটা লাগবে, কর্মসংস্থান লাগবে, শিক্ষা মোটামুটি লাগে, চিকিৎসাটা ভালো পরিমাণ লাগবে, গবেষণা খুব বেশি আসে না, অফিস মাঝে মধ্যে দেখা যায়, বাসস্থান, বাণিজ্য,
এরাও মাঝে মধ্যে আসে, বাট এই দুটা মেইনলি এমসিকিউ এর পার্ট, এই দুটা মেইনলি এমসিকিউ এর পার্ট। এদের মধ্যে মাঝে মাঝে সিকিউ দেখা যায়, বাট এটা মেইনলি এমসিকিউ স্ট্যান্ডার্ড, ঠিক আছে। বা এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, বাট হচ্ছে তোমার এই কয়েকটা জিনিস তুমি যদি ভালো করে বুঝো তাইলেই হবে ইনশাল্লাহ, ওকে। এবং চিকিৎসাটা তো লাগে বললাম, শিক্ষাটাও মোটামুটি আছে, ওকে হোয়াটএভার। তো যোগাযোগের মধ্যে ফার্স্ট অফ অল যোগাযোগ, এখন যোগাযোগ হচ্ছে তোমার কয়েক ধরনের। তো যোগাযোগটা আমি যদি একটু এক্সপ্লেন করি, যোগাযোগ মানে কি, যোগাযোগ বা কমিউনিকেশন মানে হচ্ছে, যোগাযোগ বা কমিউনিকেশন মানে হচ্ছে একটা জায়গার সাথে আরেকটা জায়গার যে সংযোগ, কানেকশন, সে কানেকশন এক জায়গার সাথে আরেক জায়গায়, জড়পদ কানেকশন করতে পারে না, এক জায়গার মানুষের সাথে আরেক জায়গার মানুষের যে কানেকশন, ঠিক আছে। এখন এই কানেকশনটা ফিজিক্যালি হইতে পারে, অফলাইনে হইতে পারে, অনলাইনে হইতে পারে, ঠিক আছে। এটা অফলাইনেও হইতে পারে, এটা অনলাইনেও হইতে পারে, ঠিক আছে। অফলাইনে হইতে পারে, এটা অনলাইনেও হইতে পারে। অফলাইন যখন হচ্ছে তখন তো যাতায়াত ব্যবস্থা, তখন তো ট্রান্সপোর্ট সিস্টেমে চলে যাচ্ছে, ঠিক আছে। তো ট্রান্সপোর্টে তো অলরেডি অনেক উন্নত হয়েছে, তোমার প্লেনে করে যাতায়াত বলো, তারপর হচ্ছে অনেক হাই ভেলোসিটি ট্রেনস বলো, তারপর আরো অনেক পদ্ধতি আছে, ঠিক আছে। হাই স্পিড কার বলো, যত প্রযুক্তি আসছে তত উন্নত হইতেছে, ঠিক আছে। এবং এই উন্নত প্রযুক্তি তৈরির জন্য কি লাগছে, তথ্য লাগছে। তো বলতে গেলে ইনডিরেক্টলি এগুলো সবই তথ্য প্রযুক্তির তোমার কি বলা যায়, অবদান। এখন অনলাইন যোগাযোগের কথা যখন আসবো, মানে যেটা এখানে ফোকাস করা হয়েছে, সে অনলাইন যোগাযোগের মধ্যে দুইটা যোগাযোগ করবে, একটা হচ্ছে টেলিকমিউনিকেশন আর একটা হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন, ঠিক আছে। আমি সংক্ষেপে লিখলাম। তো দুইটা মোটামুটি সেমই, বাট একটু ডিফারেন্ট কিভাবে, যে একটা আরেকটা আপগ্রেড হয়ে আসছে। লাইক আমি যখন আমার ফোনে অফলাইন আসি, লাইক অফলাইনের মধ্যে টেলিকমিউনিকেশনটা তোমার মোটামুটি অনলাইনের মধ্যে না, ঠিক, এটা অফলাইনের মধ্যে পড়ছে। অনলাইনের মধ্যে দুটো প্রকার না বলে এটাকে আমরা অফলাইন বলতে পারি। লাইক তুমি চিন্তা করো, তুমি যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড না, তখনও তুমি কি মোবাইল ফোনের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে তথ্য পাচ্ছ না। দেখো, মোবাইল ফোনের মাধ্যমে তুমি দ্বিমুখী তথ্য আদান প্রদান করছো, তুমি তথ্য দিচ্ছ এবং নিচ্ছ। টেলিভিশন, রেডিও, স্যাটেলাইট এগুলো থেকে তুমি খালি তথ্য পাচ্ছ, দিতে পারছ না। তো হচ্ছে শুরু কি দিয়ে হয়েছিল, টেলিগ্রাফ, টেলিগ্রাম, ফ্যাক্স, এগুলো দিয়ে। টেলিগ্রাম অ্যাপ না, টেলিগ্রাম একটা যন্ত্রই ছিল। তো টেলিগ্রাফ বলো, টেলিগ্রাম বলো, ফ্যাক্স বলো, এগুলো দিয়ে শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে মোবাইল ফোন আসলো, তোমার হচ্ছে সিন সিস্টেম আসলো, টেলিগ্রাম, টেলিগ্রাফ আসলো। তো এইসব কিছু তুমি হচ্ছে মেইনলি শুরুর দিকে কমিউনিকেশন করতে, ঠিক আছে। আমরা, তুমি কি অ্যাকচুয়ালি, তুমি আমি সবাই হচ্ছে আমরা একসময় এগুলো দিয়ে চালাই। বাট তারপর আসলো অনলাইন, দ্য ইন্টারনেট। এই ইন্টারনেট আসার পর আমরা হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশনে একটা বিশাল ইমপ্রুভমেন্ট দেখতে পাইলাম। তো ফার্স্ট অফ অল ইন্টারনেট যখন আসলো, তখন সবচেয়ে বেশি যে জিনিসটা দিয়ে ইন্টারনেট জনপ্রিয় হয়েছিল সেটা হচ্ছে ইমেইল। সবচেয়ে বেশি যেটা ইউজ হতো ইমেইল, ঠিক আছে। যে তোমার একজনের সাথে ইন্টারনেট সংযোগ আছে, একজনের সাথে সংযোগ আছে, এখন জাস্ট দুজন দুইটা অ্যাকাউন্ট খুলবে এবং অ্যাকাউন্ট খুলে হচ্ছে একজন একজনকে ইমেইলের মাধ্যমে তথ্য পাঠাবো। তখন কোনো মেসেজিং অ্যাপ তৈরি হয়নি শুরুর দিকে, কিন্তু তখনও তোমার মেসেজিং অ্যাপ সেভাবে আসে নাই, ওকে। তো ফেসবুকের আগে একটা ছিল, তো নাম ভুলে গেছি, কি জানি নাম, কি জানি উইশেয়ার না কি জানি, মনে পড়তেছে না নামটা এই মুহূর্তে। অনেকগুলো অ্যাপ দেখছিলাম তো এরকম পুরনো, তো হোয়াট এভার, ওরকম একটা ছিল। তোমার ইমেলের মধ্যে তখন হচ্ছে ইয়াহু চলতো, ইয়াহুই সবচেয়ে বেশি ডমিনেট করতো। পরে হচ্ছে তোমার আস্তে আস্তে গুগল এসে মার্কেটটা নিল, ঠিক আছে। তো ইমেইলের মধ্যে মানুষ হচ্ছে আগে যোগাযোগটা করতো, তারপর আস্তে আস্তে যখন ইনফরমেশন গুলো আরো উন্নত হলো, তখন দেখা যেত এই টেলি যোগাযোগটাই অনলাইন ফরম্যাটে, মানে এখানে যেমন অডিও কল হইতো, সেই অডিও কলটা এখন এখানে হইতেছে কিভাবে, টেলিকনফারেন্সিং, টেলিকনফারেন্সিং হইতেছে, ঠিক আছে, টেলিকনফারেন্সিং হইতেছে। এবং এখানে মানে সোজা ভাষা আমরা অনলাইন অডিও কল যেগুলো, সেগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাই। এবং তার চেয়েও ইমপ্রুভ বা তার চেয়েও অ্যাডভান্সড আমরা যখন দেখতে যাব, তখন আমরা কি দেখতে পাই, তার চেয়েও অ্যাডভান্সড আমরা দেখতে পাই হচ্ছে ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, ওকে। ভিডিও কনফারেন্সিং এখন এখানে তোমার লাইভ স্ট্রিমিং রীতিমতো, ঠিক আছে। তুমি শুধু কথা না, তুমি একটা ছবি, তুমি একটা জলজান্ত মানে চলচ্চিত্র জায়গা, ভিডিও বাংলাতে চলচ্চিত্র, তুমি পুরা চলমান সবকিছু দেখতেছো, ঠিক আছে, রিয়েল টাইম দেখতেছো, ওকে, এবং লাইভ দেখতেছো। এই জিনিসগুলো হচ্ছে তখন শুরু হলো এবং যোগাযোগ হিসেবে সেটা শুরু হইলো, ঠিক আছে। তো এইটা হচ্ছে এখানে বলা হয়েছে। তো আমরা যদি এখন দেখি অ্যাকচুয়ালি এখানে কি কি লেখা আছে, তো যোগাযোগের এখানে হচ্ছে শুরু কথাবার্তা বলছে, যোগাযোগ বিশ্বকর্মার প্রধান উপাদান, এই তথ্য প্রযুক্তির ক্রম বিকাশের ফলে এটা সম্ভব হয়েছে, টেলিযোগাযোগ হচ্ছে ব্যবস্থার উন্নয়নের ফলে সম্ভব। তো এখানে এইসব কথাবার্তা বলা আছে, ঠিক আছে, যে আধুনিক টেলিযোগাযোগের যন্ত্রের মধ্যে বহুল ব্যবহৃত যন্ত্র কি কি এবং পরবর্তীতে তোমার আরো কি কি যন্ত্র আসছে এগুলো বলা হয়েছে। সো আমরা যদি সামনে যাই, আমরা দেখবো যে যোগাযোগের একটা মাধ্যম হলো যাতায়াত। তো এই ব্যবস্থাতেও তথ্য প্রযুক্তির ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। তো ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, এখানে আমরা কি দেখতে পাই যে ওয়াইফাই, ব্লুটুথ, বর্তমানে এআই ক্যামেরা চলতেছে সেগুলা। তো জিপিআরএস এর মতো হচ্ছে আধুনিক প্রযুক্তি পাওয়া যায়। এবং যানবাহনেও ব্যবহারের জন্য এখন ওয়াইফাই বা হচ্ছে গাড়ির ভিতর ইনবিল্ট জিপিএস দেখতে পাই আমরা। তো এই সুবিধার জন্য আমরা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের সুবিধাটা আমরা দুইটা ভাগে ভাগ করছি, টেলিকমিউনিকেশন, ইনফরমেশন কমিউনিকেশন, যেটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করলাম এতক্ষণ।
তো কি বলছে, টেলিযোগাযোগ হচ্ছে সাধারণভাবে যে কোনো দূরত্ব যন্ত্র বা ডিভাইস নির্ভর পরস্পর যোগাযোগের পদ্ধতি। শুরুতে টেলিগ্রাফ দিয়ে শুরু হয়েছিল, পরে হচ্ছে তোমার আস্তে আস্তে নেটওয়ার্ক বেসড, যে হচ্ছে ফোনের মাধ্যমে যে কোনো দূরত্বে তুমি হচ্ছে নেটওয়ার্ক নির্ভর করে পাঠাবা। তো এখানে হচ্ছে তোমার সবার কাছে ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক দরকার, মোবাইল কমিউনিকেশন দরকার এবং স্যাটেলাইট দরকার, ঠিক আছে। কারণ ব্রডকাস্ট তো হচ্ছে তুমি অনলাইন ছাড়া অফলাইনেও কিন্তু বাসায় টিভি দেখলে টিভি দেখতে পারবা, তাই না? অফলাইন টিভি তো আমরা সবসময় চালাচ্ছি, এখন না স্মার্ট টিভি আসছে। তো তোমার স্যাটেলাইট বলো, তারপর হচ্ছে মোবাইল কমিউনিকেশন বলো, ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক বলো, এর মধ্যে প্রথম দুটো মোবাইল ফোনের জন্য প্রযোজ্য, স্যাটেলাইটটা হচ্ছে ওই টেলিভিশন রেডিও এগুলোর জন্য বেশি প্রযোজ্য। ওকে, সো এইগুলো ব্যাপার। এরপর যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি আসবে তখন কি আসলে বিশ্বগ্রামের আরেকটা বিপ্লবীয় ব্যাপার, যে নিরাপদ তথ্য স্থানান্তর এবং সেটার মাধ্যমে পরস্পর সংযুক্ত থাকা। তো এই জিনিসটা তথ্য যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে হয়েছে, যে ইন্টারনেট এবং এর উপর নির্ভরশীল যে সার্ভিস, যে তোমার ইমেল বলো, সোশ্যাল নেটওয়ার্ক বলো, সোশ্যাল মিডিয়া বলো, ওয়েবসাইট বলো, ভিডিও কনফারেন্সিং বলো, এইসব প্রযুক্তিগুলো আস্তে আস্তে তোমার হচ্ছে মানে জায়গা করে নেওয়া শুরু করছে, ঠিক আছে। জায়গা করে নেওয়া শুরু করছে, এখন মানুষ বাসায় বসে একটা মানুষের সাথে মানে অলমোস্ট রিয়েল লাইফ, ক্লোজ টু রিয়েল লাইফ কমিউনিকেশন করা সম্ভব, ঠিক আছে। তো বিশ্বগ্রামের তথ্য ব্যবস্থা গুরুত্বপূর্ণ অংশ এখানে 4টেই বলা আছে, যেটা আমি তোমাদেরকে লিখে দেখাইছি। এই 4টা হচ্ছে এখানে বলা আছে। এই 4টার যা লাগবে সেটা হচ্ছে মেনলি সংজ্ঞাটা লাগবে, ইন্টারনেটের সংজ্ঞা, ইমেইলের সংজ্ঞা, টেলিকনফারেন্সিং এর সংজ্ঞা, ভিডিও কনফারেন্সিং এর সংজ্ঞা, ঠিক আছে। এই সংজ্ঞাগুলো হচ্ছে কতে আসে, আমি যদি একটু দেখাই, এই যে এই সংজ্ঞাগুলো যেগুলো দিছি এই সবগুলো হচ্ছে ক মার্কে আসে, এই সবগুলো ক মার্কে আসে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি যোগাযোগ পার্টটা শেষ, এবং এইগুলো আমি ব্যাখ্যা করে আসছি অলরেডি। এখন আসলে কর্মসংস্থান। তো এখন আমি বাসায় বসে অনলাইনে ইনকাম করব। তো অনলাইনে ইনকাম এখন এত ভার্সেটাইল হইতে করা যায় বলার বাইরে। প্রধান হাতিয়ার এই কম্পিউটার ইন্টারনেট। তোমার বাসায় একটা ইন্টারনেট কানেকশন আছে, তোমার বাসায় একটা ক্যাপেবল কম্পিউটার আছে, তুমি যে কাজে করে কামাইতে চাও, তুমি দেখবা কর্মসংস্থানে বিশাল সুযোগ তোমার জন্য ওপেন। কর্মসংস্থান বিশাল বাজার উন্মুক্ত, এখানে ছেলে ঘরে বসে এখন অনলাইনের প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ বিজ্ঞপ্তি পাওয়া যায়, তথ্যপ্রাপ্তির সুযোগ পাওয়া যায়, তথ্যপ্রাপ্তি সেবা সময় কাজে লাগে, উদ্যোক্তা হয়ে ঘরে বসে কাজ করার মাধ্যমে উপার্জন করা যায়। সো এইখানে মানে তুমি দেখো ব্যাপারটা হচ্ছে, তুমি জব সার্চিং, যেটা এই যে অনলাইন মাধ্যমে চাকরির সুযোগ, তুমি হচ্ছে প্রথমে খুঁজতে পারবা, তুমি চাকরি খুঁজতে পারবা, ঠিক আছে। যে আমি কি চাকরি করব, কোথায় চাকরি করব, কোথায় কোথায় জব অ্যাভেলেবল, আমি এটা খুঁজতে পারতেছি। জব অ্যাভেলেবল নাই, আমি নিজে একটা প্রতিষ্ঠান, নিজে একটা কিছু উদ্যোগ নিয়ে খুলতে পারতেছি, উদ্যোক্তা হইতে পারতেছি, ঠিক আছে। এবং উদ্যোক্তা হওয়ার জন্য আমার যে খুব বেশি রিসোর্স দরকার, ম্যান পাওয়ার দরকার এমন না। আমার উদ্যোগ কি? আমার কন্টেন্ট। আমার উদ্যোগটা কি? আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, আমি কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। টিকটক তো এখন মানে জিনিসটা মানুষ বাজেভাবে হচ্ছে মানে মিসলিডিং হইতে নিয়ে গেছে। দিস ইজ নট, মানে এটা হওয়া উচিত ছিল না, ঠিক আছে। দিস শুড নট বিন হ্যাপেন। তো এখন হইছে স্টিল মানে একটা উদ্যোগ নেই, সেটা একটা অ্যাসেট তৈরি করছে। উদ্যোগ তারা কি করে, তোমার হচ্ছে একটা বিজনেস মেনলি দাঁড়া করে, ঠিক আছে। তো এখন হচ্ছে এইখানে তোমার মানে অনলাইন ইনকামের সুযোগটা এমন কিন্তু হয়ে গেছে যে ফেসবুক বা টিকটক বা হচ্ছে তোমার ইউটিউবের সাথে একটা বিজনেস পলিসির মতো, যে আমি হচ্ছে এইখানে কাস্টমার ভিউয়ার ডাকতেছি, তুমি আমাকে ভিউয়ার এনে দিবা, ভিউয়ার এনে দেওয়ার জন্য আমি তোমাকে কিছু পার্সেন্টেজ দিব, এবং তুমি সেখান থেকে হচ্ছে তুমি নিজেও কিছু হচ্ছে গ্রো করতে পারবা, ঠিক আছে। আমিও লাভবান হবো, তুমিও লাভবান হবা। তো একটা ব্যবসায়িক চুক্তির মতো, ঠিক আছে। তুমি যত আর্ন করতে পারো, তুমি যত ভিউয়ার রাখতে পারবা, তোমার ইনকাম তত বেশি, বিজনেস কন্ট্রাক্টের মতো। আবার সব বাদ, তুমি হচ্ছে এই ইউটিউব বা ফেসবুকের ইনকামের উপর থাকবা না। তুমি কি করলা, ইউটিউব ফেসবুকে হচ্ছে একটা কমিউনিটি বিল্ড করে তুমি একটা ডিজিটাল প্রোডাক্ট ছেড়ে দিলা, যে একটা কোর্স লঞ্চ করলা, বা একটা হচ্ছে বই লঞ্চ করলা, বা একটা হচ্ছে কোনো এমনি প্রোডাক্ট নর্মাল থাকে না, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারদের নিজস্ব প্রোডাক্ট, ড্রিঙ্কস থাকতে পারে, বিউটি প্রোডাক্টস থাকতে পারে, চকলেট, মিস্টার বিস্টার ফিস্টেবলস, এই ফিস্টেবল জাস্ট মিস্টার বিস্টার নামে চলতেছে। তো এটা কি একটা উদ্যোক্তার কাজ করছে না? তারপর এরকম অনেক কোম্পানি চলতেছে তোমার হচ্ছে অনলাইনে, তুমি কোনো কোম্পানি টম্পানি কিচ্ছু করবে না, তুমি উদ্যোক্তা হবা না, তুমি ফ্রিল্যান্স করতে পারো, আউটসোর্স করতে পারো। আউটসোর্স মানে কি, বিদেশের কাজ আমি করে দিব। ফ্রিল্যান্স আমি হচ্ছে কোনো জবে, একটা স্পেসিফিক জবে আমি আন্ডারে নেবে, স্পেসিফিক কোনো বসের আন্ডারে নেই। আমি একজন থাম্বনেল ডিজাইনার, সাপোজ আমি এখন ইউটিউবে বিভিন্ন মানুষের জন্য থাম্বনেল ডিজাইন করে দিই, তার একটা, তার দুইটা, তার পাঁচটা, এরকম করে আমি ডিজাইন করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে পেমেন্ট নিতেছি, ঠিক আছে। তো আমি সেভাবে হচ্ছে টাকা কামাইতেছি। সো কর্মসংস্থান ব্যাপকভাবে ওপেন। আর এআই আসার পর তো জিনিসগুলো মনে করো আরো ম্যাসিভ হয়ে গেছে, ঠিক আছে। তো বলতে গেলে আসলে অনেক কথা দিকে বলে ফেলবো, বাট মোটামুটি জিনিসগুলো বুঝছো তো, ঠিক আছে। আমি এখানে পয়েন্টগুলো বলে এইভাবে জিনিসটা ব্যাখ্যা করতেছি, তুমি এই পয়েন্টগুলোর মধ্যে বইয়ে অনেক লেখা পাবা, বা বইয়ে আরো জিনিসপাতি পাবা, বাট জিনিসগুলো যেন বুঝতে পারো, জিনিসগুলো যেন বুঝে লিখতে পারো, প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করাই হচ্ছে ক্লাসের উদ্দেশ্য, ঠিক আছে। এরপর আসো শিক্ষা। কর্মসংস্থান এটার সাথে ইনডিরেক্টলি রিলেটেড যায় তোমার শিক্ষাটা, ঠিক আছে। যে লাইক তুমি চিন্তা করো, শিক্ষার মধ্যে ফার্স্ট অফ অল যে ই লার্নিং, তো কিভাবে কর্মসংস্থান রিলেটেড সেটা আমি বলতেছি। যারা টিচাররা আছে, যেমন আমি,
বা আমরা সবাই যে এডটেক, এই এডটেক তো দাঁড়াইছেই হচ্ছে তোমার অনলাইনের উপর, এডুকেশন টেকনোলজি, তাই না? এই শব্দটা আসছেই তো এখান থেকে। তো এর থেকে কি হইতেছে যে আমরা আমাদের নলেজ, আমাদের পড়ানোর অভিজ্ঞতা, আমাদের সবকিছু হচ্ছে যা যা এক্সপার্টিস আছে সেগুলোর মাধ্যমে ভালো ভালো কন্টেন্ট রেডি করতেছি, সেগুলো তোমাদেরকে কখনো বিনামূল্যে, কখনো পেইড অবস্থায়, ফ্রিতে পেইডে দিচ্ছি। তোমরা সেগুলো দিয়ে হচ্ছে পড়াশোনা কমপ্লিট করতেছো, শিখতেছো, গাইডলাইন পাচ্ছ, কি কি করতে হবে না করতে হবে সব জানতেছো। সো এই যে রিসোর্স অ্যান্ড এডটেক, এই ই লার্নিংটা শুরুই হয়েছে হচ্ছে এখান থেকে, ঠিক আছে? এবং রিসোর্স বলতে নট অনলি ক্লাসেস, আমি একটা পিডিএফ দিলাম, যেমন যে লেকচার পিডিএফ আমি যদি দিয়ে রাখি, তুমি ধরো ক্লাস করলাম, তুমি লেকচার পিডিএফটা পড়লা, তো পিডিএফ জিনিসটাও কিন্তু একটা ই লার্নিং রিসোর্স। তুমি এনসিটি বিভিন্ন বই নিবা, তো বুকস, এই অনলাইন বুকস, ই বুকস, এটা হচ্ছে তোমার একটা ই লার্নিং ব্যাপার স্যাপার বা ই লার্নিং এর একটা মেথড। একটা সময় হচ্ছে তোমার ওই যে শিক্ষা বাতায়ন যেটা শুরু হয়েছিল, যে একদম শুরুতে লকডাউনের প্রাইমারিতে, যে মানে মানে প্রাইমারি টাইমে যে হচ্ছে টিভিতে হচ্ছে তোমার বিভিন্ন টপিকের ক্লাস দিত, এডটেক যেখান থেকে মেইনলি শুরু হয়েছে, ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে তোমার রিসোর্স, সবই রিসোর্স, ওকে? তো এইসব রিসোর্স মিলে তোমার হচ্ছে ই লার্নিংটা এখন একটা ম্যাসিভ লেভেলে চলে গেছে। তো শুরুতে ব্যাপারটা এমন ছিল যে তুমি জাস্ট রেকর্ড জিনিসপাতি দেখবা, জাস্ট একটা টিভিতে সম্প্রচার হতেছে, বা আমার এই যে ইউটিউবে হচ্ছে একটা ক্লাস নর্মাল যাতে তুমি দেখতেছো, তাতে কেন কমেন্ট করার সিস্টেম আছে। বাট লাইভ ক্লাসগুলায় যদি আমি জুম মিটিং এর ক্লাস নিই, যদি আমি গুগল ক্লাসরুমে ক্লাস নিই, তুমি ডিরেক্টলি আমাকে কোয়েশ্চেন করতে পারছো, তুমি ডিরেক্টলি লাইভে আমার সাথে সরাসরি কথা বলতে পারতেছো, তাই না? তো ই লার্নিংটা মানে কতটা অ্যাডভান্স লেভেলে গেছে। তো এটা কিন্তু শিক্ষা একটা বিশাল বিপ্লব নিয়ে আসে। যে জায়গায় হচ্ছে একটা স্টুডেন্ট থাকে, তার আশপাশে কোনো ভালো টিচার নেই, সে কিন্তু এখন মানে দেশ সেরা টিচারদের মতো একটা কোয়ালিটি, দেশ সেরা টিচারদের কোয়ালিটি সে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছে, ঠিক আছে? উন্নত পাঠ্যক্রম তোমার হচ্ছে সবাই মিলে মানে ব্যাপারটা হচ্ছে টিচাররা যারা আছে এবং এডুকেশন প্যানেল যারা আছে, তারা হচ্ছে একটা বেটার পাঠ্যক্রমের জন্য বা হচ্ছে কিভাবে স্টুডেন্টরা আরো সময়োপযোগী, যুগোপযোগী জিনিসগুলো শিখবে সেটা হচ্ছে জেনে সে অনুযায়ী আপডেট হইতে পারতেছে, সে অনুযায়ী হচ্ছে পাঠ্যক্রমটা আপডেট করছে। এবং এই ক্ষেত্রে হচ্ছে তোমার মনে করো নিউয়ার টিচার্সরা ওল্ডার টিচারদেরকে হচ্ছে জানাইতেছে যে এই ইমপ্রুভমেন্টটা বা এই আপডেটটা বা এই কারিকুলামে এই টপিকটা ইনক্লুড করা এখন দরকার, সেটা হইতেছে। যদিও মানে বাংলাদেশের পাঠ্যক্রম যদি চিন্তা করি, খুব একটা ইমপ্রুভড আসলে বলা যায় না। বাংলাদেশের পাঠ্যক্রমের অবস্থা মানে কি বলবো, বাংলাদেশের হচ্ছে অনেক অনেক অ্যাডভান্সড এডুকেশন সিস্টেম, এডুকেশন কারিকুলাম আছে, তো সেই অনুযায়ী হচ্ছে বলবো বাংলাদেশ পিছাই আছে যদি একদম অনেস্টলি বলি, ঠিক আছে? ফলাফল প্রকাশ, আমরা কাজের কথা আসি, ফলাফল প্রকাশ, হ্যাঁ, কিছু জিনিস অটোমেশন হয়ে গেছে। তো তোমার পরীক্ষা রিলেটেড বা হচ্ছে পড়াশোনা রিলেটেড অনেক কাজ যেগুলো হচ্ছে আগে মানুষ দিয়ে টিচারদের ঘন্টার পর ঘন্টা লাগা করাইতে হইতো, বা হচ্ছে অনেক কাহিনী করে বোর্ড অফিসে হচ্ছে রেজাল্ট পাবলিশ করাইতে হইতো, সেটা এখন অনলাইনে ইজিলি হচ্ছে। পেশাদার দক্ষ শিক্ষক তৈরি, তো তুমি এখন অনলাইনে ধরো তুমি টিচিং এর উপরই শিখবা, তুমি টিচিংই ভালো করে শিখবা, তো টিচিং শিখার উপর আরো কোর্স আছে, টিচিং শিখার উপর আরো অনেক রিসোর্স আছে, বা তুমি হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম বলো সেগুলো আছে, ঠিক আছে? বা তুমি হচ্ছে কোন একটা জিনিস পড়াবা, সে পড়ানোর আগে তুমি কার একটা ক্লাস করে জিনিসটা ভালো করে শিখে তুমি সেটাও করতে পারো, ঠিক আছে? এটাও হয়। তো অনেকভাবে দক্ষ শিক্ষক তৈরি করা যায়, একটা ভালো টিচার প্যানেল তৈরি করা যায়। এরপর আসলে চিকিৎসা, ভেরি ভেরি ক্রুশিয়াল। চিকিৎসার মধ্যে দুইটা না ঠিক, এটা হচ্ছে মেইনলি ইনফরমেশন, এটা কম মার্ক একটা ইনফরমেশন বা এমসিকিউ হিসাবে লাগতে পারে, কম মার্ক বা এমসিকিউ হিসাবে লাগতে পারে। বাট মেইন কাহিনী হচ্ছে যেটা টেলিমেডিসিন, টেলিমেডিসিন কাকে বলে সংজ্ঞাটা লাগবে, এই সংজ্ঞাটা হচ্ছে তোমার লাগবে, ঠিক আছে? এখান থেকে সংজ্ঞাটা লাগবে। টেলিমেডিসিন কাকে বলে? দেখো, টেলি মানে কিন্তু হচ্ছে একটা যে কোনো দূরত্বে যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে যোগাযোগ, আর মেডিসিন মানে ওষুধ। তো তথ্য প্রযুক্তির মাধ্যমে ভৌগোলিক যে কোনো দূরত্ব অবস্থান করে রোগীকে হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষত নেটওয়ার্ক, এগুলো সম্বন্ধে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। একটা রোগী ঘরে বসে অসুস্থতা ফিল করার কারণে সে একজন ডাক্তারকে কল দিয়ে বা ডাক্তারের সাথে কনসাল্ট করে সে কি ওষুধ খাবে, কতটুকু খাবে সে জানতে পারতেছে, তার কি অসুখ আছে যদি বুঝতে পারতেছে। এবং আরো অ্যাডভান্সে যদি আমি যাই টেলিমেডিসিনে, তুমি চিন্তা করো যে আমি ফোনে কথা বলা হয়তো রুগীর সাথে খুব বেশি কিছু বুঝতেছি না যে রুগীর কি হয়েছে, আমি তাকে বললাম যে আপনি আপনার এক্সরে, সিটি স্ক্যান এটা হচ্ছে করান, এই করান, এবং এটার রিপোর্টটা আপনি আমাকে ছবি তুলে পাঠান, ছবি তুলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমাকে ইমেইল করবেন। তো তখন আমি কি পাইলাম, সেই ইমেলটা থেকে, সেই ফটোটা থেকে আমি হচ্ছে সে ডায়াগনোসিসটা তার সাথে দেখা না করে, রোগীর সাথে সরাসরি মিট আপ না করেই আমি তার রোগ ধরতে পারতেছি, ডায়াগনোস করতে পারছি, তার সবগুলো সিমটম শুনে তার হচ্ছে রিপোর্টগুলো দেখে তাকে জাজ করতে পারছি যে সে কোন রোগে আক্রান্ত। তো ম্যাসিভ একটা ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? তোমার সেভাবে হচ্ছে অনেক জায়গায় চিকিৎসা পৌঁছানো যাচ্ছে। আর ইএইচআর, ইলেকট্রনিক হেলথ রেকর্ড হচ্ছে লাইক চিন্তা করো, আমি সহজভাবে বুঝাই। এই যে সে আমার কাছে তার এক্সরে পাঠাইলো, সিটি স্ক্যান পাঠাইলো, এমআরআই পাঠাইলো, আলট্রাসোনোগ্রাম পাঠাইলো, সে তার বিভিন্ন রকম বা ধরো ব্লাড টেস্ট রিপোর্ট পাঠাইলো, সিবিসি রিপোর্ট আমরা বলি, কমপ্লিট ব্লাড কাউন্ট, ঠিক আছে? তো এই যে রিপোর্টগুলো সে পাঠাইলো, এই রিপোর্টগুলো হচ্ছে আমি দেখলাম, এই রিপোর্টগুলো আমার কাছে থাকলো।
এই রোগী যখন আবার আমাকে নক দিবে, বা এই রোগী যখন আবার এই রোগ নিয়ে না কেন বা হসপিটালে আসবে, তখন যখন তার রোগ হবে, এই পাস্ট হিস্ট্রি দেখে তার এই পাস্ট ইনফরমেশন গুলোর ভিত্তিতে তার কি কি রোগ হয়েছিল, সে কিসে থেকে সুস্থ, সে কি কি ওষুধ নেয়, সেগুলোর ভিত্তিতে আমি তাকে আরো স্পেশালাইজ বা আরো পার্সোনালাইজড একটা চিকিৎসা দিতে পারতেছি। তো এই যে প্রত্যেকটা রোগীর তথ্য যে ডাক্তারের কাছে হোয়াটসঅ্যাপে জমা থাকলো ছোট ক্ষুদ্র পরিসরে, অথবা একটা হসপিটালের কাছে ডেটাবেস আকারে বৃহৎ পরিসরে জমা থাকলো, সেইটাকে বলা হয় হচ্ছে ইএইচআর, ইলেকট্রনিক হেলথ রেকর্ড। ঠিক আছে, ইএইচআর ডেটাবেস, রোগীর ডেটাবেস। ওকে, তো এটা আর কি। এবং এই জিনিসটা হচ্ছে তোমার পার্সোনালাইজ, যে একদম পার্সোনালাইজ মেডিকেশনে খুব হেল্প করে। যে একটা রোগীর স্পেসিফিক্যালি, আমি নর্মালি সবাইকে এই ওষুধ দিই, কিন্তু এই ওষুধ যদি তাকে দেই, সে বর্তমানে যে ওষুধটা খাচ্ছে সেটার সাথে রিয়াকশন করে, এটা তার বডিতে একটা মানে অ্যাডভার্স বা একটা অনাকাঙ্ক্ষিত ক্ষতিকর রিয়াকশন, সাইড ইফেক্ট তৈরি করবে। আমিও পাল্টা ভিন্ন ওষুধ দিলাম, সেম কাজই করবে কিন্তু রিয়াকশন তৈরি করবে না। তো এই যে একটা পার্সোনালাইজড মেডিকেশন, এটা কিন্তু তোমার এখন পসিবল হচ্ছে। ওকে, এটা কিন্তু এখন পসিবল হচ্ছে। তারপর অফিসের মধ্যে মেইনলি দুইটা ইনফরমেশন লাগবে, একটা হচ্ছে পেপারলেস অফিস, একটা হচ্ছে অটোমেশন। তো পেপারলেস অফিস বলতে একটা সময় তোমার কাগজের বিশাল 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 বস্তা ফাইল এত এত তুজ করে রাখা হতো টেবিলের উপর, রীতিমতো তোমার উঁচা হয়ে থাকতো ফাইলে। এখন কিন্তু জিনিসটা চলে গেছে, তোমার অফিসের বিশাল বিশাল ইনফরমেশন তুমি কি করতেছো, তুমি হচ্ছে অনলাইনে রাখতেছো, তুমি ওয়েবসাইটে রাখছো, সার্ভার রাখতেছো, অনেকের তুমি ক্লাউড ইউজ করতেছো, গুগল ড্রাইভ, তারপর হচ্ছে মাইক্রোসফট 360, ড্রপ বক্স, ওয়ান ড্রাইভ, এগুলো ইউজ করতেছো। ঠিক আছে, তারপর টেরা বক্স আছে, এগুলো ইউজ করতেছো। ঠিক আছে, তো এই যে তুমি ক্লাউড ফিচার ইউজ করছো তুমি একটা তথ্য রাখার জন্য, মেগা এনজেড একটা সময় খুব ভাইরাল হয়েছিল। মানে হচ্ছে মানে আমরা যারা হচ্ছে গেম আদান প্রদান করতাম অনলাইনে, তো অনলাইনে গেম আদান প্রদানের জন্য আমরা দেখতাম যে ড্রাইভে 15 জিবির বেশি অ্যাক্সেস পাওয়া যায় না, মেগাতে হচ্ছে তোমার 50 জিবি পর্যন্ত ফ্রি দিত। এখন দেখে আমি যাই না, বাট এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, তো এই যে অনলাইনে তুমি স্টোরেজ পাইতেছো, তুমি হচ্ছে তোমার তথ্যগুলো রাখার জায়গা পাইতেছো, বা নিজে একটা ওয়েবসাইট খুলে ওয়েবসাইটে হচ্ছে তুমি হোস্টিং করে তোমার তথ্যগুলো শো করতেছো, অফিস হিসাবে রান করতেছো। ঠিক আছে, এই সব কিছু হচ্ছে তোমার এই অনলাইনে, মানে অফিসের কাগজের যে ব্যাপার সেটা কমে গেছে। এবং এই পেপার লেস হওয়ায় যেটা হয়েছে যে তোমার ইজি টু ফাইন্ড হয়ে গেছে ইনফরমেশন, যেহেতু সবগুলো অনলাইন একটা স্পেসিফিক ডিরেক্টরি স্পেসিফিক লোকেশনে সেভ, তোমার হাতরা হাতরা একটা একটা করে খুঁজে হচ্ছে না, তুমি জাস্ট সার্চ দিচ্ছ, জিনিসটা বের হয়ে যাচ্ছে। ওকে, আবার অনেক ক্ষেত্রে তোমার অনেক কাজ তোমার ম্যানুয়ালি করাই লাগতেছে। তুমি এক্সেল শিটে বা পাওয়ার পয়েন্টে যেখানেও জিনিসগুলো দিচ্ছ, ক্যালকুলেশন দিচ্ছ, সবগুলো আসে ওভাবে নিজে নিজে ক্যালকুলেট করে ফেলতেছে। অফিস অটোমেশন, এখানে তোমার বিভিন্ন রকম সফটওয়্যার, ওয়ার্ড আসে, এক্সেল আসে, অ্যাক্সেস আসে, তারপর আমরা আরো সামনে দেখবো এসকিউএল ডেটাবেস সফটওয়্যার আসে। ঠিক আছে, অটোমেশন। তারপর এখন একটা আরো তোমার অ্যাডভান্সড ব্যাপার রিসেন্টলি বুম করতেছে, এআই অটোমেশন। সিরিয়াসলি, মানে যদি কেউ অ্যাপার্ট ফ্রম অ্যাকাডেমিক্স, অ্যাপার্ট ফ্রম এভরিথিং, তো তুমি যদি পড়াশোনার বাহিরে একটা ক্যারিয়ার রোডম্যাপ খুঁজো বা ক্যারিয়ারে কিছু করতে চাও, যে এটা আমার জন্য খুব হেল্পফুল হবে বা এটা দিয়ে আমি খুব ভালো আর্নিং করতে পারবো, এআই অটোমেশন ইজ দ্য নেক্সট বিগেস্ট রেভলিউশন টাইপের একটা ব্যাপার। ঠিক আছে, মানে রেভলিউশন এই কারণে যে লাইক তোমার নাম হয়তো শুনছো অনেকে, আবার অনেকে শুনেও নাই, ক্লড কোওয়ার্ক, তারপর হচ্ছে এনআই10। ঠিক আছে, এনআই10, তারপর তোমার হচ্ছে ভিডিও এডিটিং যারা করে, অটো ক্যাপশন মেইনলি। তো এইরকম বিভিন্ন জিনিস তুমি হচ্ছে, তারপর ক্লড কোডের সাথে ক্লড কোড, এই সবগুলো এখন এসে হয়েছে কি লাইক যেসব কাজ মানুষ করতো, এই সব কাজ তুমি লিটারালি এআই কে দিয়ে করাতে পারছো। একটা হচ্ছে ওয়ার্ড এক্সেল, মানুষ ইনপুট দিতেছে, ইনপুট দেওয়ার জাস্ট ক্যালকুলেটিং এর কাজটা বা ক্যালকুলেশনের পার্টটা মানুষ করতেছে, এইখানে মানুষ জাস্ট কমান্ড দিতেছে। মানে ধরো এক্সেল আমি কি করতাম, আমার হচ্ছে 100টা স্টুডেন্টের রেজাল্ট আমার কাছে দেওয়া, 100টা স্টুডেন্টের রেজাল্ট আমার কাছে দেওয়া, আমাকে বলছে এদের জিপিএ নির্ণয় করতে। আমি কি করবো, প্রথমে বাংলা ওরা কতগুলো পাইছে সবগুলো লিখবো, তারপর ইংলিশ কতগুলো পাইছে সবগুলো লিখবো, আইসিটি কতগুলো পাইছে, কে কত পাইছে সব লিখবো, সবগুলো লেখার পর আমি লাস্ট একটা ইকুয়েশন দিয়ে বলবো এই সবগুলো যোগ করো, এ ফর্মুলা অনুযায়ী জিপিএ বের করো। তারপর হচ্ছে আমি সবগুলো সিলেক্ট করবো, একটা 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 করে সবগুলো জিপিএ বের হবে, আমার ক্যালকুলেট করা লাগবে না, আমাকে জাস্ট দেখাবে। এইটুকু ছিল অটোমেশন। যখন ক্লড কোওয়ার্ক আসলো, তখন তুমি জাস্ট ওকে তোমার রেজাল্টের ফাইলটা দিবা এবং তোমার গুগল শিটের সাথে ওকে কানেক্ট করবা, তারপর ওকে বলবা এই রেজাল্ট শিট থেকে, এই রেজাল্টের পিডিএফ থেকে বা রেজাল্টের তথ্য থেকে শিটের মধ্যে প্রত্যেকের রেজাল্টটা এইভাবে সাজাও এবং জিপে নির্ণয় করে আমার কাছে গুগল শিটটা পাঠাও। সে তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে কাজটা করে দিবে।
তুমি একটা ওয়েবসাইট বানাতে দাও, তুমি জানো না কোডিং কেমনে করতে হয়, তুমি ক্লড কোডকে বলবা যে আমার ওয়েবসাইট এমন 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 চাই, আমাকে এমন একটা কোড লিখে দাও, তুমি ইয়া করবা। যদিও ক্লড কোড এগুলো পেইড, বাট শুধু ক্লড যেটা এটা তো ফ্রি। তো এই শুধু ক্লড আমি নিজে ইউজ করছি, মানে ভাই মারাত্মক একটা এআই। ওকে, যদিও ফ্রিতে খুব কম ইউজ করা যায়, বাট ভয়াবহ লেভেলের মারাত্মক, মানে ডিপ ওয়ার্কের জন্য বা হচ্ছে তোমার একটু প্ল্যান প্রোগ্রাম জাতীয় বা কিছু বা রিসার্চমূলক গুছানো কিছু যদি চাও, ক্লডের উপর এআই নাই, চ্যাট জিপিটি জেমিনাই রে, মানে দে আর গুড, বাট তাদেরকে খুব ম্যাসিভ লেভেল আউট পারফর্ম করে when it comes to automation. ওকে, অটোমেশন আর ক্লডের উপর কিছু নাই, ইউ ক্যান রান এ হোল কোম্পানি বাই ক্লড। আমি জাস্ট এটুকু বললাম, ঠিক আছে? যাদের আগ্রহ আছে তারা ঘাটতে পারো। এনআইটেন তোমার একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটকে বা একটা সফটওয়্যারের সাথে একটা সফটওয়্যারকে, একটা এআই সাথে একটা এআই কে কানেক্ট করে তোমাকে কাজ করার সুযোগ করে দিতেছে, যে তুমি জাস্ট একটা এআই কে বলবা তোমার সাথে এটা কানেক্টেড, তুমি প্রথমে এটা করবা, তারপর ওকে এটা দিবা, ওটা এটা করবে, তুমি এই কাজ করা শুরু করো, তারপর দেখবা সব নিজে নিজে করতেছে, সব নিজে নিজে করতেছে। লাইক অটোমেশন এখন এই লেভেলে গেছে, ঠিক আছে? অটোমেশন এখন এই লেভেলে গেছে। কথা হচ্ছে ভাই এত কিছু পার্সেন্ট এগুলোকে বইয়ে আছে, এগুলো বইয়ে নাই, বাট তুমি যদি লিখতে যাও, তুমি যদি এক্সট্রা এগুলো লিখো, সমস্যা তো নেই, মার্ক তো কাটবে না, লিখতে তো পারবা, ঠিক আছে? তোমার অফিসের এটা আসতে পারে, আসছে। বাসস্থান থেকে যেটা লাগে যে এই যে অটোমেশন আমরা এতক্ষণ দেখছি, তো অফিসের অটোমেশন গুলো, এখন আমরা বাসার অটোমেশন চিন্তা করছি, যে বাসায় একটা হচ্ছে যে আমি রাত 1টা বাজলে হচ্ছে ঘুমায় যাই, তো রোজ রাত 1টা বাজে আমি যখন ঘুমায় যাই, সেজন্য হচ্ছে রাত 1টা বাজলেই যখন টাইম সেন্সর থাকে আমার ঘরের লাইট অফ হয়ে যায়, বা একটা ঘরে কেউ নাই, যখন ঘর থেকে মানুষ বের হয়ে যাবে তখন হচ্ছে লাইট অফ হয়ে যাবে, যখনই ঘরে মানুষ ঢুকবে তখন লাইট জ্বলে উঠবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার বিভিন্ন টাচ সেন্সর গুলা, ঠিক আছে? প্রক্সিমিটি সেন্সর গুলা, গিম্বলে তোমার হচ্ছে এই যে তুমি গিম্বল যতই নাড়ো ক্যামেরা যেন না, ক্যামেরা যে ফিক্স থাকে, ঠিক আছে? স্টেবিলাইজেশন, তো এই সব কিছু তোমার সেন্সরের মাধ্যমে হয়, যে তোমার দেখা, দর্শন, স্পর্শ, তারপর হচ্ছে অনেক সময় স্মেল, ফায়ার অ্যালার্ম যেটা, তো এরকম সবকিছুতে সেন্সর লাগানো থাকে। ওই সেন্সরের ভিত্তিতে দেখা যায় যে একটা মানুষ কোন একটা অনুভূতির ভিত্তিতে যেরকম রেসপন্স করতো, সে অনুভূতির ভিত্তিতে সেরকম রেসপন্স করতেছে, যে ঘরে মানুষটা আমি লাইট অফ করে দিয়ে চলে যাবো, ঘরে মানুষ ঢুকছে আমি লাইট জ্বালাবো, এই অনুভূতিটা মানে ঘরে আর মানুষ আছে না, এই অনুভূতির হিসেবে আমার রেসপন্স আলাদা। ওই জিনিসটা যদি আমি একটা প্রোগ্রামে বা একটা লাইটে বা একটা যন্ত্র অটোমেট করতে পারি, তখন দেখা যাবে সে যন্ত্রটা স্মার্ট হয়ে যাবে, সে আমার বলার আগে সে বুঝবে কি করতে হবে, এবং আমার কোন রকম মানে মানুষের হস্তক্ষেপ ছাড়াই সে নিজে নিজে কাজ করতে পারছে। তো স্মার্ট হোম, স্মার্ট অ্যাপ্লায়েন্স হচ্ছে এই রকম জিনিস, যে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের মাধ্যমে বাড়ির হিটিং সিস্টেম বলো, কুলিং সিস্টেম বলো, লাইটিং সিস্টেম বলো, সিকিউরিটি কন্ট্রোল বলো, এগুলো নিয়ন্ত্রণ করা যায়, এটাকে হোম অটোমেশন সিস্টেম বলো। তো এখানে হচ্ছে বিভিন্ন রকম হইতে পারে, ওকে? যে তোমার টেলিভিশন, এসি, লাইটিং, ফ্যান, সিকিউরিটি ক্যামেরা, এভরিথিং ইজ পসিবল, ওকে? সবগুলোকে হচ্ছে তোমার ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে একটা অ্যাপে কানেক্ট করে তুমি সবগুলোকে হচ্ছে এরকম অপারেট করতে পারবা, ওকে? তারপর তোমার স্মার্ট হোম এটাও বোঝায় যে ঘরের সবগুলো লাইট একটা অ্যাপের মাধ্যমে তুমি কন্ট্রোল করছো, তুমি শুয়ে শুয়ে ধরো তোমার মনে বললো হ্যাঁ আমি তো গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে গেছি, ঘুমাইতে চলে আসছি, কারণ কি করো, তোমার ফোনের অ্যাপ অন করে হচ্ছে কোন একটা অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করলে, যে তোমার হয়তো স্মার্ট স্টোভ, ওই স্টোভটা হচ্ছে অফ করে দিল, তোমার গ্যাসের চাবিটা অফ করে দিল, তাই না? বা হয়তো ওভারহিট এক জিনিস পুড়তেছে, তোমার রাইস কুকার অটো অফ হয়ে গেল। তো দিস আর সেন্সরস, ওকে? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তোমার মেইনলি ই কমার্সের সংজ্ঞাটা লাগে, আর এখান থেকে তোমার ই কমার্সের সংজ্ঞা ছাড়া আমি আর কিছু এখান থেকে পড়তে রিকমেন্ড করবো না। যে তোমার অনলাইনে যেটা ব্যবসা, অনলাইন বিজনেস, এটা মার্কেট প্লেসের মাধ্যমে হইতে পারে, বা অনলাইনে হচ্ছে তোমার যেটা বললাম যে কর্মসংস্থান, যেটা তুমি উদ্যোক্তা হয় সেখান থেকে বিজনেস করতে পারো, লটস অফ স্টাফস, ওকে? এই গেল হচ্ছে বিশ্বগ্রাম। তখন আমরা বিশ্বগ্রামে ছিলাম। এখন বিশ্বগ্রাম শেষ করার পর আমরা সেই তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, যে কারেন্টলি কি কি তোমার হচ্ছে তথ্য প্রযুক্তিকে করতেছে, কারেন্টলি হচ্ছে তোমার তথ্য প্রযুক্তিতে মানে বুম করতেছে, বা তথ্য প্রযুক্তিকে ম্যাসিভ লেভেল নিয়ে যাচ্ছে, এমন কি কি আছে। তো এমন জিনিসের মধ্যে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, মহাকাশ অভিযান, বায়োমেট্রিক্স, এখানে অনেক কিছু আছে। বাট এখান থেকে আমি বলবো তোমার মেইনলি যেটা লাগবে, কৃত্রিম বুদ্ধিমত্তা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা ভালো করে জানবো, ভালো করে দেখবো। রোবোটিক্স হচ্ছে আমরা এখান থেকে এটাও ভালো করে দেখবো, এটাও ভালো করে জানবো। তোমার মহাকাশ, এটা খালি এমসিকিউর জন্য লাগে, এটা সিকিউতে লাগে না। বায়োমেট্রিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বায়োমেট্রিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ো ইনফরমেটিক্সও মাঝে মধ্যে আসতে দেখা যায়, একটা মার্কে কমন কোশ্চেন আসে তোমার হচ্ছে বায়ো ইনফরমেটিক্স আর বায়োমেট্রিক্স এর পার্থক্য সেটা। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানোটেক, এই দুটো হচ্ছে 3 স্টার টপিক, ঠিক আছে? এই দুটো হচ্ছে 3 স্টার টপিক। আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমি যদি ভার্চুয়াল রিয়েলিটি, আচ্ছা এখানে দেখো আমি কিন্তু একটা জিনিস ইনক্লুড করিনি, সাম্প্রতিক প্রবণতার মধ্যে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি আমি ইনক্লুড করিনি। ভার্চুয়াল রিয়েলিটি বই আলাদা টপিক আছে, সাম্প্রতিক প্রবণতার মধ্যে ইনক্লুড নাই। সো যদি ইন কেস যদি কোশ্চেন করে যে সাম্প্রতিক প্রবণতার অন্তর্ভুক্ত নয় কোনটি, অপশনে ভার্চুয়াল রিয়েলিটি থাকে, ভার্চুয়াল রিয়েলিটি দেখাবা, ঠিক আছে? গেল ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটাকে একটা সংজ্ঞা, ভার্চুয়াল রিয়েলিটি সংজ্ঞা, ঠিক আছে? মার্কের সংজ্ঞা, যে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার মাধ্যমে তৈরি করা এমন একটা সফটওয়্যার, ভার্চুয়াল রিয়েলিটি, যেটা ব্যবহারের কাছে একটা বাস্তব পরিবেশ মনে হবে, আসলে কিন্তু বাস্তব না, ইটস ভার্চুয়াল, বাট মনে হবে রিয়েলিটি।
ভার্চুয়াল রিয়েলিটি, ওখান থেকে আসছে। ভার্চুয়াল রিয়েলিটির উপাদান কি কি? এখানে অনেকগুলো উপাদান আছে। ফার্স্ট অফ অল যেটা বইয়ে বলা আছে সেটা হচ্ছে এইচএমডি, হেড মাউন্টেড ডিসপ্লে। ভিআর থাকে না যে তুমি 3D দেখতেছো বা হচ্ছে অন্য একটা পরিবেশে মেটাভার্সে আসো, ভিআর মাথা লাগে, ওই যে অ্যাপল ভিশন প্রো আসে না, আসছে না, তারপর ফেসবুকে মেটাভার্স একটা আসলো, তো হেড মাউন্টেড ডিসপ্লে এটা হচ্ছে তুমি জাস্ট সেন্স করতেছো এবং হাতে ইয়ার মাধ্যমে ওই যে তোমার ওই যে কি বলে ওটা কন্ট্রোলারের মাধ্যমে তুমি হচ্ছে বিভিন্ন জিনিস অ্যাক্সেস করতেছো অন ওই সাইবার ওয়ার্ল্ড বা মেটাভার্সের বা হচ্ছে ভিশন প্রো এর ইয়াগুলা। বাট তুমি কিন্তু জাস্ট চোখের ভিশনের এক্সপিরিয়েন্সটা পাচ্ছ, এখন ভিশন বাদে বাকি এক্সপিরিয়েন্স কি কি? তুমি একটা গ্লাভস পরলা, তোমার হাতে ধরো কোথাও যেখানে মানে তুমি দেখতেছো যে এটা বাস্তব না, কিন্তু দেখে মনে হচ্ছে বাস্তব, যে সামনে আগুন, তুমি হাত রাখলা, তো তুমি কিন্তু রিয়েল লাইফে আসলে হাতে কোনো ফিল পাইতে না, কিন্তু তুমি যখন ডেটা গ্লাভ পরে ওই জায়গায় হাত রাখতেছো, ওই ডেটা গ্লাভ তোমার হাতে একটা হিট জেনারেট করতেছে, তোমার হাতটাকে একটা গরম অনুভূতি দিচ্ছে যে তুমি একটা গরম কিছুতে হাত দিছো, ঠান্ডা কিছুতে হাত দিছো, ঠান্ডার অনুভূতি লাগতেছে, ঠিক আছে? তো এই যে ডেটা গ্লাভস, তো এই তুমি যেখানে যে ডেটাটা তোমার হাতে যেরকম ভাবে পৌঁছানো উচিত সেভাবে জিনিসটা পৌঁছাচ্ছে। বডি স্যুট পরলে তোমার হচ্ছে বডির মধ্যে বিভিন্ন জায়গায় যে তোমার হচ্ছে মানে যেরকম ফিলিং যেখানে পাওয়ার কথা, যেভাবে পাওয়ার কথা সেখানে তুমি সেটা পাচ্ছ, ঠিক আছে? বডি স্যুট। তারপর হচ্ছে উচ্চমানের অডিও, ডলবি ভিশন, তোমার চারিদিকে ডলবি অ্যাটমস দেওয়া হয়েছে 8K, যে তুমি আওয়াজটা এমনভাবে শুনতেছো মনে হচ্ছে আওয়াজটা স্পিকার থেকে না, ওই কোণা থেকে এই কোণা থেকে, মানে তুমি ভিজুয়ালি একটা জিনিসকে মানে ভার্চুয়াল রিয়ালিটিতে যেখানে দেখতেছো অ্যাকচুয়ালি মনে হতেছে আওয়াজটা যেন সেখান থেকে আসতেছে। তো এই ধরনের অডিও সিস্টেম। তারপর হচ্ছে রিয়েলিটি ইঞ্জিন, এই সব কিছু এই পুরা পার্টটা কন্ট্রোল করতেছে তোমার হচ্ছে এমন একটা রিয়েলিটি ইঞ্জিন, ঠিক আছে? পুরা পার্টটা কন্ট্রোল করতেছে এমন একটা রিয়েলিটি ইঞ্জিন। এবং এই জিনিসটা কিয়া করার জন্য, এই যে তুমি ঝুঁকতেছো, তুমি হাত বাড়াইতেছো, তুমি পিছিয়ে যাচ্ছ, তুমি ঝুঁকতেছো, তুমি হাঁটতেছো, তুমি কথা বলতেছো, এইসব কিছু সে যে জানতেছে, সে কিভাবে বুঝবে যে তুমি কি করতেছো? এই জিনিসটা বোঝার জন্য, সেন্স করার জন্য বিভিন্ন রকম সেন্সর লাগে ভার্চুয়াল রিয়ালিটিতে। এবং সাথে এই সব কিছু তোমার হচ্ছে কম্বাইন বা ইন্টিগ্রেট করার জন্য বিভিন্ন রকম সিমিউলেশন, মডেলিং, গ্রাফিক সফটওয়্যার এগুলো লাগে, ঠিক আছে? যেমন তুমি ধরো একটা মেটাভার্স বা অনলাইন ওয়ার্ল্ড তৈরি করলা, 3D ওয়ার্ল্ড, তোমার এখানে 3D মডেলিং লাগবে, তোমার 3D মডেলিং সফটওয়্যার লাগবে, তোমার এগুলোর জন্য হচ্ছে গ্রাফিক কার্ড বা গ্রাফিক সফটওয়্যার এগুলো লাগবে, এবং এই যে একটা অবাস্তব জিনিসকে বাস্তবের মতো ফিল করানো সিমিউলেশন লাগতেছে, ঠিক আছে? এই সব কিছু হচ্ছে লাগে। তো ভার্চুয়াল রিয়ালিটি তৈরির উপাদান কি? ভার্চুয়াল রিয়ালিটি তৈরির উপাদান হচ্ছে মেইনলি চারটা, যে তোমার কি কি লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে ইফেক্টর। যে ভার্চুয়াল রিয়ালিটি একটা ইন্টারফেস ডিভাইস, যেটার মাধ্যমে তুমি হচ্ছে মানে ওই রিয়েলিটির সাথে, লাইক দেখো তোমার একটা রিয়েলিটি, আবার একটা হচ্ছে কৃত্রিম তৈরি বানানো একটা রিয়েলিটি। তো ফার্স্ট অফ অল হচ্ছে তুমি রিয়েলিটির সাথে কানেক্ট হবা, তুমি রিয়েলিটির ইনফরমেশন গুলো নিবা, আর তোমার ইনফরমেশন ভার্চুয়াল রিয়েলিটিকে দিবা। তো ভার্চুয়ালিটির ইনফরমেশন নেওয়া কি, তুমি বিভিন্ন ইনপুট বা হচ্ছে মানে বিভিন্ন ইনপুট নাকি, তুমি আউটপুট ডিভাইস গুলো নিলা, তুমি চশমা বলো, ভিআর বলো, তারপর হচ্ছে তুমি গ্লাভস বলো, স্যুট বলো, সেটা নিলে এটা হচ্ছে ইফেক্টর। তুমি হচ্ছে ইনফরমেশন গুলা তাকে দিয়েছো, আমি নড়তেছি, চড়তেছি, কথা বলতেছি, লাভ দিয়েছি, সেন্সর গুলা সে নিচ্ছে, ঠিক আছে? সেন্সর গুলা সে নিচ্ছে। এবং এইগুলার মেইনলি যেগুলোতে অপারেট করছে সেটা হচ্ছে রিয়েলিটি সিমুলেটর, বিভিন্ন ধরনের সেন্সর, ট্রান্সডিউসার, অডিও ভিডিও ব্যবস্থা, রিয়েলিটি ইঞ্জিন, এই সব কিছু হার্ডওয়্যারের মধ্যে পড়তেছে। তো মানে রিয়েলিটি তোমার কাছে রিয়েলিটি লাগতেছে, সিমিউলেট করতেছে, একটা অবাস্তব জিনিসকে বাস্তব করছে সিমিউলেটর, ঠিক আছে? অ্যাপ্লিকেশন, বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার দিয়ে এই যে পুরো জিনিসটা যে অ্যাপ্লাই হচ্ছে তোমার সাথে, পুরো জিনিসটা যে ইন্টারঅ্যাক্ট করবে, এই সফটওয়্যার পার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন। আর ভার্চুয়াল পরিবেশের বাহ্যিক বিষয় সম্পর্কে তথ্য বলছে, একটা জিনিস যেরকম হওয়ার কথা তুমি সেরকমই দেখতেছো, কাছে গেলে জিনিসটা তুমি বড় দেখবা, দূরে গেলে ছোট দেখবা, ঠিক আছে? যেটা যেমন যেরকম দেখা দরকার। ত্রিমাত্রিক মডেলগুলো হচ্ছে তোমার জিওমেট্রির মধ্যে তৈরি করা, অটোডেস্ক আছে, 3D স্টুডিও ম্যাক্স আছে, মায়া আছে, তোমার হচ্ছে হুডিনি আছে, ব্লেন্ডার আছে, 3D অনেক কিছু তৈরি করা যায়, ঠিক আছে? আনরিয়াল ইঞ্জিন আছে, অনেক গেমই তো আছে আনরিয়াল ইঞ্জিনে বানানো, তা আছে, ঠিক আছে? এগুলো আর কি। প্রত্যেক জীবনে ভিআর এর প্রভাব কি? ওই যে আমি গেমের কথা বললাম, তো বিনোদন ক্ষেত্রে তোমার একটা ভিআর এর প্রভাব আছে। এখন আমরা যা যা দেখবো, এই যে আমি একটু বলি, এই যে এখানে আমরা যা যা দেখবো এগুলো থেকে কমন টাইপের কোশ্চেন কি কি আসে জানো? কমন টাইপের কোশ্চেন আসেই হচ্ছে তোমার প্রয়োগ, মানে সুফলটা, প্রয়োগ বলতে আর কি সুফল, কোথায় কোথায় ইউজ হয়, ইউজ কেস, কুফল, এটা আসে। এবং সাথে হচ্ছে তোমার গঠন বা উপাদান, এইগুলা আসে। গঠন বা উপাদান মানে বেসিক্স, এগুলো আসে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে পদ্ধতি বা প্রণালীও আসতে পারে, বাট মোটামুটি এই কটা জিনিসের মধ্যে হচ্ছে তোমার মানে এগুলা থেকে এই কটা জিনিসই আসে, যেটা প্রয়োগ কি, এটার ফলে কি হচ্ছে, এটার ফলে ভালো কি হচ্ছে, খারাপ কি হচ্ছে সেটা, আর এটা কি কি দিয়ে গঠিত। তো ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে আমরা সবার আগে জিনিসটা দেখতে পাচ্ছি, ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে বিনোদন ক্ষেত্রে আমি ইউজ করতে পারি। কোনো ড্রাইভিং প্রশিক্ষণ, ফ্লাইট সিমুলেশন, একটা পাইলট হচ্ছে প্লেন প্রথম চালা ক্র্যাশ করবে, তার হচ্ছে ভিআর এ শিখলো, ঠিক আছে? তো ওখানে হচ্ছে পুরো ফ্লাইটের রিয়েল পরিবেশ তৈরি করে তাকে দেওয়া হয়েছে, সে ওখানে ফ্লাইট
মানে প্লেন চালানো শিখবে। শিক্ষা এবং গবেষণা ক্ষেত্রে অনেক কিছু, তুমি ধরো একটা 3D মডেল, পি অরবিটাল ডি অরবিটাল তুমি বুঝতেছো না, তোমাকে আমি একটা 3D এর মাধ্যমে বা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে দেখাইলাম। তারপর হচ্ছে গবেষণা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটির এনহ্যান্সমেন্টও তোমার গবেষণা ক্ষেত্রে ওগুলাই দরকার, তাই না? সো এটা চলতেছে। চিকিৎসা ক্ষেত্রে ধরো তোমার কোনো কঠিন সার্জারি হচ্ছে করার আগে সেই সার্জারির একটা সিমুলেশন তুমি করলা, সার্জারি সিমুলেশন তুমি হচ্ছে করলা ভিআর এ, তুমি আগে সার্জারিটা প্র্যাকটিস করলা। ধরো কোনো খুব ক্রিটিক্যাল, খুব সূক্ষ্ম বা খুবই সেন্সিটিভ একটা নিউরো সার্জারি তুমি করলা। সামরিক ক্ষেত্রে যুদ্ধের আগে তুমি যুদ্ধের ট্রেনিং নিলা, ঠিক আছে, ওয়ার ট্রেনিং নিলা, তুমি ওয়ার ট্রেনিং নিতে পারবে এখান থেকে। এগুলো বইয়ে সব বিস্তারিত লেখা আছে, আমি ছোট ছোট করে বলতেছি। ট্রাফিক ব্যবস্থাপনা তোমার হচ্ছে ভিআর এর মাধ্যমে তোমার ট্রাফিক ব্যবস্থাপনা করতে পারবা। মহাকাশ বিজ্ঞানে তুমি অ্যাস্ট্রোনটে ফিল নিতে পারবা, অনেক কিছু করতে পারবা, ঠিক আছে। অ্যাস্ট্রোনট মানে ফিল নিতে পারবা বলতে কি, ফিল নিলে হচ্ছে তুমি অ্যাস্ট্রোনট না, তুমি জাস্ট মজার জন্য বলো, সেটা তো বিনোদন হয়ে যাবে। বাট যারা মহাকাশে রিয়েলি যাবে, তারা যা মহাকাশে যাওয়ার প্রস্তুতি ছিল, মহাকাশে গেলে কি করতো, কিভাবে থাকতো, সেটা একটা রিহার্সাল, পৃথিবী থেকে প্র্যাকটিস করে যাবে, সে প্র্যাকটিস হিসেবে তারা এই মহাকাশ অভিযানটা এখান থেকে হচ্ছে করতে পারবে, মানে ভিআর এর মাধ্যমে জানতে পারবে। কিন্তু এটা ক্ষতিকর দিক আছে। ক্ষতিকর দিক হচ্ছে ফার্স্ট অফ অল এই যে এত যন্ত্রের বিশাল একটা সজ্জা, বিশাল একটা আয়োজন, বিশাল ঝামেলা, অনেক দামও। অ্যাপল ভিশন প্রো, ফেসবুক মেটাভার্সের প্রচুর দাম, প্রচুর মানে প্রচুর দাম। এবং জাস্ট ওই ভিশনটার আরো আশপাশে তুমি যে জিনিসপাতি পুরো একটা ভিআর লাগাই দিচ্ছ, একটা ভিআর সেট বিল্ড করতে চাও, মানে যেটাকে আমরা এআর বলি, অগমেন্টেড রিয়ালিটি, ঠিক আছে। তো ওই এআর ভিআর বানাইতে তোমার মনে করো প্রচুর খরচ, সরঞ্জামের দাম অনেক চড়া, এবং এটার সেটআপও অনেক জটিল, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে। ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে তোমার মানে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, যে রেগুলার যে ইয়াটা তোমার যে ব্যালেন্সটা বা রেগুলার যে মানে কি বলা যেটাকে, তুমি অ্যাজ এ হিউম্যান রেগুলারলি যেটা সেভাবে ইউজ করতে, যেভাবে ইউজ হইতো, সেটা না হয়ে হচ্ছে তোমার মানে ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে থাকার কারণে ওইটার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সোজা ভাষা বলি, কল্পনার জগতে বিচরণ, তুমি যেটা ফ্যান্টাসি করতে, সেই ফ্যান্টাসির জগৎটা, কল্পনা জগৎটা এখন রিয়েল হয়ে গেছে। তো রিয়েল জগতে হচ্ছে তুমি এখন কল্পনা জগতে থাকা বেশি পছন্দ করতেছো, ঠিক আছে। মানুষ কল্পনার যে ইচ্ছা মতো বিচরণ করার কারণে সে হচ্ছে বাস্তবতা থেকে আস্তে আস্তে দূরে সরে যেতেছে। এটা মনুষ্যত্বহীনতা। বাস্তবিক হচ্ছে ভালো পরিবেশ পায়, বাস্তবিক হচ্ছে ভালো তোমার মানুষ বা হচ্ছে ভালো সঙ্গী, তোমার মানে অনলাইন কম্পানিয়ন্স বলো বা হচ্ছে ভিআর একটা এনভায়রনমেন্ট বলো, সবকিছু দেখতে আছে যে আমি পৃথিবী থাকলে কষ্ট আছে, ওখানে থাকলে ভালো আছি। তার মানে কি, সে আস্তে আস্তে মানুষ থেকে যেন ওই যন্ত্রে, সে ওই রিয়েলিটির অংশ হয়ে গেছে, তার কাছে ভার্চুয়াল রিয়েলিটিটা হয়ে গেছে রিয়েল, আর আসল রিয়েল যেটা অ্যাকচুয়াল রিয়েলিটি সেটা হয়ে গেছে ভার্চুয়াল, তাই না? তো এই জিনিসটার কারণে তোমার হচ্ছে সমস্যা, মানুষের মধ্যে দেখা যাবে তোমার মানসিক বৈকল্য, যেটা টু বি অনেস্ট মানসিক বৈকল্যই দেখা দিবে, ঠিক আছে, সেই জিনিসগুলো। এটা হচ্ছে ভিআর এর অপকারিতা। এরপর আসি বিগেস্ট টক, এআই। এআই এর ব্যাপারটা কি, এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। একটা বুদ্ধিমত্তা কি, তোমাকে আমি একটা প্রবলেম দিলাম, একটা ঝামেলা দিলাম, তুমি নিজে নিজে সলভ করবা, তুমি তোমার বুদ্ধি খাটায় এটা সলভ করবা। এখন কম্পিউটার তো বুদ্ধি নাই, কম্পিউটার তো মানে ওর নলেজ আছে, ওকে অনেক জ্ঞান দেওয়া হয়েছে, বাট তুমি একটা জিনিস, একটা নলেজ শুনে তুমি যেভাবে চিন্তা করতে পারো, কিন্তু থিঙ্কিংটা ওর মধ্যে নাই। এই থিঙ্কিংটা যখন ওর মধ্যে দেওয়া হয়েছে, থিঙ্কিংটা যখন করতে পারছে, সেটাকে আমরা বলছি ইন্টেলিজেন্স। কিন্তু এটা কি রিয়েল অ্যাকচুয়াল ইন্টেলিজেন্স? না, এটা কৃত্রিম ভাবে বানানো। এই জন্য এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায় কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা, মানুষের মতো চিন্তা করার একটা কৃত্রিম ব্যবস্থা তাকে দেওয়া আছে। মানুষ যেভাবে চিন্তা করে সেই ব্যবস্থাটা আমি তার মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ তোমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, ফেসবুক, গুগল, এগুলাই আছে, অ্যালগরিদমে আছে। এখন তো এআই অনেকখানে ছড়ায় গেছে, ঠিক আছে। এআই একটা আলাদাভাবে একটা নিজের মানে জায়গা হয়ে গেছে। তো এআই থেকে যেটা লাগবে, যুক্তরাষ্ট্রের এমআইটির জন ম্যাককার্থি, উনি প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা ব্যবহার করেন 1956-এ। এই ইনফরমেশনটা লাগবে, ঠিক আছে, মার্কের জন্য ইনফরমেশনটা লাগবে, এবং এখানে সংজ্ঞাটা লাগবে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, কাকে বলে, ওকে। তারপর আসো কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে মানুষ যে চিন্তা করতেছে, এই চিন্তাটা কিভাবে করে, যন্ত্র কিভাবে করে, এটা পরীক্ষায় কোশ্চেন আসে। এটা ঘ মার্কের একটা কমন কোশ্চেন, ঠিক আছে, যে হাউ এআই ওয়ার্কস, কিভাবে কাজ করে, ইট ইজ এ কোয়েশ্চেন, এটা একটা কোয়েশ্চেন, ঘতে আসে। তো ঘতে যখন আসে, ব্যাপারটা হচ্ছে একটা মানুষকে যখন একটা ইনফরমেশন দেওয়া হয়, একটা ইনফরমেশন একটা মানুষ নিল, তোমার কাছে একটা তথ্য আসলো, তথ্যটাকে আমি মোটামুটি বল দিলাম ইনপুট। এই ইনপুটটা তোমাকে বললাম 2+2, তুমি ডিরেক্টলি বলতেছো 4। তার মানে কি, এটা একটা ইনপুট, এটা একটা আউটপুট, তাই না?
এখন এই ইনপুট থেকে আউটপুটে যাওয়ার সময় তুমি কিন্তু একটু চিন্তা ভাবনা করছো, তার মানে মাঝখানে দেয়ার ইজ এ লেয়ার, থিঙ্কিং লেয়ার, যেখানে তুমি চিন্তা করতেছো এবং এই চিন্তাটা তোমার কোথায় হইতেছে, মাথায় মস্তিষ্কের একক কি, নিউরন, নিউরনের মধ্যে চিন্তাটা হইতেছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রসেসিং পাওয়ারটা বা প্রসেসিংটা, ঠিক আছে। এখানে প্রসেসিং হচ্ছে তুমি যা যা ইনফরমেশন পাচ্ছ। এই যে 2 এর সাথে 2 কে যে যোগ করতে হবে, যোগ একটা স্পেসিফিক তোমার অপারেশন, যেখানে তোমার এই দুইটার যোগফল আমরা 4 জানি, তো এটা হচ্ছে আমরা এভাবে শিখছি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, বর্গমূল আমরা শুনলে সে অনুযায়ী চিন্তা করে একটা অ্যান্সার বলতে পারি, ঠিক আছে। তো এখন কাহিনী হচ্ছে এই জিনিসটা তোমার যখন এআই করতেছে তখন এআই কে হচ্ছে অনেকগুলো তথ্য দেওয়া হচ্ছে, সে একবার একটা আউটপুটে যাচ্ছে, এবং এই যে একটা ইনপুট সে চিন্তা করছে আউটপুটে যাচ্ছে, চিন্তা করছে আউটপুটে যাচ্ছে, চিন্তা করছে আউটপুটে যাচ্ছে, তো তারও মাঝখানে এখানে একটা স্তর, এখানে একটা ইনপুট আর আউটপুট লেয়ারের মাঝখানে একটা লেয়ার আছে যেখানে সে চিন্তাটা করতেছে, এই লেয়ারটাকে বলা হয় হিডেন লেয়ার। এবং আমাদের যেমন নিউরন আছে না, ওর এখানেও এই নিউরন লাইক স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে আর্টিফিশিয়াল নিউরন। এটাকে আমরা কি বলি, আর্টিফিশিয়াল নিউরন। এই আর্টিফিশিয়াল নিউরন গুলা তার মধ্যে সেট করে দেওয়া আছে এবং এখানে হিডেন লেয়ারে সে আর্টিফিশিয়াল নিউরন দিয়ে চিন্তা করতেছে। এই কৃত্রিম নিউরন গুলা, পারসেপট্রন গুলা বিভিন্ন স্তরে সাজানো আছে, যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে, এবং এই যে তোমার একটা আর্টিফিশিয়াল নিউরনের সাথে আরেকটা আর্টিফিশিয়াল নিউরনের যে যোগাযোগ নেটওয়ার্ক, তারপর সেগুলো ইনপুটের সাথে কানেক্ট হচ্ছে, আউটপুটের সাথে কানেক্ট হচ্ছে, তার মানে একটা জাল গঠন করছে, একটা যোগাযোগ জাল গঠন করছে। এই নেটওয়ার্কটাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটাকে কি বলা হয়, নিউরাল নেটওয়ার্ক। কৃত্রিম নিউরনগুলো বিভিন্ন স্তরে সাজায়, যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে নিজেদের মধ্যে, সেটাকে বলা নিউরাল নেটওয়ার্ক। এই নিউরাল নেটওয়ার্কের কাজই হচ্ছে একটা কিছু স্পেসিফিক ইনপুট থেকে একটা স্পেসিফিক আউটপুট নিয়ে আসা, যে একটা ফাংশনের মধ্যে এই থেকে এর মধ্যে আউটপুট আসবে, একটা দিলে সে চিন্তা ভাবনা করে আমাকে এর মধ্যেই উত্তরটা দিবে। আমি তাকে বললাম যে গরু কি খায়, সে কখনোই বলবে না যে গরু হচ্ছে তোমার ছাগল বা মশা মাছি এগুলা খায়, সে চিন্তা করে বলবে গরু ঘাস খায়। তো এই যে সে যে উত্তর ঘাসে ঘাসা চিন্তা করতেছে, এই চিন্তাটা করা পাওয়ার যা তাকে দেওয়া হয়েছে, এই জিনিসটা সে হচ্ছে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে করছে। তো এখানে নিউরাল নেটওয়ার্কে মেইনলি 3টা স্তর, মানে নিউরাল নেটওয়ার্কটা তো হচ্ছে ইনপুট আউটপুট মিলে হচ্ছে, তার মানে 3টা স্তর আছে, মেইনলি ইনপুট স্তর, লুক্কায়িত বা হিডেন স্তর, আর আউটপুট স্তর। এখন এই হিডেন স্তরটাই অনেক অনেক লেভেলে থাকতে পারে। প্রথম ধাপে চিন্তা করলো, তারপর আরেক ধাপে চিন্তা করলো, তারপর আরেক ধাপে চিন্তা করলো, মানে অ্যাডভান্স ক্যালকুলেশন, যখন এরকম অনেক ধাপে থাকবে হিডেন লেয়ার গুলা, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিপ লার্নিং। এবং এই ডিপ লার্নিং এর ফলে সে হচ্ছে অনেক জটিল জটিল জিনিসপাতি সমাধান করতে পারে, ঠিক আছে, অনেক জটিল জটিল জিনিসপাতি সমাধান করতে পারে। তো এইখানে যেটা বলতে নিছিলাম হয়ে গেল যে হচ্ছে তোমার হিডেন লেয়ার আউটপুট। আচ্ছা, এটা আমরা সামনে দেখতেছি, এইদিকে দরকার নেই আপাতত, আমরা সামনে দেখতেছি যে হচ্ছে তোমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কয়েকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলো হচ্ছে তোমার ধরো হচ্ছে মেশিন লার্নিং, ঠিক আছে, মেশিন লার্নিং। এই মেশিন লার্নিং এর মধ্যে যে ডিপ লার্নিং যেটা বললাম, এই মেশিন লার্নিং এর মধ্যেই তোমার ডিপ লার্নিংটা আসে। এআই কিভাবে কাজ করে, মেশিন লার্নিং এর মাধ্যমে কাজ করে, ঠিক আছে। তো এখন এই মেশিন লার্নিং না যদি আমি একটু কথা বলতে, মেশিন লার্নিং এখানে একটু বলা আছে না বলা নেই, আমি এটা লিখে দেখাই তোমাকে। মেশিন লার্নিং কয়েক ধরনের হয়, মেশিন লার্নিং কয়েক ধরনের হয়, ঠিক আছে। এই ডিপ লার্নিং 3 জায়গাতে অ্যাপ্লাই হয়, বাট মেশিন লার্নিং 3 ধরনের। একটা হচ্ছে সুপারভাইজড। সুপারভাইজড মানে হচ্ছে আমি আমার সুপারভিশন, আমি আমার তত্ত্বাবধানে তাকে শিক্ষিত করছি, যে আমি হচ্ছে সোজা ভাষা মানে ব্যাপারটা হচ্ছে একটা এআই কে আমি পড়াইতেছি যে দেখো এটা মানুষ, এটা বোর্ড, আমার হাতে এটা কলম, এটা লেখা ইংলিশ ভাষা, আমি তাকে পড়াইতেছি, সে শুনতেছে। এটা হচ্ছে এক ধরনের, যে আমি তাকে ইনফরমেশন গুলো দিচ্ছি এবং পরিচয় করা দিচ্ছি, এটা হচ্ছে সুপারভাইজড। আরেকটা হচ্ছে নন সুপারভাইজড। আমি তাকে সুপারভাইজ করব না, আমি তাকে জাস্ট ইনফরমেশন গুলো দিব, আমি তাকে জাস্ট ইনফরমেশন গুলো দিব, সে নিজে নিজে এগুলা দেখবে। সে প্রথমে দেখবে এটা একটা মানুষ, তারপর পিছিয়ে সে বোর্ডটা মনে করবে আচ্ছা এটাও তাইলে মানুষ, তারপর সে কলম মনে করবে এটাও মানুষ, কিন্তু দেখবে যে না কলম আর বোর্ড তাহলে তার মানে এটা মানুষ হইতে পারে না। আবার সে দেখবে কলম, কলম এটা মানুষ থেকে আলাদা, বোর্ড থেকে আলাদা, মানে এটা মানুষও না, পিছিয়ে যে বোর্ড দিচ্ছি সেটা না, এটা অন্য কোনো একটা কিছু। এরকম সে দেখবে শিখবে, দেখবে শিখবে, মানে আস্তে আস্তে যেভাবে ছোট বাচ্চারা শিখে, শুরুতে তাদেরকে শিখেলো তারা কিন্তু বুঝতে পারে না, তারা আস্তে 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 বুঝতে শিখে, ঠিক আছে। তো বাচ্চারা সুপারভাইজ নন সুপারভাইজ দুটো মিলেই হয়। কিন্তু এআই এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি মারাত্মক কাজ করে সেটা হচ্ছে রিইনফোর্সড লার্নিং। রিইনফোর্সড এর ক্ষেত্রে কি হয়, তাকে আমি একটা কাজ দিব, সে কাজটা করবে, এই টাস্ক ফিল আপ করার পর তার কত পার্সেন্ট মিস্টেক হয়েছে, এই মিস্টেক পার্সেন্টেজটা আমি তাকে বলে দিব, এবং কোথায় মিস্টেক হয়েছে এটা আমি তাকে বলে দিব। যার ফলে কি হবে, সে নিজে নিজে কাজ করতেছে, নিজে নিজে ভুল করতেছে, শিখতেছে। এবং অ্যাকচুয়ালি মানুষের ক্ষেত্রে রিইনফোর্সড লার্নিংটা সবচেয়ে মারাত্মক উপায় লার্নিং এর, ঠিক আছে। তো
বর্তমান এআই এর মধ্যে এটাই অ্যাপ্লাই হইতেছে যে এআই হচ্ছে মানে তুমি এআই কে যা প্রম্পট দিচ্ছ, সে যা রেসপন্স দিচ্ছে, এটা আবার এআই নিজে রেকর্ড রাখতেছে। রেকর্ড রাখার পর সে হচ্ছে সেগুলো প্রসেস করে নিজের ভুলগুলো যাচাই করে নিজেকে আরো উন্নত সেলফ ডেভেলপমেন্ট করতেছে। ঠিক আছে, এই রিইনফোর্স হচ্ছে এআই তে ইউজ হয়, এবং এই সবগুলাই তোমার সে চিন্তার মাধ্যমে যে করতেছে। একটা ইনপুট আর আউটপুটের মাঝখানে যখন একটা হিডেন লেয়ার, সেটাকে আমরা বলতেছি নর্মাল মেশিন লার্নিং। কিন্তু মেশিন লার্নিং এর বেলায় যখন মাঝখানে আরো এক দুইটা লেয়ার এসে পড়তেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিপ লার্নিং। সেটাকে আমরা কি বলতেছি? ডিপ লার্নিং। সেটাকে আমরা বলতেছি ডিপ লার্নিং। তো এটাই আর কি, এখানে এগুলো বলা আছে। তো মেশিন লার্নিং আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে, যে তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমি যে বলতে দেখো কম্পিউটার কিন্তু 0 আর 1 বাইনারি ছাড়া কিছু বোঝে না, কিন্তু আমি তার ভয়েস, আমি জেমিনাই রে বা সিরি কে ভয়েসে কিছু একটা বলতেছি, ভয়েস কমান্ড দিচ্ছি, সে ইনস্ট্যান্ট ভয়েস কমান্ড শুনে আমাকে ইনস্ট্যান্ট রেসপন্স করছে। তার মানে কি ল্যাঙ্গুয়েজ যেটা প্রসেসিং, এই ল্যাঙ্গুয়েজ সে ইনস্ট্যান্ট প্রসেসিং করতেছে। ঠিক আছে, তো এইখানে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে স্পিচ রিকগনিশন। তো একটা হচ্ছে প্রসেসিং, যে আমি ভাষাটা দিচ্ছি, সে বাংলা ভাষাটা শুনলো, শোনার পর এটাকে সে হচ্ছে তার মতো বাইনারি 0-1 এ কনভার্ট করলো, আবার 0-1টাকে সে উত্তর দিয়ে উত্তরটা আমার জন্য বাংলায় কনভার্ট করে দিল। এটা গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমি যে বাংলা বলছি নাকি ইংলিশ বলছি, আমি যাই বলছি, আমি যে কিছু একটা বলছি, এই কথাটা যে বাংলাটা যে তার পর্যন্ত পৌঁছাইছে, এই পৌঁছানোর কাজটা হচ্ছে স্পিচ রিকগনিশনের। ঠিক আছে, মানে ভয়েস টু স্পিচ, সোজা ভাষায় তোমার হচ্ছে ভয়েস টু স্পিচ, যে আমার কোনোটা হচ্ছে অ্যাকচুয়াল অর্থপূর্ণ কথা নাকি জাস্ট আবল তাবল কিছু বলতেছে সেটা। আবার হচ্ছে স্পিচ টু ভয়েস। ঠিক আছে, এই জিনিসটা রোবোটিক্স। তারপর ভিশন, এই ভিশন দুই ধরনের হয়। ভিশন একটা হচ্ছে তোমার ইমেজ প্রসেসিং, যে সে একটা কিছু মানে দেখতেছে বা দেখানো, যেটা আমরা মানুষ ভিজুয়ালি দেখি বা বাহ্যিকভাবে দেখি, সেই দেখার ভিত্তিতে একটা কাজ করতেছে। আরেকটা ভিশন হচ্ছে যে সে চিন্তা করতেছে, থিঙ্কিং পাওয়ার, দুইভাবেই ভিশনটা হইতে পারে। এবং এই সবকিছু মিলে যেটা গঠন নিতেছে সেটা হচ্ছে এক্সপার্ট সিস্টেমে সবকিছু মিলে। যেমন ধরো বর্তমান চ্যাট জিপিটি, জেমিনাই, সে এই সবগুলাকে একসাথে একা হাতে এক জায়গায় ইন্টিগ্রেট করে একটা সিস্টেম বানাইছে, চ্যাট জিপিটি। ঠিক আছে, কি জানি বলা হয়, জেনারেল পার ট্রেন্ড না প্রি ট্রেন্ড কি জানি একটা বলা হয়, ফুল মিনটা ভুলে গেছি। ঠিক আছে, তো ওই এক্সপার্ট সিস্টেম হচ্ছে বর্তমান এআই গুলো, বর্তমানে যা যা চালাই সবই হচ্ছে এক্সপার্ট সিস্টেম। ঠিক আছে, তো এখন আসলে আমরা রোবোটিক্স টপিকটা জানি। রোবোটিক্স জিনিসটা কি, যে প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, ডিজাইন, গঠন, মানে একদম একটা রোবট বানানো থেকে শুরু করে চালানো পর্যন্ত যা যা করা লাগে, রোবটটা চিন্তা করা কিভাবে বানানো হবে, রোবটটার মধ্যে কি কি পার্টস দিব সেইগুলা বানানো, সেগুলো গঠন করা, রোবটের মধ্যে কি কি সেন্সর দিব, রোবট কি কাজ করবে, সেই কাজের জন্য রোবটের মধ্যে কি কি থাকতে হবে, এভরিথিং, এবং রোবট চালানোর সফটওয়্যার, সবকিছু মিলে তুমি যে শাখা আলোচনা করবা, কাজ বলো, প্রয়োগ ক্ষেত্র, পরিচালনা প্রক্রিয়া, ডিজাইন, গঠন, এভরিথিং, সেটাকে রোবোটিক্স বলে। তো রোবট হচ্ছে মেইনলি একটা কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র। ওকে তোমার নিয়ন্ত্রণ করা লাগবে না, ওকে কি করতে হবে, তুমি অলরেডি ওর মধ্যে সেট করে দিবা, ও হচ্ছে মানে তোমার আজ্ঞাবহ একটা যন্ত্র, ও হচ্ছে সেই কাজটা করবে, কম্পিউটারকে চালাবে। একটা ইলেকট্রোমেকানিক্যাল মানে ইলেকট্রিসিটি দিয়ে মেকানিক্যাল যান্ত্রিক মানে একটা যন্ত্র চলছে, ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে। এটা তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে। কৃত্রিম বুদ্ধিমত্তার নীতির কারণ হচ্ছে এখন যেহেতু এআই চলে আসছে, রোবটের মধ্যে এআই দেওয়া হয়েছে যেন রোবট স্মার্টলি চিন্তা করতে পারে, বুঝতে পারে যে তার কি করা উচিত, কখন করা উচিত, কতটুকু করা উচিত। বুঝতে পারছো? রোবটের বিশেষত্ব কি? রোবটের 3টা বিশেষত্ব। একটা হচ্ছে যে নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা হয়, তাকে সে অনুযায়ী যান্ত্রিক গঠন দেওয়া হয়। একটা রোবট আমি বানাইছি, এখান থেকে ভার্জিস তুলে ওইখানে রাখবো, আমি কিন্তু তাকে হাত পাপড় দিয়ে পুরো মানুষের মতো বানাবো না। তাকে আমি বানাবো হাত একটাই আর্ম দিব, খুবই স্ট্রং একটা আর্ম দিব, সে এখান থেকে জিনিসটা নিবে, তুলবে, সরাবে, রাখবে। এই আর্মটা তাকে আমি খুব স্ট্রং দিব, এবং ওইটার ভিতর আমি হচ্ছে তার মধ্যে এআই ইন্টিগ্রেট করে দিব। তো যার যে কাজ, ঠিক আছে, রোবট যন্ত্র যান্ত্রিক কাজগুলো করতে পারে, সেজন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়ার সাপ্লাই। এখন এত বড় ক্রেনের মতো একটা জিনিস তোমার হচ্ছে স্মার্টলি কাজ করবে, আমার কিন্তু ওর মধ্যে একটা দিতে হবে, যে কি বলে ওটারে, হাই পাওয়ার ইলেকট্রিসিটি দিতে হবে। নাইলে যদি আমরা ওই পরিমাণ পাওয়ার না দিই, ও তুলবে কিসের ভিত্তিতে? আমি শক্তি দিলেও না শক্তি খাটাবে, তাই না? তো এটা আর হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে রোবটটাকে নিয়ন্ত্রণ করে, নাইলে ও হচ্ছে নিজের মতো যা মন চায় তার কেউ কারে না কারে উঠে কই ফেলা দিব, ঠিকঠাক নেই। বুঝছো? তো এটাই আর কি। রোবটের বিভিন্ন উপাদান বা অংশ কি কি? একটা হচ্ছে মুভেবল বডি, জাস্ট নামগুলো জানলেও হবে, আমি একটু পরিচয় করে দেন। মুভেবল বডি, যে রোবটে কি কি নড়বে, ঠিক আছে। বাট মুভেবল বডি বলো, তারপর আরো সামনে যা যা বলবো, সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে রোবটের প্রোগ্রাম, মস্তিষ্ক। যদি রোবটের মস্তিষ্ক মানে মাথা, যেটা দিয়ে রোবট চিন্তা করবে, যেটার ভিত্তিতে সে কাজ করবে, যদি সেটাই না থাকে তাহলে তো লাভ নেই। যদি সেটাই না থাকে তাহলে কিন্তু লাভ নাই, তাই না? সো আমার হচ্ছে আগে ওইটা করতে হবে সবার আগে। তার মধ্যে হচ্ছে প্রসেসিং পাওয়ার বা প্রসেসিংটা দিতে হবে, একটা সেন্ট্রাল ইউনিট দিতে হবে। তো ওইটা পরে আছে, আর ওটা মানে পরের স্লাইডে যে এই জায়গায় আছে, প্রোগ্রামিং মস্তিষ্ক বা কম্পিউটার, এই ব্রেইন যেটা আর কি, ওটা পরে আছে। তো আমরা হচ্ছে আগে তার হাত পায়ে আসতেছে, যে মুভেবল বডি কি কি নাড়াবে, রোবটের মধ্যে চাকা লাগাবো, যান্ত্রিক সংযোগ সম্পন্ন, মানে পাওয়ার কোথায় দিব, হাত কোথায় দিব, ওর যে কাজের মানে পার্টস গুলা, সে পার্টস গুলো কোথায় দিব, মুভেবল সবকিছু, যেটার মাধ্যমে সে যে কোনো ধরনের নড়াচড়া
করতে সক্ষম হবে। অ্যাকচুয়েটর হচ্ছে একটা মোটর, ও হচ্ছে মানে অ্যাকচুয়েশন পয়েন্টটা হচ্ছে ঠিক তোমার অ্যাকচুয়ালি মনে করো এটা এই পর্যন্ত উঠবে নাইমে ঠিক এইখান থেকে বস্তুটাকে ধরবে, এর চেয়ে বেশিও নামবে না, এর চেয়ে উপরে নামবে না, কারণ উপরে লেগে ধরতে পারবে না, নিচে নামলে ড্যামেজ করে ফেলবে। তো অ্যাকচুয়াল যে পয়েন্টগুলো থামবে এটাকে অ্যাকচুয়েশন বলা হয়, যে অ্যাকচুয়েশনটা করবে তাকে বলা অ্যাকচুয়েটর, ঠিক আছে। তো এই অ্যাকচুয়েটর লাগানো হয় যে ঠিক একটা আর্ম বা একটা মুভেবল পার্ট যতটুকু যেখানে মুভ করা দরকার সে যেন সেইখানে ততটুকু মুভ করতে পারে। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়েটর, এক ধরনের মোটর যা স্বয়ংক্রিয়ভাবে ঘোরানো বা যান্ত্রিক নিয়ন্ত্রণ করা যায়। এটা ধরনের রোবট বিভিন্ন দিকে কার্যক্রম করতে পারে এবং এটা চালানোর জন্য হচ্ছে বিদ্যুৎ, হাইড্রোলিক পাওয়ার এগুলো ইউজ করা হয়। পাওয়ার সিস্টেম, পাওয়ার সাপ্লাই না দিলে চলবে কিভাবে, তো পাওয়ার সিস্টেম লাগবে, অ্যাকচুয়েটর সিস্টেমকে কার্যকর করার জন্য পাওয়ার সাপ্লাই লাগবে, আর ইলেকট্রিক সার্কিট লাগবে এর ভিতরে বৈদ্যুতিক সংযোগটা পুরোপুরি জায়গায় জায়গায় পৌঁছানোর জন্য। তার মানে পাওয়ার, সেখান থেকে ইলেকট্রিক সার্কিট, তারপর হচ্ছে অ্যাকচুয়েটর যাবে, অ্যাকচুয়েটর হচ্ছে মুভেবল অবজেক্ট গুলো ঘুমাবে, ঠিক আছে। তো ওই ঘুমানো বলতেছে ওই ঘুরানো যেগুলা, এই জিনিসটা কোনখানে কতটুকু ঘুরাবে এটা কম্পিউটার প্রসেস না করলে, ব্রেইন থেকে না পাইলে সে কিন্তু করতে পারবে না, সো এটা লাগবে। এবং যেহেতু আমি স্মার্ট রোবট এআই দিয়ে চালাইতেছি, তো ওর মধ্যে সেন্সর অনুভূতি আমার দিতে হবে, যে একটা কিছু সেন্স যেন করতে পারে, ঠিক আছে। ধরো আমি হচ্ছে তোমার একটা এআই ক্লিনিং রোবট দিয়েছে, চাক্কি আছে না বাসার মধ্যে ঘুরে কি ময়লা পোশাক করে সুন্দর একটা কিউট রঙের চাক্কি মতো যন্ত্র আছে না, স্মার্ট হোম ইউজ হয়, তো ওটা কিন্তু যখন সামনে বাধা পায় বুঝতে পারে সামনে অবস্টাকল যেতে পারবে না, সে আস্তে করে ডিরেকশন চেঞ্জ করে ফেলে। তো এই যে সেন্সরগুলো তো আমাদের দেওয়া হয়েছে, প্রক্সিমিটি সেন্সর, এই সারা দিতে সক্ষম, সে ওই অনুযায়ী রেসপন্স করতে পারে, এই রকম নিয়ে দেওয়া হয়। আর সাথে পরিবর্তন, ম্যানিপুলেশন, হাত পায়ের সাহায্যে আশেপাশে বস্তুগুলোর অবস্থান পরিবর্তন করার পদ্ধতিকে ম্যানিপুলেশন বলে। তো ওই যে ও নিজের এই সব কিছু কোঅর্ডিনেশনের কারণে ও যে একটা পরিবেশে কিছু চেঞ্জ করতে পারতেছে, কিছু করতে পারতেছে, এই জিনিসগুলো, ঠিক আছে। তো কথা হচ্ছে ভাইয়া এই যে এখানে এত কিছু বলেন, এটা কি পরীক্ষায় আসে? নামগুলো আসতে পারে, বা এটা হয়তো খ মার্কে আসতে পারে, গ মার্কে তেমন একটা দেয় না, যেটা গ ঘতে আসে সেটা হচ্ছে রোবটের উল্লেখযোগ্য ব্যবহার, এটা গ ঘতে আসে, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে ভাই এতক্ষণ এগুলো কেন পড়াইলেন? এমসিকিউতে এসে বললে কিছু করার নেই, এমসিকিউতে এসে পড়তে পারে, যদিও এনসিটিভি থেকে বই দেয়, বাট স্টিল এরা এমসিকিউ করা বেলা মাহবুবুর রহমান স্যার, মুজিবুর রহমান স্যার এইসব বই ফলো করে, বুঝছো? তো এই হলো কাহিনী। দুইটা বই শুনে আবার দুই বই পড়তে যাও না, মুজিবুর স্যার পড়লেই না, ওকে, এই আর কি। তো রোবট কই কি ইউজ হয়? ফার্স্ট অফ অল ম্যানুফ্যাকচারিং, এখন ভারী ভারী জিনিস কাঁচামাল এখান থেকে এখানে তুলতে হবে, আনতে হবে, লাগাইতে হবে, সো ভারী ভারী জিনিসগুলো ম্যানুফ্যাকচারিং এর জন্য ইউজ হয়, ঠিক আছে। তোমার হচ্ছে আনা নেওয়া বলো, ভারী ভারী প্রসেসিং বলো, জিনিসপত্র নাড়াচাড়া বলো, সো ওই রকম কাজগুলো হচ্ছে এই রোবট দিয়ে করানো হয়। বা অনেক ঝুঁকিপূর্ণ কাজ, ধরো তোমার ফার্নেসের ভিতর ধাতু নিষ্কাশন হয়েছে, মানে ফার্নেসের ভিতর লোহা ডালতে হবে, লোহা ওখান থেকে তুলতে হবে, ওই কাজ রোবট দিয়ে করাবে। মানুষ করতে গেলে মানুষ পুরো ছাই হয়ে যাবে, ঠিক আছে। তারপর ধরো তোমার রেডিও অ্যাক্টিভ জায়গাগুলো, ওই জায়গা তোমার ইয়া লাগবে, রেডিয়েটিভ ইন্ডাস্ট্রিতে তোমার বেশ কিছু জায়গা রোবট দিয়ে অটোমেট করা লাগবে, নাহলে তুমি নিজে ওই জায়গায় গেলে ক্যান্সারে অসুস্থ হয়ে যাবে, ক্যান্সার রোগী হয়ে যাবে, ঠিক আছে। তো কম্পিউটার ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে রোবোটিক ব্যাপকভাবে ব্যবহার করা হয়, যানবাহন গাড়ির কারখানাও রোবট ইউজ হয়, এই যে এখন তোমার এআই ড্রাইভিং যেটা চলতেছে, ঠিক আছে। বিপজ্জনক কাজে, যেটা আমি বললাম বিপজ্জনক কাজে, ভারী শিল্প কারখানা, হেভি ইন্ডাস্ট্রিতে যে পরিশ্রম সাধ্য কাজ, পুঙ্খানুপুঙ্খ রূপে অনেক সূক্ষ্মভাবে কিছু একদম প্রিসাইসলি করা লাগবে, তো অতি ক্ষুদ্র মাইক্রোসার্কিটের উপাদান। এখন ধরো তোমার এই যে মসফেট টেকনোলজি যেটা আছে, যেটা মাধ্যমে তোমার প্রসেসরে ট্রানজিস্টর ইয়া করে, এই যে তোমার ট্রানজিস্টর ওয়েফার গুলা বানায়, যেগুলোর উপর যে প্রসেসর গুলা মানে যেটার ভিত্তিতে প্রসেসর হয়, ঠিক আছে। ট্রানজিস্টর, তারপর ওয়েফার, তারপর এরকম করে যে পুরা তোমার ইয়াটা মানে ফ্যাব্রিকেশন করে প্রসেসরটা, এই ফ্যাব্রিকেশন প্রসেস পুরাটা হচ্ছে তোমার রোবট অটোমেটেড, মানুষের হাতের কোনো কাজ কারবার নেই, কারণ এখানে খুবই নিখুঁত, খুবই পারফেক্ট হওয়া লাগে। তো ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে দিছে, ওই ক্যালকুলেটের মুভমেন্টের কারণে হচ্ছে কাজ করে। একটা মানুষ 100% সবসময় ক্যালকুলেট মুভমেন্ট করবে নাই হইতে পারে, ভুল হইতে পারে, বাট রোবট তো মেশিন, ওর পক্ষে এই জিনিসটা সম্ভব না, ঠিক আছে। মানুষের পক্ষে কঠিন, অসম্ভব, এগুলো হচ্ছে রোবট দিয়ে সম্ভব হয়েছে। নাহলে যে 3 ন্যানোমিটার 4 ন্যানোমিটার এত লেভেলে মানুষ নামতে পারবে, এত লেভেলে সূক্ষ্ম, আমরা তো একটা সুই সুতো লাগাতে গেলে একবার জায়গায় দুইবার ইয়া করা লাগে, টাকার লাগে যে কি করতেছি। মেল ডেলিভারির কাজে এখন, আচ্ছা এটা হচ্ছে এআই অটোমেশন হয়ে গেছে, মেল স্টেশনে মেল ডেলিভারির জন্য বিশেষ ধরনের রোবট ইউজ হয়। আচ্ছা মেল ডেলিভারি এটা হচ্ছে আরেক জিনিস, এটা অফলাইন, যে বিল্ডিং সমূহ জুড়ে বিভিন্ন মেল স্টেশনে মেল ডেলিভারির জন্য বিশেষ ধরনের রোবট ব্যবহার করে, আলট্রাভায়োলেট পেইন্ট দিয়ে মার্ক করা রুটগুলোকে এসব রোবট অনুসরণ করে, মানে তোমার হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস এক জায়গা থেকে আরেক জায়গায় বা মেল স্টেশন সেটা হচ্ছে ইয়া করে, ওকে। ঝুঁকিপূর্ণ কাজে, এই যে রেডিও অ্যাক্টিভিটি যেটা আমি বললাম, নিরাপত্তার কাজে সার্ভেইলেন্স, ওই জায়গায় রোবটটা ইউজ করা, মাইক্রোভিশন দিয়ে অত দেওয়ার অপর পাশে গেছে সেটা দেখতে পায়, কয়েকশো দূর থেকে আগন্তুক দেখতে পায়, তো বিভিন্ন তোমার হচ্ছে সিকিউরিটি রোবটস গুলো, ঠিক আছে, সেন্সর গুলা, ওগুলো হচ্ছে ইউজার রোবট হিসেবে এগুলা লাগে। পুলিশের সাহায্যকারী হিসেবে রোবট ইউজ হয়, ঠিক আছে, যে পুলিশের বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলার জন্য, যেমন হচ্ছে তোমার
জিম্মি মুক্ত করা, গোলাগুলির পরিস্থিতি হচ্ছে কোথায় গুলি করবে, কোথায় দরজা খুলবে, মানে ওইসব জায়গায় তোমার হচ্ছে বিভিন্ন রোবোটিক জিনিসপাতি ইউজ হয়। তারপর হচ্ছে তোমার স্মার্ট ড্রোন, হান্টার কিলার ড্রোন, তারপর হচ্ছে তোমার হোমিং মিসাইল, লাইক যে জায়গায় টার্গেট করছো ওরে ঘুরে দিল, তোমার দেখবা হোমিং মিসাইল যেটা থাকে যে জেট এদিক ওদিক ঘুরতে থাকে, ওর পিছে মিসাইল এদিক ওদিক ঘুরতে থাকে, মানে ওরের গায়েই লাগবে, অন্য কোথাও লাগবে না। তো এই জিনিসটা কেমনে পসিবল? ওকে ওইভাবে করেছে রোবট, মানে ওকে ওইভাবে স্মার্ট বানাইছে, সামরিক ক্ষেত্রে ইউজ হয়, ঘরোয়া কাজে। ওই যে তোমার কইলাম না ঘর পয়সা করে একটা ছোট চাকরির মতো কি জানি সুন্দর একটা কিউট মেশিন আছে না, নাম তো জানি না, তো ওইটাই আর কি। তারপর চিকিৎসা জটিল সব অপারেশনে তোমার অনেক ক্ষেত্রেই হচ্ছে মানে ইউজ হয়, ঠিক আছে। জটিল সব অপারেশনে তোমার হচ্ছে নানা ধরনের কাজে রোবট ইউজ হয়। বাংলাদেশে যদি এটার ইউজ তেমন পপুলার না, বাট বাইরের দেশে তোমার অনেক ক্ষেত্রে অনেক কিছু হচ্ছে তোমার অটোমেটেড হয়ে গেছে। ওকে, তো এই আর কি। এখন ইন্টারনেট অফ থিংস, এটা জাস্ট 2 মার্কের জন্য লাগবে, এটাতে খুব বেশি কিছু নাই। ইন্টারনেট অফ থিংস কি? এটাকে সংক্ষেপে আইওটি বলা হয়, যেটা হচ্ছে ডিভাইসের সাথে ইন্টারনেটের সংযোগ। যেমন এই যে আমার সামনে আমার একটা ফোন আছে, এই ফোনে ইন্টারনেট সংযোগ আছে, এটা একটা আইওটি। আমার পিছে বোর্ড, এটার সাথে ইন্টারনেট সংযোগ আছে, এটা একটা আইওটি, ঠিক আছে। ইন্টারনেট অফ থিংস, ডিভাইসের সাথে ইন্টারনেট সংযোগ থাকলেই সেটা আইওটি, ইন্টারনেট অফ থিংস। বিভিন্ন প্রয়োজনীয় কাজে ডিভাইসকে অটোমেটিক করার জন্য ভিতরে ছোট কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে, এবং যার সাথে ইন্টারনেট সংযোগ দিলে সেটা ইন্টারনেটের সাথে হচ্ছে সংযুক্ত, ইন্টারনেটের সাথে করতে পারে, মানে মিথস্ক্রিয়া টাইপের বলে না, ইন্টারনেটের সাথে কমিউনিকেট বা ইন্টারঅ্যাক্ট করতে পারে, ওই টাইপের ব্যাপার আর কি, বুঝছো? এছাড়া বিশেষ কিছুই। ক্রায়োসার্জারি, এই টপিকটা 25 ব্যাচের যারা আছো তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা 26 ব্যাচ আছো তাদের তো সিলেবাসে নাই, বাট আমি বলবো একটু দেখা রাখো। ক্রায়োসার্জারি জিনিসটা কি? একটা কাটাছেঁড়াহীন চিকিৎসা, আমার কলম কাজ করে না, একটা কাটাছেঁড়াহীন চিকিৎসা যেখানে হচ্ছে অত্যাধিক শীতল তাপমাত্রায়, এক্সট্রিমলি কোল্ড টেম্পারেচারে হচ্ছে তোমার ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করে। এটা হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞা। আর ব্যাপারটা কি, প্রসেসটা পরে দেখতেছি, বাট এটা হচ্ছে 1950 সালে ডক্টর রে এলিংটন ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন ব্যবহার করছেন। তরল নাইট্রোজেন মেইনলি শুরু হয়েছে। এখন এই ক্রায়োসার্জারি, তুমি এক্সট্রিমলি কোল্ড টেম্পারেচার দিয়ে হচ্ছে সার্জারিটা করতেছো, তো এই ক্রায়োসার্জারিকে যে এই ক্রায়োসার্জারিতে যে এজেন্ট ইউজ করছে এটাকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট, ঠিক আছে, ক্রায়োজেনিক এজেন্ট। তো এই ক্রায়োজেনিক এজেন্ট প্রথম ইউজ হলো তরল নাইট্রোজেন -196°C, বাট এছাড়াও তোমার হচ্ছে তরল নাইট্রাস অক্সাইড ইউজ হইতে পারে -89°C, তরল কার্বন অক্সাইড ইউজ হইতে পারে, তরল আর্গন ইউজ হইতে পারে, ইথাইল ক্লোরাইড, ডাইমিথাইল ইথার, প্রপেন এরা ইউজ হইতে পারে, ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, অনেক কিছু ইউজ হইতে পারে। টেম্পারেচার খালি তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাইঅক্সাইড এই দুইটা, আর তরল আর্গন। আচ্ছা, আর্গনের এটা তো সেমই, এই কটা মনে রাখলে হবে। নাইট্রাস অক্সাইড এক্সট্রা দেখলে দেখতে পারো, বাট অত লাগে না, মোটামুটি যে কটা বলছি এই কটাই লাগে, ঠিক আছে। প্রসেসটা লাগে, যেটা আসে সেটা হচ্ছে প্রসেস, ঠিক আছে। ঘতে প্রসেসটা আসে 25 ব্যাচ সহ, আর বিগত বছর বোর্ডগুলো আমি খুব আসতে দেখছি, সেই জন্য আমি বলতেছি, ঠিক আছে। ওকে, তো এই আর কি। ক্রায়োসার্জারির কৌশল প্রয়োগ করে চিকিৎসা, সেটাকে ক্রায়োথেরাপি বলে। সেটা কি বলে? ক্রায়োথেরাপি। এখানে প্রথমে টিউমার টিস্যু, মানে একটা জায়গায় ক্যান্সার কোষ জমে রয়েছে, ঠিক আছে, একটা জায়গায় ক্যান্সার কোষ জমে রয়েছে। এখন এই ক্যান্সার কোষকে আমার ধ্বংস করতে হবে। প্রথমে আমি টিউমার টিস্যুটাকে শনাক্ত করবো। এই টিউমার টিস্যু শনাক্ত করার পর এখানে আমি হচ্ছে ক্রায়োপ্রোব দিয়ে, এখানে হচ্ছে আমি ক্রায়োপ্রোব, যদি চামড়া বাইরে থাকে তাহলে ইউজ করব ক্রায়োগান, যদি চামড়ার ভিতরে থাকে আমি ইউজ করব ক্রায়োপ্রোব। এই ক্রায়োগান বা ক্রায়োপ্রোব এই দুইটার ইউজে হচ্ছে যেটা হবে যে এই জায়গায় তোমার টেম্পারেচার অনেক কমে যাবে, বরফের মতো ঠান্ডা ঠান্ডা হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট দিবে, ওই যে 196°C, -196, -89, মাইনাস হচ্ছে তোমার -196 তো কমনলি ওইটা। তো ওইটা দেওয়ার ফলে এইটার তাপমাত্রা কমে 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 তোমার হচ্ছে একদম নিচে নেমে আসবে 12 সেকেন্ডের মধ্যে টেম্পারেচার হচ্ছে -41° থেকে -196°তে চলে যাবে। এবং এর ফলে যেটা হবে, এই জায়গায় রক্ত চলাচল, এই জায়গায় ব্লাড ফ্লো পুরো অফ হয়ে যাবে, ব্লাড ফ্লো অফ হয়ে যাবে। এবং ব্লাড ফ্লো অফ হইলে কি হবে, তোমার ওদিকে ব্লাড যেতেছে না, নিউট্রিশন যেতেছে না, এবং এক্সট্রিম কোল্ড, যার ফলে ওই জায়গায় যে টিস্যুটা আছে এই টিস্যুটা ধ্বংস হয়ে যাবে, এবং এই যে টিস্যুটা ধ্বংস হয়ে গেল সাথে আশপাশের কিছু ভালো টিস্যুও ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে ধ্বংস হয়ে গেছে, তারপর যখন এই ক্রায়োগান বা ক্রায়োপ্রোবটা সরায় ফেলা হবে, তখন হচ্ছে এই জায়গায় টেম্পারেচার আবার হচ্ছে কিছুক্ষণ পর তোমার -20 থেকে -40 ব্যাক করবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কাহিনী, এখানে এটাই লেখা আছে যে 12 সেকেন্ডে তাপমাত্রা কমে -41 থেকে -196°C তাপমাত্রা নিয়ে আসা, মানে -141 থেকে এইখান -41 থেকে 196 আনা হয় এমন না, মানে নামানোর লেভেলটা যে নর্মাল টেম্পারেচার 25°C থেকে নামাইতে -41 পর্যন্ত নামাইতে পারে, আর -41 এর নিচে কত দূর পর্যন্ত যেতে পারে, হাইয়েস্ট -196 পর্যন্ত যায়, ঠিক আছে। মানে এটা হচ্ছে তাপমাত্রা কমানোর রেঞ্জ।
এবং নর্মাল টেম্পারেচার থেকে এই টেম্পারেচারের রেঞ্জে তারা 12 সেকেন্ডের ভিতর যায়। এরপর হচ্ছে, এবং এই কাজটা করে হচ্ছে ক্রায়োপ্রোব বা একটা সুচের মাধ্যমে, যে টিউমার টিস্যুর ভিতর খুব দ্রুত তরল আর্গন গ্যাস, কিছু ক্ষেত্রে তরল নাইট্রোজেন গ্যাস নিঃসরণ করে, যার ফলে কোষের পানিটা জমাট বদ্ধ বরফপিণ্ড হয়ে যায় এবং রক্ত অক্সিজেন বন্ধ হয়ে যায়, যার ফলে হচ্ছে জমাট বদ্ধ টিস্যু ক্ষয়সায়িত হয়, মারা যায়। এবং তারপর হচ্ছে এই হিলিয়াম গ্যাস, তারপর হচ্ছে টিউমার টিস্যুর ভিতর হিলিয়াম গ্যাস দেয়, তারপর হচ্ছে টিউমার টিস্যুর ভিতর যেটা দেয় সেটা হচ্ছে মানে হিলিয়াম গ্যাস দেয়। এই হিলিয়াম গ্যাস দেওয়ার কারণে এটা হচ্ছে তোমার -20, না একটু ভুল বলছি, 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস এইখানে রিভার্ট করে, ঠিক আছে, তাপমাত্রা উঠানো হয়, এবং এর ফলে হচ্ছে জমাট বদ্ধ টিস্যুটার বরফ গলে যায় এবং টিস্যুটা ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, টিস্যুটা ধ্বংস হয়ে যায়। তো এরপর নিচের পার্টটা এক্সট্রা, বাট মেইন প্রসেস হচ্ছে এই পার্টটা, এই পার্টটাই হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। ওকে, তো এটা বলে ফেলছি। এরপর আমরা সব ক্রায়োসার্জারির পদ্ধতি বা কৌশলের সাথে ব্যবহার। এটা ব্যবহার কোথা প্রকার, তোমার ত্বকে ছোট টিউমার হয়েছে বা ত্বকের নিচে একটু ছোট টিউমার হয়েছে, তিল হয়েছে, আঁচিল হয়েছে, ত্বকের ছোট 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 স্কিন ক্যান্সার তোমার একটা জায়গায় অ্যাকুমুলেট হয়েছে, সেখানে তুমি ক্রায়োসার্জারি ইউজ করতে হবে। কিছু অভ্যন্তরীণ রোগে যেমন যকৃৎ, লিভার ক্যান্সার, কিডনি ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস মুখের মানে বিভিন্ন ক্যান্সার জাতীয় টিউমার থেকে তো ক্যান্সার হয়, তো টিউমার ক্যান্সার যে জায়গাটা হয়েছে সেই জায়গার কোষটাকে হচ্ছে নষ্ট করে ফেলবে, সেই জায়গাটাকে হিয়া করে ফেলবে। এ প্ল্যান্টার ফ্যাসিলিস ফাইব্রোমা এডি লাগবে না, ফ্যাসাইটিস ফাইব্রোমা এগুলো দরকার নেই, ঠিক আছে, উপরের যেটুকু বলছি এটুকু বললেই হবে। এটার তথ্য প্রযুক্তি ব্যবহার কোথায় হয়, তো ক্রায়োসার্জারি নিয়ে যারা যারা গবেষণা করে সেই গবেষণার মতো বিনিময়, গবেষণা ফলাফল, গবেষণা মানেই তথ্য প্রযুক্তি, কারণ গবেষণা হয় তথ্য নিয়ে। রোগের বিভিন্ন তথ্য, ক্রায়োসার্জারির সঙ্গে বিভিন্ন গবেষণা ফলাফল, এটা হচ্ছে চিকিৎসকদের জানতে হবে, এখানে তথ্য প্রযুক্তির কাজ আছে। তারপর ক্রায়োসার্জারি তাপমাত্রা নিয়ন্ত্রণ, তাপমাত্রা জায়গার মতো আছে কিনা এটা আমার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে হবে। ক্রায়োসার্জারি যে ট্রেনিং, সেই ট্রেনিং করতে আমার ভার্চুয়াল রিয়ালিটি লাগবে। তারপর বর্তমানে পুরো ক্রায়োসার্জারি প্রসেসটা রোবটের মাধ্যমে সম্পন্ন করা যায়, তোমার এরকম প্রসেস চলে আসছে। সো দেয়ার আর লটস অফ স্টাফ গোইং অন, ঠিক আছে। এরপর আসো বায়োমেট্রিক্স, এটা আরেকটা হেভি ওয়েট টপিক, আমি আগেই বলে রাখছি। তো মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে বায়োমেট্রিক্সটা কি অদ্বিতীয় ভাবে, মানে আমি আহনাফ ইসলাম, আমি যে আহনাফ ইসলাম, আর কেউ এসে আহনাফ ইসলাম পরিচয় দিলে সে যে আমি হবে না, আমি আর সে যে আলাদা আলাদা মানুষ, আমি অদ্বিতীয় হিসেবে আমাকে কিভাবে নির্ণয় করবে, আমি যে একটা ইন্ডিভিজুয়াল কিভাবে নির্ণয় করবে আমার মানে কিছু বডি স্ট্রাকচার বা কিছু মানে আমার বডির বৈশিষ্ট্য অথবা আমার আচরণগত বৈশিষ্ট্য, সেটার মাধ্যমেই তৈরি মানে নির্ধারণ করবে, এই নির্ধারণের প্রসেসটাকে বলা বায়োমেট্রিক। তো এইগুলো আমার সাথে একটা মানুষের মিলবে না দেখে এইগুলোর ভিত্তিতে হচ্ছে আমাকে আলাদা বা ক্লাসিফাই করা হয়েছে, আমাকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে। তো এখন এটা দুই ধরনের, একটা শারীরবৃত্তীয় যে ফিজিওলজিক্যাল তোমার বডির বিভিন্ন স্ট্রাকচার সংক্রান্ত, একটা হচ্ছে আচরণগত। তো তোমার শারীরবৃত্তীয় বায়োমেট্রিক, আচ্ছা এইখান থেকে লাগে কি কি, এইখান থেকে তোমার সবগুলোর ক্ষেত্রে তিনটা জিনিস পড়তে হয়। একটা হচ্ছে প্রসেস, কিভাবে কাজ করে বা কি কাজ করে, উপকার অ্যাডভান্টেজ, আরেকটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এই তিনটা জিনিস জানতে হয়। যেমন হাতের রেখা, হ্যান্ড জিওমেট্রি শনাক্তকরণ, এটা প্রসেসটা কি, তোমার হাতের গঠন, হাতের চাপ, হাতের আকার আকৃতি, হাতের মধ্যে হাতের রেখার বিন্যাস, এগুলোর মাধ্যমে কাজ করে প্রসেস। অ্যাডভান্টেজ কি, তোমার একটা মানুষের সাথে আরেকটা মানুষের হাত কখনো মিলবে না, হাতের রেখা কখনো মিলবে না, সো এটা দ্বারা খুব সহজে ইভেন যারা লিখতে পড়তে পারে না তাদেরকেও আমরা হচ্ছে আলাদাভাবে শনাক্ত করতে পারবো। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি, প্রচন্ড ব্যয়বহুল প্রসেস, এবং হাত ঘামা থাকলে, হাতে কোনো গ্লাভস পরা থাকলে, হাতে কোনো সমস্যা থাকলে, হাতে কোনো ডিফর্মিটি থাকলে, বা হাত আগে ভালো ছিল এখন ভেঙে গেছে বা হাতে সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে এটা একটা ভুল রেজাল্ট দিবে, ঠিক আছে। তো হ্যান্ড জিওমেট্রির এই হলো তিনটা জিনিস আমরা বুঝলাম। আঙ্গুলের ছাপ শনাক্তকরণ প্রসেস কি, তোমার আঙ্গুলের রেখার বিন্যাস দিয়ে তোমাকে আলাদা করা হয়। এটার অ্যাডভান্টেজ কি, আঙ্গুলের রেখা, ফিঙ্গারপ্রিন্ট ইজ দ্য মোস্ট অ্যাকিউরেট সিস্টেম টু আইডেন্টিফাই ইয়োরসেলফ। ইভেন এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আছে না, ডিএনএ পর্যবেক্ষণ, ডিএনএ টেস্টের চেয়ে অ্যাকিউরেট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট। জিজ্ঞেস করতে পারো ভাইয়া কেমনে পসিবল, বাট একটা জিনিস বুঝুন, একটা যমজ আইডেন্টিক্যাল টুইন বলে না, যে মনে হয় না হুবহু কার্বন কপি, এই দুজনের তুমি যদি ডিএনএ টেস্ট করো না, দেখবা ডিএনএ প্রোফাইল সেম আসছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আলাদা। মানে আল্লাহ এই একটা জিনিস মানুষের এমন ইউনিক করছে, একটা সময়ে তোমার ডাকাতরা, কোন দেশের ডাকাতরা জানি, নিজেদের পরিচয় গোপন করার জন্য আঙ্গুলের উপরের চামড়াটা পুরায় ফেলতো যেন রেখা বোঝা না যায়। কিন্তু ওই মরা চামড়া থেকেও, ইভেন মরা চামড়া যাওয়ার পর যে নতুন চামড়া আসতো, সেই চামড়া থেকেও তাদেরকে আইডেন্টিফাই করা যেত যে এটা ওই ডাকাত বা ওই ছিনতাইকারী দলেরই কাজটা করছে, বুঝছো। মানে এই পরিমাণ অ্যাকিউরেটি সিস্টেমটা। আইডেন্টিক্যাল টুইন যারা, যে হুবহু কার্বন কপি, হুবহু যমজ, নট আইডেন্টিক্যালে তো হচ্ছে তোমার মানে যমজ হলো দেখতে যমজ লাগে না, আপন ভাই বোনের মতো লাগে, বাট যমজ তো হুবহু কপি। ওদের ক্ষেত্রে ডিএনএ সেম, তুমি ডিএনএ টেস্ট করে দেখো দুজনের ডিএনএ প্রোফাইল সেম, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সেম, বাট ফিঙ্গারপ্রিন্ট মাপতে গেলে দেখবা ফিঙ্গারপ্রিন্ট আলাদা। তো এইটা হচ্ছে হাইয়েস্ট অ্যাকিউরেসি, এটা হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ অ্যাকিউরেসি। এবং এটা সুবিধাটা কি,
এটা সবচেয়ে কস্ট ইফেক্টিভ, এটা ব্যবস্থাপনা খরচ সবচেয়ে কম, এটা খুবই সহজলভ্য, এর দিয়ে যে কোনো মানুষকে যারা লিখতে পড়তে পারে না তাদেরকেও শনাক্ত করা যায়, খুবই কস্ট ইফেক্টিভ, সব দিক দিয়ে বেস্ট। ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আঙ্গুল ঘামা থাকলে কাজ করবে না, আঙ্গুল পোড়া থাকলে কাজ করবে না, এবং হচ্ছে তোমার মাঝে মধ্যে কিছু ক্ষেত্রে খুবই রেয়ার কেসে এটা হচ্ছে ফলস পজিটিভ রেজাল্ট দেয়। তো এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আইরিশ শনাক্তকরণের প্রসেসটা কি? চোখের ভেতরে যে আইরিশ আছে, আমাদের চোখের মনি দিয়ে তাকাইলে যে কালো কালার, বাদামি কালার, নীল কালার আমরা যেটা দেখি, এই জিনিসটা, এটাকে আইরিশ, এই কালারটা, চোখের মনির কালারটা আইরিশের কারণে হয়। এই আইরিশের ফরমেশন প্রত্যেক মানুষের আলাদা, যে রেটিনা স্ক্যান বলি আমরা, বুঝছো? তো মেইনলি আমাদের ফোনের যেটা ফেস রিকগনিশন বা ফেস আইডি, এটা হচ্ছে ক্যামেরা দিয়ে আমাদের ফেসটাকে জাজ করে, মুখমণ্ডল জাজ করা, ফেস রিকগনিশন। বাট তোমার অ্যাপল যেটা করে, যে অ্যাপলের তুমি হচ্ছে অন্ধকারের মতো তুমি যদি ফোন নিচে সামনে ধরো দেখবা চেহারার কারণে খুলে গেছে, কারণ তারা হচ্ছে অ্যাকচুয়াল তোমার হচ্ছে চোখ স্ক্যান করে, বুঝছো? তো এটা হচ্ছে খুবই দামি একটা প্রজেক্ট, খুবই দামি, মানে খুবই খরচ সাপেক্ষ, খুবই ব্যয়বহুল, এবং চোখে ছানি পড়লে বা চোখে কোনো সমস্যা হইলে বা লেন্সের কারণে বা চশমার কারণে এটা ফলস পজিটিভ রেজাল্ট দেয়। কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে এটাও তোমার ইয়ার মতো, এটা হচ্ছে তোমার আঙ্গুলার ছাপের মতো হাইয়েস্ট ফর্ম অফ অ্যাকিউরেসি। ফেস রিকগনিশনের অ্যাডভান্টেজ হচ্ছে এটাও তোমার সহজলভ্য, এটা হচ্ছে তোমার খরচ কম, কিন্তু এটাই হচ্ছে তোমার ভুল বেশি, এটাই ভুল বেশি। ঠিক আছে, কথা হচ্ছে ভাই এক স্লাইডে সব পড়া ফেলতেছেন, সামনে স্লাইডে এডি লেখা। ডিএনএ টেস্ট আমি অলরেডি বলে ফেলছি, তোমার ডিএনএ নিয়ে এখানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। অ্যাডভান্টেজ হচ্ছে তোমার এখানে ক্রিমিনালের যে স্পেসিমেন গুলো থাকে, পিতৃত্ব মাতৃত্ব শনাক্তকরণ থাকে, তারপর হচ্ছে তোমার মৃতদেহ শনাক্তকরণ থাকে, সেগুলোর ক্ষেত্রে খুব বেশি হেল্প দেয়। এখন ধরো একটা বডি তোমার পৌঁছে গেছে, বা একজন অপরাধী এমনভাবে মার্ডার করছে যে লাশ চেনা যাচ্ছে না, এবং লাশে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ স্ক্যানার এগুলি করার কোনো অবস্থা নেই, তুমি কিছুই করতে পারবে না। সেই ক্ষেত্রে কি ডিএনএ ছাড়া কোনো উপায় নেই। বা হচ্ছে অপরাধী শনাক্ত করবো, অপরাধীকে তুমি ধরে না যে আপনি কি অপরাধী, আপনার ফিঙ্গারপ্রিন্ট নিব, তো ওটা সবসময় পসিবল হয় না। ধরো অপরাধী তোমার আশপাশের কেউ না, সেই ক্ষেত্রে অপরাধীকে কেমনে বের করবো? ওই স্পেসিমেন দিয়ে কাজ করতে হবে। সো ক্রিমিনোলজি তো খুবই ইম্পর্টেন্ট, বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কস্ট ইফেক্টিভ এবং আইডেন্টিক্যাল টুইনে সেম হয়। তো কোশ্চেন এগুলাই আসে। আচরণগত বায়োমেট্রিক কি? হাতে করা স্বাক্ষর, এগুলাই হচ্ছে তোমার এই সবগুলা ক্ষেত্রে, আচরণগতর ক্ষেত্রে সবগুলাতেই তোমার হচ্ছে লো অ্যাকিউরেসি। আচরণগত ক্ষেত্রে সবগুলোর কমন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লো অ্যাকিউরেসি, এটা খেয়াল রাখবা। সবগুলোর কমন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লো অ্যাকিউরেসি, সবগুলাই কম অ্যাকিউরেট। যেমন আচরণগত সিগনেচার ভেরিফিকেশন, আমি সাইন দিলাম, সাইনটা মোটামুটি তোমার আগে থেকে ইনিশিয়ালটা হচ্ছে সবসময় এটা হচ্ছে একটা মানে ইন্ডিভিজুয়াল হিসেবে ক্যারি হয়, বাট মানুষের সাইন চেঞ্জ হইতে পারে বা হাতের লেখা চেঞ্জ হইতে পারে, সবসময় এটা হচ্ছে তোমার মানুষ এটা দেওয়ার মতো অবস্থা নাও থাকতে পারে। তো অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুব সহজলভ্য ফর্ম এবং কোনো ডিভাইস লাগে না, এবং এটা খুবই প্রাচীন বা মনে করো তোমার ডিভাইস আসার আগ থেকে এই বায়োমেট্রিক সিস্টেম চলে আসছে। তো এটা সব দিক দিয়ে ভালো, এবং এটা হচ্ছে হাতে লিখে দেওয়া যায়। টাইপিং স্পিড, কিবোর্ডে টাইপিং স্পিড, টাইপিং কিস্ট্রোক দিয়ে যাচাই করা যায়, এটাও হচ্ছে তোমার ভেরি লো অ্যাকিউরেসি, কিন্তু টু সাম এক্সটেন্ট এটা দিয়ে হচ্ছে তোমার মানে রিকগনিশন করা যায়। ভয়েস রিকগনিশন, ওকে, এটা গুড। এখানে হচ্ছে কণ্ঠস্বরের মাধ্যমে যাচাই করা, কণ্ঠস্বরটাকে তারা হচ্ছে একটা অডিও ফাইল বা একটা স্যাম্পল হিসেবে সেভ করে, সেই অনুযায়ী হচ্ছে তারা এটাকে চিন্তা ভাবনা করে, সেটাকে অপারেট করে। আর অ্যাডভান্টেজ হচ্ছে তোমার এখানে হচ্ছে তেমন কোনো খুব বেশি আহামরি মানে সেট আপ কস্ট নাই, ইজি, কস্ট ইফেক্টিভ, বাট অ্যাকুরেসি খুব লো, এবং গলা ভাঙা থাকলে, গলা সমস্যা থাকলে, বা হচ্ছে তোমার ডিভাইসের কানেক্টিভিটি ভয়েস ঠিক মতো নিতে না পারলে হচ্ছে ঝামেলাটা হয়, তারা হচ্ছে নিতে পারেন। ওকে, তো এখানে হচ্ছে এই সবগুলা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলা আছে, যেগুলো আমি এতক্ষণ তোমাকে বললাম। এখানে জিনিসগুলো লেখা আছে। বায়োমেট্রিক্স ব্যবহার আমি অলরেডি বলে ফেলছি। মৃতদেহ শনাক্তকরণ, অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব মাতৃত্ব। এখন ধরো তোমার ওয়ার্ল্ড ওয়ার 2 তে এই জিনিসটা হয়েছিল, স্পেশালি ওয়ার্ল্ড ওয়ার 2 তে তোমার বেশিরভাগ ক্ষেত্রে বায়োমেট্রিক্স এর ইউজটা মানে প্রয়োজন হয়েছে। ডিএনএ দিয়ে অনেক টেস্ট করা হয়েছে, যে তোমার মানে ডিএনএ প্যারেন্টিং ওই সময় থেকে আসছে, যে স্বামী যুদ্ধে গেছে, সে বলতেছে যে আমার তো বাচ্চা হওয়ার কথা না, বা আমার বাচ্চা এখন হওয়ার কথা না, আরো পরে হওয়ার কথা, কিন্তু হয়েছে। তো এখন মানে ওই জিনিসটা নিয়ে তাদের মধ্যে একটা সন্দেহ বা তাদের মধ্যে একটা ভয় কাজ করতো, বা তাদের মধ্যে একটা মানে অবিশ্বাস কাজ করতো, এবং এটা নিয়ে অনেক রকম ঝামেলাও হইতো। তো দেখা গেছে একজন দুজন অনেক সোলজারের মধ্যে কমনলি দেখা গেছে। তো এরপর পিতৃত্ব মাতৃত্ব শনাক্তকরণের জন্য স্পেশালি তোমার হচ্ছে ডিএনএ প্যারেন্টিং জিনিসটা আসছে। ডিএনএ এর মাধ্যমে তোমার হচ্ছে প্যারেন্টিং, যে অ্যাকচুয়ালি সে প্যারেন্ট কিনা বা তারই সন্তান কিনা সেটা নির্ণয় করা।
জাতীয় পরিচয়পত্র, ই কমার্স, স্মার্ট কার্ড। তো জাতীয় পরিচয়পত্র করতে গেলে দেখছো যে হাতের ছাপ নাই, ইয়া করে, চোখের দিকে স্ক্যান করে, তারপর হচ্ছে তোমার আরো সাইন টাইন অনেক কিছু করে। বায়োমেট্রিক পাসপোর্ট, অবশ্যই তোমার জাতীয় পরিচয়পত্র দেশের ভিতরে এত কাজ করে, বায়োমেট্রিক পাসপোর্ট অবশ্যই লাগবে। এবং এইটা যাতে দেশি ডকুমেন্ট আছে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার নিবন্ধন, এটিএম, অনলাইন ব্যাংকিং, যেন তোমার নাম করে আরেকজন কিছু করতে না পারে। প্রবেশ নিয়ন্ত্রণ উপস্থিতি নির্ণয়, এটা দিয়ে সিকিউ আসে, এটা দিয়ে সিকিউ আসে। বলবে যে অফিসের মধ্যে তিনি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি প্র্যাকটিস করেন, ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে হচ্ছে তিনি এটা ওইটা শিখেন বা এটা ওইটা শিখান, বা তার অফিসে ভার্চুয়াল রিয়েলিটির এটা প্রয়োগ হয়। তিনি অফিসে ঢুকতে, তার অফিসে তার বন্ধু আসতে গিয়ে দেখলো ওনার অফিসে হচ্ছে মানে কর্মচারীরা একটা হাতের ছাপ দিয়ে বা আঙ্গুলের ছাপ দিয়ে বা একটা কিছুর উপর দ্বারা কিছু সামনে দ্বারা ঢুকতেছে, ওই জিনিসটা যন্ত্র তাদের চেহারায় বা চোখে আলো ফেলতেছে, ঠিক আছে, বা একটা স্ক্রিনের দিকে তাকাইলে গেট খুলে যাচ্ছে, এরকম কিছু একটা বলবে। এটা সিকিউ উদ্দীপকে আসে, এটা সিকিউ উদ্দীপকে দেয়, ঠিক আছে, এটা সিকিউ উদ্দীপকে দেয়। ফিঙ্গারপ্রিন্টও আসে কম্পিউটার, মোবাইল ফোন লগ ইন হয়, যেমন আমাদের ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম, যেমন আমার ফোন ফিঙ্গারপ্রিন্ট লক, তারপর ফেস লক, তারপর এরকম সবার ফোনেই থাকে। আমার ফোন আসলে আলাদা করে দেখানোর কিছু নেই, বুঝছো, মানে হাতের সামনে আসাদ একটা ডিভাইস দেখাই যাচ্ছি। বায়ো ইনফরমেটিক্স, ওকে, এখান থেকে 2 মার্কের কোশ্চেন আসে, খুব বেশি এখানে ডিটেলসে যায় না, খুব রেয়ারলি এটা থেকে বড় সিকিউ আসে। এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে জীববিজ্ঞান তথ্য প্রযুক্তির প্রয়োগ। তো আমার এখানে সংজ্ঞাটা কি, জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তিতে সলভ করে সেটাকে বায়ো ইনফরমেটিক্স বলে, সেটাকে বায়ো ইনফরমেটিক্স বলে। এটা মিলে 4টা ভিন্ন শাখার উপাদান হিসেবে কাজ করে: আণবিক বা মলিকিউলার বায়োলজি, ডেটাবেস, প্রোগ্রাম, গণিত এবং পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স। মানে এটা হচ্ছে বায়োলজি নিয়ে বা হচ্ছে তোমার প্রাণী জগৎ নিয়ে যত ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশনকে একসাথে এক জায়গায় করে সেই ইনফরমেশন নিয়ে ডিল করে। তুমি অনেক বড় ইনফরমেশনে কাজ করছো, তোমার বায়ো ইনফরমেটিক্স লাগবে, ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্স লাগবে। তাহলে বায়োমেট্রিক দিয়ে সাথে এটা পার্থক্যটা কি? প্রথমত সংজ্ঞায় পার্থক্য, দ্বিতীয়ত পার্থক্য কি, বায়োমেট্রিক হচ্ছে মানুষকে আলাদাভাবে নির্ণয় করা, বায়োমেট্রিক দ্বারা তুমি মানে জীবের বা মানুষের অদ্বিতীয়তা প্রমাণ করতে পারবা, কিন্তু বায়োমেট্রিক্স দিয়ে এমন কোনো অদ্বিতীয়তা প্রমাণ করতে পারবা না। বায়োমেট্রিক্স শুধু একজন মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একক উপায় কাজ করে বা একক ভিত্তিতে কাজ করে, কিন্তু এটা হচ্ছে তোমার জনসাধারণ বা প্রজাতি ভিত্তিতে কাজ করে। বায়োমেট্রিক যতই কস্টলি হোক, যত যাই হোক, বায়ো ইনফরমেটিক্স এর মতো কস্টলি না। এটা অনেক তথ্যবহুল, অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট, ঠিক আছে, এবং এখানে অনেক তথ্যের প্রয়োজন হয়, এখানে বায়োমেট্রিক খুব বেশি তথ্যের প্রয়োজন নাই, ঠিক আছে। তো এই কটা জিনিস জানলেই হবে। বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার কি কি, এটা হচ্ছে তোমার জৈবিক পদ্ধতি বিশ্লেষণ সহ সঠিক গণনার ক্ষেত্রে, মানে একটা জীব নিয়ে তুমি প্রপারলি জানতে চাও, একটা জীবের প্রজাতি নিয়ে জানতে চাও, একটা জীবের শ্রেণীবিন্যাস করতে চাও, একটা জীবের খাদ্যাভ্যাস বা জীবটা কিভাবে বাঁচবে, বিলুপ্তি হাতে কিভাবে রক্ষা করতে হবে, সেই ইনফরমেশনগুলো নিয়ে জানতে চাও, তোমাকে এইগুলো দিয়ে যাইতে হবে। জিনোম সিকোয়েন্স, প্রোটিন সিকোয়েন্স, তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবে, কিসে বিহিত করবে, এগুলাই লাগবে, ঠিক আছে। মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, ওষুধ তৈরি, বর্জ্য পরিষ্কারকরণ, জলবায়ু পরিবর্তন, জিন ফাইন্ডিং, এটা এমসিকিউতে আসছিল, জিন ফাইন্ডিং প্রযুক্তিতে কি ইউজ হয়, এটা এমসিকিউতে আসছিল, ঠিক আছে। তারপর জীবাণু অস্ত্র তৈরি, ডিএনএ ম্যাপিং, এগুলা ক্ষেত্রে ইউজ হয়। খেয়াল করো, ডিএনএ ম্যাপিং কিন্তু বায়ো ইনফরমেটিক্স, আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট যেটা ডিএনএ টেস্ট বা ফিঙ্গারপ্রিন্ট, এই ডিএনএ টেস্ট বা ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু বায়োমেট্রিক্স। সো ডোন্ট মেস আপ। আমি এই জায়গাটা দিছি, এটা একটা এমসিকিউ স্লাইড, এটা একটা এমসিকিউ স্লাইড, ওকে, এটা কি স্লাইড? এমসিকিউ স্লাইড। বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে পার্থক্য আমি নিয়ে আসি, ঠিক আছে। সো আসো এবার আমরা শুরু করবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই শব্দটা কোত্থেকে আসছে? জেনেটিক, জেনেটিক জিন থেকে আসছে। জেনেটিক মানে কি? জিনের মধ্যে ইঞ্জিনিয়ারিং। এখন জিন জিনিসটা কি? জিন জিনিসটা হচ্ছে, জিন জিনিসটা হচ্ছে এই যে আমরা ডিএনএ পড়ি না, তোমরা অলরেডি জানো জিন কি। এখন এই যে ডিএনএ আছে, এই ডিএনএ এর মধ্যে এই যে বিভিন্ন বেস পেয়ার থাকে, এই এক একটা বেস পেয়ার তোমার একসাথে বিন্যস্ত হয়ে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। লাইক ধরো এ, এইচ, এন, এ, এফ, এই 5টা অক্ষর পর পর বসে আমার নাম তৈরি করতেছে। তো এরকম জিন ডিএনএ এর মধ্যেও হচ্ছে বেস পেয়ার গুলা, নাইট্রোজেন বেস গুলা একটার পর একটা একটা স্পেসিফিক সজ্জায় বসে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। সেই যে তথ্যটা, এটাকে আমরা বলি জিন, ঠিক আছে। তো এখানে আসলে পড়াইলে অনেক কিছু আছে। তো এই যে এই জিন যেটা, ধরো এই জায়গার জিনটা হচ্ছে তোমার লম্বা হওয়ার জিন, ঠিক আছে, এটা লম্বা হওয়ার জিন। এখন আমি কি করলাম, আমি একটা ইঞ্জিনিয়ারিং করলাম যে এই জায়গায় যে ডিএনএটা আছে সেটা হচ্ছে আমি এই জায়গার ডিএনএ দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে। এটা হচ্ছে খাটো হওয়ার জিন। এখন কথা হচ্ছে লম্বা থেকে খাটো, কথা হচ্ছে আমি বনসাই বানাবো, আমি বনসাই উদ্ভিদ বানাবো, ঠিক আছে, বনসাই থাকে না, আমি বনসাই বানাবো। তো বনসাই হলো তো আমার খুব বেশি লম্বা দরকার নেই, আমার ছোটখাটো দরকার। তো আমি কি করলাম, এই যে ডিএনএটা আছে এই জায়গা থেকে কেইটা এটা উঠে এই খাটো ডিএনএটা এখানে বসায় দিলাম, এবং এরপর আমি যখন এই জীবটা করলাম, তৈরি করলাম, তখন আমার যে জীবটা তৈরি হইলো সেটা হচ্ছে আমার একটা খাটো উদ্ভিদ বা একটা খাটো জীব তৈরি হলো। তো এই যে আমি জেনেটিক্যালি জিনের মধ্যে মডিফিকেশন করলাম না, জেনেটিক্যালি তাকে মডিফাই করলাম না, এটাকে বলা হবে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আর আরেকটা জিনিস যেটা
নর্মালি তোমার অর্গানিজম ছোট ছোট অণুজীবের ক্ষেত্রে এটা ইউজ হয়, ঠিক আছে। আর ট্রান্সজেনিক জীব হয়, ট্রান্সজেনিক উদ্ভিদ হয়, তো ওই রকম। এখন এই যে জিনের মধ্যে আমি যে চেঞ্জ করতেছি, এই জিনের মধ্যে আমি যে কেটে তুলে আবার বসাইতেছি, দেখো জিনের মধ্যে কিন্তু অলরেডি তোমার মানে একটা ডিএনএর মধ্যে অনেকগুলো জিনের কম্বিনেশন আছে। আমি সেই কম্বিনেশনটাকে চেঞ্জ করে নতুন করে রিকম্বিনেশন করতেছি, আরেকটা জিনকে এনে রিকম্বাইন করতেছি। তো এই যে আমি নতুন ডিএনএটা পাচ্ছি, এই নতুন ডিএনএর নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। কি ডিএনএ? রিকম্বিনেন্ট ডিএনএ, সংক্ষেপে আর ডিএনএও বলে, ঠিক আছে। রিকম্বিনেন্ট ডিএনএ, এই রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে এই যে জিন নিয়ে যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এইটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা কি বলা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যে কোন জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটা জীবে স্থানান্তরের প্রক্রিয়াকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা গবেষণার মাধ্যমে তোমার হচ্ছে যে জিন পরিবর্তন করে অন্য জিন লাগানো হয়, এটাকে আরডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। এটার মাধ্যমে ডিএনএ সূত্র যে চেঞ্জ করছে, আমি চাইলে হচ্ছে লম্বা উদ্ভিদ, কীটনাশক প্রতিরোধী উদ্ভিদ, তারপর হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু উদ্ভিদ, তারপর হচ্ছে 12 মাসি উদ্ভিদ, তারপর হচ্ছে অধিক ফলন সমৃদ্ধ উদ্ভিদ, আমি বিভিন্ন রকম উদ্ভিদ তৈরি করতে পারি, ঠিক আছে। এবং উদ্ভিদ ছাড়া আমি হচ্ছে তোমার এই সেম জিনিসটা আরো বিভিন্ন ক্ষেত্রে, যেমন হচ্ছে তোমার ভেড়ার মধ্যে মানব ইনসুলিন তৈরি করা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই যে ইকোলাই ব্যাকটেরিয়া দিয়ে ইনসুলিন তৈরি করা, তো অনেক রকম কাজে হরমোন তৈরি, প্রোটিন তৈরি, ইনসুলিন তৈরি। এটা তোমরা হচ্ছে ওই যে জীব প্রযুক্তি একটা অধ্যায় আছে না তোমাদের, বোটানির 11 চ্যাপ্টার, দেখবো ওইখানে সেম জিনিসগুলোই আসছে, যে ব্যাকটেরিয়া থেকে মানব দেহে, উদ্ভিদ দেহ, প্রাণী দেহ, প্রাণী কোষ থেকে উদ্ভিদ দেহ, সবখানে স্থানান্তর সম্ভব হয় জিনগুলো। এবং এই কাজ সফল করতে কোনো জীবের ডিএনএ কেমনভাবে পৃথক করতে হয়, যার নিজস্ব জিনের কাজ করার ক্ষমতাটা লোপ পায় এবং ভিন্ন কোনো জীবের জেনেটিক পদের সাথে মিশে নতুন বৈশিষ্ট্য, নতুন জিন সৃষ্টি, মানে জীবের যে বৈশিষ্ট্য আমি সেটাকেই চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে। মটরশুঁটি সবসময় অল্প দেয় অল্প দেয় অল্প দেয়, আমি করলাম জিনটা চেঞ্জ করে ফেললাম, এখন বেশি বেশি মটরশুঁটি দিতেছে, এটাকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস 10-এর 9-10-এর একটা প্রসেস, যেখানে দেখানো হয়েছে যে কেমনে ইয়াটা হয়, কেমনে হচ্ছে তোমার মানে জিনের রিকম্বিনেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হয়। প্রথমে হচ্ছে এখান থেকে ডিএনএটা পৃথক করে, স্টেপ লিখে আসছি। প্রথমে হচ্ছে ডিএনএ পৃথক করে, প্রথমে ডিএনএ পৃথকীকরণ, ঠিক আছে। প্রথমে হয় ডিএনএ পৃথকীকরণ, তারপর ডিএনএ পৃথকীকরণ, যেটা দেখো ডিএনএ কিন্তু দুইটা, একজন হচ্ছে তোমার জিন দিবে, একজন জিন নিবে। তো যে হচ্ছে জিন দিতেছে, যে প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ, যেখান থেকে আমি জিনটা নিব সেটা হচ্ছে দাতা কোষ, ঠিক আছে। সেটা হচ্ছে দাতা কোষ, আমি একটু ভিন্ন কালিতে লিখে নাহলে চোখে দেখা যাবে না। এটা হচ্ছে ভিন্ন তোমার দাতা কোষ, এবং এখান থেকে ইকোলাইয়ের মধ্যে আমি হচ্ছে এটাকে প্রতিস্থাপন করবো, এটা হচ্ছে আমার গ্রহিতা কোষ। তো ওর মধ্যে আমি কি করলাম, প্রথমে কাটলাম, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো, ঠিক আছে। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি কাটবো, ঠিক আছে। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি কাটবো, এবং এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যাত্রাটা শুরু হয়েছে। ওকে, সাল ভুলে গেছি। তো রেস্ট্রিকশন এনজাইম মধ্যে প্রথমে ডিএনএটাকে একটা জায়গায় কাটবো, কাটার পর আমি কি করবো, এখান থেকে যে ডিএনএ টুকরাটা নিয়েছি সেই টুকরাকে এই জায়গায় লাগাবো। লাগানোর জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে লাইগেজ দিতে হবে, লাইগেজ দিতে হবে, ঠিক আছে। এবং ডিএনএ পৃথকীকরণ করছি, তারপর হচ্ছে সেখানে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে হচ্ছে গ্রহিতার ডিএনএ কর্তন করছি, তারপর ওই পুরনো জিন সরায় নতুন যে জিন দরকার সেটাকে আমি বসাইছি, লাইগেজ দিয়ে লাগাইছি। লাগানোর পর যে প্লাজমিড ডিএনএটা তৈরি হয়েছে, সেই প্লাজমিড ডিএনএটা তোমার হচ্ছে করছি, আবার হচ্ছে ব্যাকটেরিয়ামে দিছি, এই ডিএনএটা হচ্ছে আবার ব্যাকটেরিয়ামে প্রবেশ করাইছি। ব্যাকটেরিয়ামে প্রবেশ করার পর কি করলাম, ব্যাকটেরিয়াকে ক্লোনিং করলাম, ব্যাকটেরিয়া যেন বিভাজিত হইতে থাকে হইতে থাকে হইতে থাকে হইতে থাকার পর এই যে এখন যে জিনটা দিছে, এখন এই জিনটা কি করবে, তোমার হচ্ছে যে পদার্থ দরকার, লাইক ইনসুলিন দরকার, ইনসুলিন তৈরি করবে, ঠিক আছে। আর অনেকগুলো ইনসুলিন তৈরি হয়ে গেছে ব্যাকটেরিয়ার ভিতর, আমি কি করবো, ব্যাকটেরিয়াকে লাইসিস করে ওখান থেকে ইনসুলিনটা বের করে নিয়ে আসবে এবং পিউরিফাই করে একদম পিওর ইনসুলিন মানব দেহে ইউজ করতে পারবো। তো এটা তাহলে কোথায় কোথায় ইউজ হয়, যে ফার্স্ট অফ অল যেটা ইনসুলিন তৈরিতে ইউজ হয়, উন্নত মানের ফসল উৎপাদন, যেটা আমি বললাম যে তোমার কীটনাশক প্রতিরোধী, লবণাক্ততা প্রতিরোধী, উচ্চ ফলন, 12 মাসি, যে রকম উদ্ভিদ তুমি চাও, ঠিক আছে, সবগুলা নিয়ে তুমি করতে পারো। এখানে এটা নিয়ে বিস্তারিত বলা আছে, এবং এই জায়গাটা একটু বিস্তারিত পড়ো যে তোমার ন্যানো টেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই দুটার কৃষি ক্ষেত্রের প্রভাব কি, এই দুটা লাগে, ঠিক আছে। রোগের চিকিৎসা ইউজ করতে পারি, যে তোমার জিন থেরাপি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অন্যতম সুফল, তুমি জিন থেরাপি দিতে পারবা। এখানে জিন থেরাপির মাধ্যমে রোগের চিকিৎসা করা হয় এবং ত্রুটিপূর্ণ জিন, যেটার কারণে সমস্যা হচ্ছে, সেই ত্রুটিপূর্ণ জিনটাকে অপসারণ করা যায়। এবং তোমার মোটামুটি এটা এক্সপেক্টেড যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে যে তোমার হচ্ছে প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা ওষুধ তৈরি করা যাবে, যে এই মানুষের এই জিনের জন্য এই মানে এই জিনোমের জন্য এই ওষুধটা হচ্ছে বেস্ট হবে, ঠিক আছে। তো এইরকম ভাবে ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করা যায়, তারপর যে হরমোন তৈরি করা যায়, মানে প্রোটিন জাতীয় জিনিসগুলো, হরমোন প্রোটিন এগুলো তৈরি করা যায়, টিকা জ্বালানি এগুলো তৈরি করা যায়, ঠিক আছে। তারপর মৎস্য উন্নয়ন, মানে মাছের খামারে ফিশারিজ করা যায়, পরিবেশ সুরক্ষা, জেনেটিক ত্রুটি সমূহ নির্ণয়, সব কিছু করা যায়। ওকে, এটার কুফলটা নরমালি আসে না, তাই কুফলটা দেয়নি। ন্যানোটেক আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। ন্যানোটেকে কি হচ্ছে, ন্যানোটেক হচ্ছে এমন একটা বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তি যেটার মাধ্যমে ন্যানো স্কেলে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে
কোনো কিছু তৈরি করা, কোনো কিছু বিল্ড করা, কোনো কিছু পরিচালনা, মানে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে কাজ হবে। আর 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? 10⁻৯ মিটার। ঠিক আছে, সো এই ইনফরমেশনটা লাগবে। এবং এখানে এটা দেওয়া আছে যে এই যে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে যখন কোনো বস্তু আকৃতি হবে সেটাকে আমরা বলবো ন্যানো পার্টিকেল। সেটাকে আমরা কি বলবো? ন্যানো পার্টিকেল। এই প্রযুক্তির মাধ্যমে অণু পরমাণুকে ভাঙা হয় বা জোড়া লাগানো হয়, সেগুলোর মাধ্যমে কাজ করা হয়। তো একটা জিনিস ধরো তোমার একদম বড় লেভেলে আছে, তুমি সেটাকে ভাঙতে 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 ছোট করতে করতে হচ্ছে একদম ন্যানো লেভেলে গেছো, এটাকে বলা হয় টপ ডাউন। তুমি উপর থেকে নিচে নামছো, ঠিক আছে, উপর থেকে নিচে নামছো। আরেকটা হচ্ছে জিনিসটাই ছিল ছোট, তুমি সেখান থেকে আস্তে আস্তে গঠন করতে 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 বড় হইছো, ঠিক আছে, যেমন কার্বন ন্যানোটিউব, এটাকে বলা হয় বটম আপ। তো দুই ধরনের আছে, টপ ডাউন, বটম আপ। ওকে, এই দুই ধরনের হচ্ছে তোমার ন্যানো টেকনোলজি আছে। তো এটা কোথেকে আসে? হচ্ছে রিচার্ড ফাইনম্যান 1959 সালে হচ্ছে বলছেন দ্যাটস প্লেন্টি অফ রুম এট দ্য বটম। এইখান থেকে ন্যানো টেকনোলজি সম্পর্কে প্রথম ধারণা দেন। জাস্ট এটুকু হইলেই হবে এখান থেকে। ওকে, আর এই যেটা বললাম সংজ্ঞা, আর হচ্ছে এই 1 ন্যানোমিটার সমান কি, ঠিক আছে, এটা 1 মার্কেও আসে, 2 মার্কেও আসে। তারপর ন্যানো টেকনোলজি কোথায় কোথায় ইউজ হয়? ন্যানো টেকনোলজি ইউজ প্রথম হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যারে ব্যবহার। লাইক তুমি চিন্তা করো একটা ফোনের প্রসেসরে যে 4 ন্যানোমিটার, 3 ন্যানোমিটার, 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন বলে, তারপর তোমার এই যে ইন্টেল এএমডি প্রসেসর দেয়, এগুলো এত ছোট ছোট ন্যানোমিটার ট্রানজিস্টরের এত কাজ করে, তো এগুলো সবখানে ন্যানো টেকনোলজি ইউজ হয়, সবখানে ন্যানো টেকনোলজি ইউজ হয়। ঠিক আছে, তো সবার আগে প্রসেসর তৈরিতে হার্ডওয়্যার তৈরি তোমার সেটা ইউজ হয়। প্রসেসর উচ্চ গতি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি, পাওয়ার এফিসিয়েন্সি, যা যা বলো সবকিছু। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ইউজ হয়। তোমার ন্যানো রোবট ইউজ হয়, যে ন্যানো রোবট এমন হবে যে এটা হচ্ছে তোমার শরীরের উপাদান দিয়ে, শরীরে যে কার্বন টার্বন এগুলো থাকে, জৈব উপাদান দিয়ে রোবট বানাবে, সেটা হচ্ছে ভিতরে গিয়ে কাজ করবে ঠিক যে কাজ করে যেখানে তোমার হচ্ছে মানে কোনো সার্জিক্যাল ইনারভেশন ছাড়া মানুষ পৌঁছাইতে পারে না, সেই জায়গায় হচ্ছে রোবট পাঠা, রোবট দিয়ে কাজ করাবে। এবং কোনো কারণে রোবট যদি ফেইলও করে, ধ্বংস হয়ে যায়, শরীরের কোনো ক্ষতি হবে না, এমন ভাবে ন্যানো রোবট তৈরি করা হয়। তারপর তোমার এটা আসলে গবেষণা চলতেছে। তারপর এনজিওপ্লাস্টি আছে, এই ক্ষেত্রে হচ্ছে তোমার কাজ করা যায়। ন্যানো ক্রায়োসার্জারি আছে, ডায়াগনোসিস আছে, তারপর এন্ডোস্কোপি, এনজিওগ্রাম, কোলোনোস্কোপি, সবকিছুতে এরকম যে তোমার ন্যানোটেকের ইউজ হইতেছে। খাদ্য শিল্পে যে তোমার ন্যানো পার্টিকেল দিয়ে হচ্ছে খাদ্যদ্রব্য ভালো রাখা, প্যাকেজিং এবং খাদ্য সুরক্ষা নিশ্চিত, তিনটা কাজ করা হয়। খাদ্য প্যাকেজিং, যে প্যাকেজিং এর সময় যেন খাদ্যটা তোমার লং টাইম স্টোর থাকে, লং টাইম ভালো থাকে, সেটা নিশ্চিত করা। তারপর হচ্ছে খাদ্য সংরক্ষণ, যে লং টাইম যেন খাদ্যটা ভালো থাকে, প্যাকেজিং এর পর প্যাকেজিং খুললেও সেটা নিশ্চিত করা। আর আরেকটা হচ্ছে ধরো খাদ্য নষ্ট হয়ে গেছে, তখন যেন বোঝা যায় যে বাইরে থেকে যে খাদ্যটা নষ্ট হয়ে গেছে। সাপোজ প্যাকেটের রং চেঞ্জ হয়ে গেল, এই টাইপের, যে যখনই ভিতরে কোনো একটা সমস্যা হবে, ভিতরে খাদ্যটা নষ্ট হয়ে যাবে, একটা গ্যাস বা কিছু আসবে, যেটার কারণে কালার চেঞ্জ হয়ে যাবে। তো ন্যানো পার্টিকেল আমরা সেই গুণাগুণ রক্ষা, স্বাদ তৈরি সবকিছু ইউজ করতে পারি। জ্বালানি ক্ষেত্রে এটাকে ইউজ করা যায়, যে জ্বালানি হচ্ছে বিকল্প হিসেবে ফুয়েল তৈরি কাজে, হাইড্রোজেন ফুয়েল সেল, তারপর সৌর বিদ্যুৎ, সব কাজে হচ্ছে তোমার সৌরকোষ তৈরি কাজে এগুলো ইউজ হয়। যোগাযোগ ক্ষেত্রে ইউজ হয়, যে তোমার হচ্ছে কম জ্বালানি, ওটা খেলাধুলার সামগ্রীতে হচ্ছে তোমার বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়, প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরিতে। বায়ু ও পানি দূষণ রোধে, যেন হচ্ছে যেগুলো তৈরি করতেছে সেগুলো হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক না হয়, সেগুলো প্রসাধন শিল্পে ইউজ হয়, এইসব মিলে ইউজ হয়। ঠিক আছে, ন্যানো পার্টিকেল মোটামুটি ইউজ পর্যন্ত। এই ন্যানো পার্টিকেল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই দুটো হচ্ছে ম্যাক্সিমাম সুফলই আসে, কুফলটা আসে না। এরপর আসে নৈতিকতা, সর্বশেষ টপিক। নৈতিকতার ব্যাপারটা হচ্ছে যে তুমি যে এত মারাত্মক, এত মানে হাই এফিসিয়েন্সি, এত হাই পারফরমেন্স একটা জিনিসের অ্যাক্সেস পাচ্ছ, এত ফ্রিডম পাচ্ছ, এই ফ্রিডমের মিসইউজ তুমি করতে পারবে না। এই জন্য তোমাকে এখানে কিছু প্রোটোকল মেনে, কিছু নৈতিকতা মেনে চলতে হবে, তুমি ইথিক্যালি কাজ করবা। সো সেই ইথিক্সটা তোমার 10টা নিয়ম হিসেবে করা হয়, কম্পিউটার ইথিক্স থেকে 10টা নিয়ম করা হয়েছে 1992 সালে। সেই 10টা নিয়ম এদিকে দেখানো আছে। ঠিক আছে, এই 10টা নিয়ম পরীক্ষা নর্মালি আসে না, তোমার এটা এমসিকিউ না, এটা হচ্ছে জাস্ট ডিসি, মানে স্লাইডে সবকিছু ইনক্লুড করা হয়, সেই হিসাবে আনছে, বাট পরীক্ষা এটা লাগবে না। ঠিক আছে, জাস্ট আমি জানাইলাম যে 10টা নিয়ম করা আছে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট থেকে 1992 তে। ঠিক আছে, এটা একটা ইন্ট্রোডাকশনের মতো, এক্সাক্ট নিয়ম আসবে না, বাট এই জিনিসটা আসতে পারে যে কত সালে কি তৈরি করেছে, কয়টা নিয়ম তৈরি করেছে। ওকে, তুমি হচ্ছে এখান থেকে দেখলে যে কারো ক্ষতি করা যাবে না, কারো ইনফরমেশন চুরি করা যাবে না, কারো হচ্ছে ইনফরমেশন হস্তক্ষেপ করা যাবে না, তারপর কারো চুরির উদ্দেশ্যে কম্পিউটার খোলা যাবে না, মিথ্যা তথ্যের জন্য কম্পিউটার ব্যবহার করা যাবে না, মানে এরকম নর্মাল তথ্যগুলো। ঠিক আছে, বাট স্টিল অনেকে হচ্ছে নৈতিকতাটা ভঙ্গন করে, অনেকেই হচ্ছে এটার মানে ক্ষমতার বা এই যে তথ্য প্রযুক্তির অ্যাক্সেসের মিসইউজ করে। সেই মিসইউজ গুলো আমরা দেখবো। যেমন প্রথম মিসইউজ হচ্ছে হ্যাকিং। হ্যাকিংটা কি আমরা সবাই জানি, যে তুমি চাও না তোমার আইডি তুমি ছাড়া অন্য কেউ চালাক, বাট তোমার অনুমতি ছাড়া একজন তোমার আইডি চালাইতেছে। ঠিক আছে, এই জিনিসটা হ্যাকিং, যে তোমার আইডির অ্যাক্সেস সে নিয়ে নিছে, অননুমোদিত অধিকার। ঠিক আছে, তুমি আনঅথরাইজড একটা মানে
অধিকার, ঠিক আছে? সিস্টেম বলো, নেটওয়ার্ক বলো, ডেটা বলো, সেটা উপায়কে, সেই নিয়ন্ত্রণটা লাভ করার উপায়কে হ্যাকিং বলে, ঠিক আছে? এখানে হচ্ছে হ্যাকিংটা করা হয় তোমার বিভিন্ন রকম মানে অসাধু স্বার্থে, যে তোমার হয়তো তোমার কোনো ব্ল্যাকমেল করলো, তোমার থেকে কোনো মুক্তিপণ হচ্ছে ক্ষতিপূরণ আদায় করলো, যেমন হচ্ছে তোমার ভাইরাসগুলো র্যানসমওয়্যার যেগুলো বানায়, যে ওগুলো হচ্ছে ফোনে সবগুলো বা পিসি সবগুলো ডেটা করাপ্ট করে ফেলে, এত ডলার এত লাখ ডলার না দিলে হচ্ছে সবগুলো ওয়াইপ আউট করে ফেলো, তখন হচ্ছে মানে ইনফরমেশনের দাম এত বেশি হয় যে সেই পরিমাণ র্যানসম পে করতে আসলে বাধ্য হয়, ঠিক আছে? তো এরকম কাহিনী, এগুলো হচ্ছে তোমার মানে হ্যাকিং এর একটু হচ্ছে ভিন্ন ব্যাপার। একটা হচ্ছে মানে সরাসরি হ্যাক করে ঢোকার চেষ্টা করছে, একটা হচ্ছে ভাইরাস বানা ছেড়ে দিছে, ওই ভাইরাসটা যখন ইনফরমেশন দিবে সে হ্যাকিং শুরু করে দিবে, ইনফরমেশন এসে বলে তো তার কাজ হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। তারপর ফিশিং আছে। ফিশিংটা হচ্ছে যে তোমার ওই যে কিছু লিঙ্ক থাকে না, যে অভিনন্দন আপনি এত টাকা জিতছেন, আপনি ওটা জিতছেন ওটা জিতছেন, তোমাকে বিভিন্নভাবে ফেক কিছু পাঠায়, তোমাকে নকল বা ফেক বা হচ্ছে ভুল তথ্য পাঠায়, তোমাকে হচ্ছে কোন একটা লিঙ্কে কোন একটা ওয়েবসাইটে প্রবেশ করানো, তোমাকে ভুল তথ্য দিয়ে একটা নকল জায়গা ফেক ওয়েবসাইটে নিয়ে প্রবেশ করে তোমার বিশ্বস্ততা অর্জন করবে এবং তোমার থেকে তথ্য চুরি করবে, তোমার হচ্ছে অ্যাক্সেস কোড, পিন কোড, ক্রেডিট কার্ড নম্বর এগুলো নিয়ে নেবে, এটা হচ্ছে ফিশিং। স্প্যামিং, স্প্যামিংটা হচ্ছে ওই যে কিছু থাকে না হুদাই তোমার দেখা যায় যে মনে করো সোজা ভাষা বললে বট কমেন্ট থাকে না, বা হচ্ছে একটা জাস্ট আসতেছে মানে বুঝা যায় যে রোবটের মতো একটা রোবট দিয়ে হচ্ছে বারবার বারবার একটা জিনিস পাঠাইতে রিপিটেটিভলি, এটাকে স্প্যামিং বলে, ঠিক আছে? তো অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত ইমেল মেসেজ পাঠানো এটাকে স্প্যামিং বলে। তো এই যে তুমি বিরক্ত, তুমি চাইতেছো না, তাও দেখা যায় যে ওই তোমার মেসেজিং করতেছে, কমেন্ট করতেছে, ইয়া করতেছে, এটাকে হচ্ছে স্প্যামিং, ঠিক আছে? এদেরকে স্প্যামার বলে, ওকে? তো ব্যবহারকারী যখন ওয়েবসাইট ভিজিট করে, কোনো মেসেজ বোর্ডে প্রবেশ করে, তখন স্প্যামাররা ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে, এবং স্প্যামাররা যে কাজটা করে ওরা হচ্ছে মানে এতবার পুশ করতে থাকে, এতবার পাঠাতে থাকে, নিজেরা তো পাঠায় না, একটা সফটওয়্যার বানিয়ে রাখে যে প্রতি সেকেন্ডে এতবার এতবার করে হচ্ছে সে পিচ করতে থাকবে, এবং পরে যখন হচ্ছে মানে কেউ বিরক্ত হয় বা ভুলে ওপেন করে ফেলবে, তখন হচ্ছে ওই ওপেনের ফলে মানে যেহেতু ক্লিক করছে জিনিসটা এক্সিকিউট হয়েছে, ওখান থেকে হচ্ছে সে তথ্যগুলো পেয়ে যাবে, এভাবে স্প্যামিংটা আসে। সফটওয়্যার পাইরেসি, সফটওয়্যার পাইরেসি ভাই এটার কথা কি বলবো, তোমার কোন জিনিসটার পাইরেসি হয় না? সফটওয়্যার হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক প্রযুক্তিপূর্ণ, লাইক আমি এই যে অফলাইনে ধরো, অফলাইনে যে কোনো কিছু, আমি একটা মেশিন বানালাম, আমি একটা প্রযুক্তি বানালাম, আমি একটা যন্ত্র বানালাম, যাই মানে এটা আমার নিজস্ব একটা মেধার ফল না, এটা কিন্তু আমি বিক্রি করবো, এটা একটা অ্যাসেট। মানে একটা সফটওয়্যারও যদি আমি মানে সেটাও একটা অ্যাসেট, কিন্তু এই জিনিসটা যদি কেউ মানে কিনে কম দামে ছেড়ে দেয় শুধু নিজের লাভের জন্য, মানে আমার অনুমতি ছাড়া, এটা কিন্তু পাইরেসি, ঠিক আছে? এটা হচ্ছে পাইরেসি, যে আমি যা আমার প্রাপ্য সেটা আমাকে না দিয়ে হচ্ছে সেটা আরেকজন বৌদ্ধ সত্যভোগী সে ভোগ করতেছে এবং আমার অধিকারটা সে বঞ্চিত করতেছে, ঠিক আছে? তো সফটওয়্যার পাইরেসি হয়, গেম পাইরেসি হয়, মুভি পাইরেসি হয়, কোর্স পাইরেসি হয়, এখন বর্তমানে সবকিছু পাইরেসি হয়, ঠিক আছে? তো এই পাইরেসিটা হচ্ছে এরকম যে তোমার অননুমোদিত কপি, ইল্লিগাল কপি বিক্রি করে, ঠিক আছে? অনলাইনে অফলাইনে বিক্রি করে। তো এই জিনিসটা হচ্ছে তোমার মানে একটা সাইবার ক্রাইম, এবং এটার জন্য অনেক জেল জরিমানা হয়েছে। প্লেজিয়ারিজম, এটা নিয়ে দেখলাম তোমাদের বইয়ে খুব বিস্তারিত বলা আছে, তো প্লেজিয়ারিজমের সংজ্ঞাটা আমি দিলাম, ঠিক আছে? প্লেজিয়ারিজমের সংজ্ঞাটা দেখবা, এই হলো কাহিনী। এখন সুফল আর কুফল, আমি এখানে স্লাইডে কিছু আনি নাই। তো তথ্য প্রযুক্তির সুফল কি আর কুফল কি? এই সুফল হচ্ছে এতক্ষণ ধরে আমরা যা যা দেখে আসলাম না, যে গ্লোবাল ভিলেজ, তারপর হচ্ছে তোমার গ্লোবাল ভিলেজের বেনিফিটস, তারপর হচ্ছে এই যে তোমার ভার্চুয়াল রিয়েলিটি ভিআর এর বেনিফিটস, ঠিক আছে? ভিআর বেনিফিটস, তারপর হচ্ছে তোমার এআই বেনিফিটস, তারপর হচ্ছে রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে তোমার ন্যানোটেক, এইগুলার সবগুলা বেনিফিট, এই যা যা বেনিফিট আমরা দেখে আসছি শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিনোদন ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে, যা যা ক্ষেত্রে, কর্মসংস্থান ক্ষেত্রে যা যা দেখে আসছি, এভরিথিং এরা সব হচ্ছে তথ্য প্রযুক্তির সুফলের মধ্যে পড়ছে। কিন্তু যখন আমরা কুফলে যাব, তখন কুফলের মধ্যে হচ্ছে এই কুফলগুলাই পড়বে। যে ফার্স্ট অফ অল যদি আমি কুফল চিন্তা করি, তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় কুফলটা হচ্ছে মানুষের মধ্যে মনুষ্যত্বহীনতা, অ্যাকচুয়ালি বইয়ে লেখা আছে, বাট আমি বলবো যান্ত্রিকতা। আমি বলবো যান্ত্রিকতা, যে আমরা অনেক বেশি যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে, জীবনটা আমাদের যন্ত্রের উপর বেশি নির্ভর যাচ্ছে, আমরা রিয়েল লাইফের চেয়ে সাইবার ওয়ার্ল্ডে সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকি, ওইটাই রিয়েল হয়ে যায়, রিয়েল লাইফ ইন্টারাকশন আমাদের কাছে যেন ফেক হয়ে যায়, মানে এইগুলা যেন আবছা আবছা হয়ে যায়। এটা একটা বড় সমস্যা। তারপর হচ্ছে আরেকটা সমস্যা, যেটা হচ্ছে বেকারত্ব। এটা একই সাথে যেমন কর্মসংস্থান করে, একই সাথে বেকারত্ব করে। লাইক তুমি চিন্তা করো, একটা কোম্পানি সে গত এক বছরে মানে এই এক বছরই সে হচ্ছে গত 3-4 বছরের না যত না কর্মী ছাঁটাই করছে, তার 3-4 গুণ কর্মী শুধু গত এক বছরে বা এই বছরটা ছাঁটাই করছে। মানে তোমার লে অফ যেটাকে বলে, যে গণহারে ছাঁটাই করে, গণছাঁটাই, এখন কিন্তু তোমার মানে গ্লোবালি লে অফ চলতেছে, জায়গায় জায়গায় হাজার 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 কর্মী ছাঁটাই করে দিতেছে। কেন? বিকজ অফ এআই অটোমেশন। ওই যে বললাম না, অটোমেশন দিয়ে তোমার হচ্ছে এত কাজ করে ফেলতেছে, এখন মানুষ লাগতেছে না, বেকারত্ব।
ঠিক আছে, এই হচ্ছে তোমার কাজ করতেছে। তারপর হচ্ছে তোমার নিরাপত্তাহীনতা। যে নিরাপত্তাহীনতা কিরকম, তোমার এত ইনফরমেশন, তুমি ওয়েবসাইট গুলো খুলে রাখছো, তুমি ড্রাইভে সেভ করছো, ক্লাউড চালাইতেছো, সবকিছু করতেছো, একটা অ্যাকাউন্ট যদি কোনো কারণে কিছু হয় তুমি পুরো কম্প্রোমাইজড। তোমার মানে যা যা সেভ করছো, যা যা রাখছো সব শেষ, সবকিছু, যে তোমার মানে ব্যাংক অ্যাকাউন্ট বলো, তোমার পাসওয়ার্ড বলো, তোমার আইডি বলো, মানে একদম সবকিছু এমন একজনের অ্যাক্সেস আছে যেটা তুমি কন্ট্রোল করতে পারছো না, সে কি করবে এটা দিয়ে, ভালো খারাপ তুমি কিচ্ছু জানো না। তো এইরকম হচ্ছে জিনিসপাতিগুলো তৈরি হয়। আর আর হচ্ছে তোমার বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি, আমি একটা বলতে পারি স্বাস্থ্য ঝুঁকি, যে ঠিক আছে আমরা হচ্ছে মনে করো চলাফেরা কমে গেছে, আমাদের হচ্ছে ঘরে বসে থাকা বা অলসতা বেড়ে গেছে, আমাদের হচ্ছে এই কারণে শারীরিক অবসাদগুলা বা হচ্ছে দৃষ্টিশক্তির সমস্যা, শ্রবণ শক্তির সমস্যা, মানসিক যে একটা চিন্তা শক্তি ছিল সেই চিন্তা শক্তির হচ্ছে তোমার কি বলা যায়, চিন্তা শক্তির যে একটা অবনতি, মানসিক স্বাস্থ্যের অবনতি, সব দিক দিয়ে হচ্ছে আমরা সাফার করতেছি। তো এইসব কুফলগুলাই মেইনলি হচ্ছে মূল কুফল, তুমি এগুলা ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে, সুফল কুফল বললাম কারণ এই জিনিস সিকিউতে আসছে। ওকে, তো এখন কথা হচ্ছে ভাইয়া এরপরের টপিক কি, টপিক আর কিছু নাই, টপিক শেষ। চ্যাপ্টার 1 থেকে যা যা তোমার বেসিক সহ সিকিউ সহ জানার ছিল, আমি এমসিকিউ আলাদাভাবে করাচ্ছি না, বাট তোমার বেসিক মানে এমসিকিউ যা যা লাগবে সেগুলো সহ আমি করাই দিছি। ঠিক আছে, এরপর তুমি জাস্ট মেইন বইটা একবার রিডিং দিতে পারো, বা মেইন বই খুলে তুমি আমার স্লাইডের সাথে মিলাইতে পারো, এর চেয়ে বেশি আর কিছু দরকার নেই। ইনশাল্লাহ তুমি ডিরেক্টলি বোর্ড সলভে যেতে পারবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কিছু সিকিউ দেখবো, সিকিউ দেখো কি কি আসে। যে কুমিল্লা বোর্ডের 24,000 ডাক্তার রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে করছে। নিম্ন তাপমাত্রা প্রয়োগের চিকিৎসা তার মানে কি, ক্রায়ো সার্জারি কথা বলছে, তার মানে কিসের কথা বলছে, ক্রায়ো সার্জারি কথা বলছে। এবং চিকিৎসা পূর্বে তিনি একটা সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করছেন। সিমুলেটেড মানে কি, এটা রিয়েলি হয়নি অপারেশনটা, তিনি হচ্ছে এই অপারেশনটা মানে কৃত্রিমভাবে তিনি অপারেশনটা বাস্তবে করলে যেমন লাগতো সেটা কৃত্রিমভাবে তিনি এক্সপিরিয়েন্স করছেন এবং অভিজ্ঞ হয়েছে। এর মানে কি, এটা ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর। তুমি কিন্তু দেখা বুঝতেছো, দেখো তোমাকে এটা বলছে চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো, তুমি ক্রায়ো সার্জারি ব্যাখ্যা করবে, এদিকে 3 মার্ক, অপারেশন অভিজ্ঞতা লাগবে, প্রযুক্তি, শিক্ষা, গবেষণা, ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত হয়, তিনটা নিয়ে 3 প্যারা লিখবে, এবং এর যে ভিআর এটাকে ব্যাখ্যা করবা 4 মার্ক। একদম পারফেক্ট। সব সফটওয়্যার বেসিক, আমি একটাকে সংজ্ঞা দেখে আসি যে কারো মেধাসত্ব হচ্ছে থাকা কোন একটা জিনিস, কারো নিজের তৈরি জিনিস, যে হচ্ছে যে তৈরি করছে সেই প্রস্তুতকারকের অনুমতি ছাড়াই অননুমোদিতভাবে বিক্রয় করার হচ্ছে সফটওয়্যার পাইরেসি। ওকে, বায়োমেট্রিক দিয়ে 2 নাম্বার আছে কোনসহ যাচাই করানো ব্যবহৃত প্রযুক্তি, ভয়েস রিকগনিশন, তুমি সেটা বলবা, হয়ে গেছে। ওকে, এটাও একটা বোর্ড সিকিউ। হচ্ছে তোমার বাসার সাহেব হচ্ছে কম্পিউটার মেলাকে একটা হার্ড ডিস্ক কিনছেন, হার্ড ডিস্কটা আকারে খুব ছোট কিন্তু ধারণ ক্ষমতা অনেক বেশি। তো এখন তিনি বন্ধু প্রিন্সকে হার্ড ডিস্কটা দেখানোর জন্য অফিসে গেছেন, অফিসে গিয়ে দেখেন কর্মচারীরা একটা যন্ত্রের দিকে তাকালে অফিসের দরজা খুলে যাচ্ছে, তো যন্ত্রের দিকে তাকাইলে খুলে যাচ্ছে, তার মানে কি, তার মানে এটা হচ্ছে আইরিশ। তুমি যখন আই কন্ট্যাক্ট করতেছো তখন হচ্ছে তোমার আইরিশ স্ক্যানের মাধ্যমে তোমার এটা মানে দরজাটা খুলে যাচ্ছে। ঠিক আছে, তো তুমি কথা হচ্ছে বলতে পারো যে স্যার এটা তো ফেস রিকগনিশন হইতে পারে, বা আইরিশই কেন হবে। ফেস রিকগনিশনে হচ্ছে তুমি জাস্ট জিনিসের দিকে মুখ করে দাঁড়াইলেই, তুমি ধরো ফেস রিকগনিশনে তুমি নিচে তাকায় রয়েছে কিন্তু তোমার ফেসেই বরাবর চেহারা কারণে খুলে যাবে, কিন্তু আইরিশে তোমাকে একদম আই কন্ট্যাক্ট করতে হবে। যেহেতু বলছে তাকাইলে, আমি এদিকে আইরিশটা দেওয়া প্রেফার করবো। ঠিক আছে, আইরিশটা দেওয়া প্রেফার করবো। ন্যানো টেকনোলজি কি দেখাইছি, অতিরিক্ত রক্তক্ষরণ অপারেশন সম্ভব, ক্রায়ো সার্জারি, উদ্দীপকে উল্লেখিত ডিভাইসের তৈরির প্রযুক্তি, এই যে আইরিশ স্ক্যানিং, আইরিশের, আচ্ছা ও ওয়েট, তোমাকে বলছে ডিভাইসের তৈরির প্রযুক্তি, সরি ডিভাইসের তৈরির প্রযুক্তি মানে হচ্ছে হার্ড ডিস্ক, যেটা অনেক ছোট কিন্তু অনেক তথ্য ধরে। তো উল্লেখিত ডিভাইসটা তৈরির প্রযুক্তি তোমার কাছে ব্যাখ্যা চাইছে। তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে হার্ড ডিস্ক যে তৈরি হয়, এই হার্ড ডিস্ক তৈরির প্রযুক্তিটা যে এত ছোট ছোট পার্টস, তোমার হচ্ছে হার্ড ডিস্ক বলো, প্রসেসর বলো, মাদারবোর্ড, র্যাম, এই যে এত ছোট ছোট জিনিস তৈরি হইতেছে, এই তৈরির ক্ষেত্রে কোন প্রযুক্তি ইউজ হইতে পারে, ছোট মানে ন্যানো। তো ন্যানো প্রযুক্তি মানে কি, ন্যানোটেক ইউজ হবে, এখানে ন্যানোটেক ইউজ হয়েছে। ঠিক আছে, তুমি ন্যানো টেকনোলজির কথাবার্তা বলবা। আর প্রিন্সের অফিসার দরজা ব্যবহৃত প্রযুক্তি, এটা কি প্রযুক্তি, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। এটা কি প্রযুক্তি, বায়োমেট্রিক্স, এবং বায়োমেট্রিক্স হচ্ছে আইরিশ শনাক্ত করে কাজটা করা হয়েছে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আসো এখন আমরা যা যা পড়ছি এগুলা থেকে দেখবো সিকিউ আসতেছে। যশোর 25 শিশি সাহেব একজন মোটর চালক, তিনি বাস্তব অভিজ্ঞতা দেওয়ার পূর্বে হচ্ছে একটা কক্ষে প্রশিক্ষণ দিয়ে দেখেন, যে রিয়েল লাইফে হোন্ডা চালা অ্যাক্সিডেন্ট করবে একটা কক্ষে প্রশিক্ষণ দেন, বাস্তবতাটা কৃত্রিম ভাবে হচ্ছে প্রশিক্ষণকারীদের যারা নিতে আসে ট্রেনি তাদের শিখান। তার মানে কি, এখানে ভিআর প্রয়োগ হচ্ছে, ভার্চুয়াল রিয়ালিটি। এবং সে কক্ষে প্রবেশের জন্য একটা ডিভাইসের উপর হাত রাখতে হয়, তাহলে দরজা খুলতে, তার মানে কি, তোমার হাত দেখে তোমাকে রিকগনাইজ করে দরজা খুলতেছে, তার মানে এটা হচ্ছে তোমার ওই হ্যান্ড রিকগনিশন, বা হচ্ছে তোমার কি বলে হ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট, মানে হ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট না, হ্যান্ড প্রিন্ট যেটা আর কি। ঠিক আছে, হ্যান্ড রিকগনিশন। তো এই প্রশিক্ষণে জানেন তার পিতা গবেষণারে প্রবেশ করার জন্য মুখমণ্ডল ইউজ করেন। এই যে মুখমণ্ডল করেন, মানে এখানে ফেসের কথা বলা হচ্ছে, তার মানে তোমার এখানে হ্যান্ড আর ফেস এই দুইটা হচ্ছে বায়োমেট্রিক্স এর পার্ট,
আর ভিআর হচ্ছে আরেকটা তোমার সিকিউর পার্ট। বিশ্বগ্রাম কি তুমি অলরেডি জানো, তোমাকে দেখায় দিছি, ঠিক আছে, এটা একটা কনসেপ্ট। তথ্যপ্রযুক্তি ব্যবহার জীবনযাপন অত্যন্ত আরামদায়ক সহজলভ্য করছে। তুমি এখানে হচ্ছে ব্যক্তিগত জীবন এবং সাথে ব্যবহারিক জীবন দুইটা নিয়ে টুকটাক কথাবার্তা বলবা। সেই হিসাবে বিষয় ব্যবস্থার প্রশিক্ষণ, বিষয় ব্যবস্থার প্রশিক্ষণটা কি বাস্তব না হয়ে বাস্তব অভিজ্ঞতা, মানে কি ভার্চুয়াল রিয়ালিটি। এখানে কি ইউজ হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। প্রতিপক্ষে উল্লিখিত দুটি বায়োমেট্রিক পদ্ধতির মধ্যে কোনটা সুবিধাজনক, এই যে সুবিধাজনক ব্যাখ্যা করতে বলছে। তো তুমি হচ্ছে দুইটারই সুবিধা অসুবিধা ব্যাখ্যা করবা এবং সুবিধা অসুবিধা ব্যাখ্যা করার পর তাদের জন্য কোনখানে কোন জিনিসটা বেশি ইউজফুল তুমি সেটা বলবা, ঠিক আছে। তুমি সেই জিনিসটা ব্যাখ্যা করবে, এটা হচ্ছে তুমি তোমার মতো অ্যান্সার দিবা, বুঝছো। সুবিধা অসুবিধা তুমি হচ্ছে সে অনুযায়ী দিবা। এখন কথা হচ্ছে নর্মাল চিন্তা করো, একটা হচ্ছে প্রশিক্ষণ সেন্টারে সিকিউরিটি, একটা হচ্ছে গবেষণাগারের সিকিউরিটি। তো গবেষণাগারের সিকিউরিটির জন্য কিন্তু আমাদের হাই সিকিউরিটি দরকার। তো হাই সিকিউরিটি যেহেতু দরকার, আমাদের কিন্তু ফেস হচ্ছে আরো বেটার কিছু হলে, এদিকে হ্যান্ড বা ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ হলে আরো ভালোই তো আমরা বলতে পারি। আর যেহেতু এটা প্রশিক্ষণ রুম, তো প্রশিক্ষণ রুমের জন্য একটা ডিভাইসের উপর হাত রাখেন, এইখানে হ্যান্ডটা ইউজ হয়েছে, এখানেও কিছু দামি জিনিসপত্র ভিআর আছে, তো এখানে হ্যান্ডটা আমরা মনে করতেছি ঠিক আছে, ওকে। কিন্তু রিয়েল লাইফে ইউজের জন্য কোনটা সুবিধাজনক, আমরা বলবো হচ্ছে তোমার ফেসটা সুবিধাজনক, ঠিক আছে, ফেসটা সুবিধাজনক, ওকে, ফেসটা সুবিধাজনক। তারপর হচ্ছে তোমার উদ্ভিদে প্রযুক্তি প্রয়োগ হলে উচ্চ ফলনশীল আবহাওয়া উপযোগী ফসল, তার মানে কি ফসলের মধ্যে উন্নত ফসল উৎপন্ন করা হচ্ছে। তো উন্নত ফসল যখন প্রযুক্তি প্রয়োগে উৎপন্ন হচ্ছে, তখন তোমার মাথায় সবার আগে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফসল উৎপাদনের ক্ষেত্রে তোমার ন্যানো টেকনোলজি খুব বেশি ইউজ হয়। ন্যানো টেকনোলজি হচ্ছে তোমার খাদ্যের উন্নয়ন বা ফসলের উন্নয়নে টুকটাক ইউজ হয়, বাট মেইনলি ইউজ হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো আর কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র, মানে তোমাকে বলেই দিছে এআই, তাহলে কিন্তু তুমি বুঝতেছো যে এদিকে যশোর পরিষদ তোমার কি চাইছে, ফসল উৎপাদনের ক্ষেত্রে উল্লিখিত যন্ত্রপাতি, তোমার কাছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং চাইছে। আর উদ্দীপক উল্লিখিত ক্ষেত্র ছাড়া কোন কোন ক্ষেত্রে আমরা এআই কে ইউজ করতে পারি, তুমি এআই এর ইউজ বা এআই এর ব্যবহার নিয়ে এখানে ব্যাখ্যা করবা, ঠিক আছে। এই হলো ব্যাপার। এবং আজকের লাস্ট কোয়েশ্চেনটা কি দিছে, যে ইনপুট স্তর আউটপুট স্তরের মাঝখানে একটা লুকায়িত স্তর আছে, তার মানে কি এটা কি দিছে, এটা নিউরাল নেটওয়ার্ক। এটা কি দিছে আমাদের নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে, এটা কি দিচ্ছে নিউরাল নেটওয়ার্ক, ওকে। এবং এই নিউরাল নেটওয়ার্কের সাথে এখানে একটা মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, ডিএনএ ম্যাপিং, জিন ফাইন্ডিং, এগুলো আমরা কোথায় কোথায় পড়ছিলাম, বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্স। আমি কিন্তু উদ্দীপক দেখেই চিনতেছি। এখন আমি প্রশ্নে যাব, সফটওয়্যার পাইরেসি কি কন্ট্রোল, আচ্ছা এখানে তোমার কোশ্চেনটা ঠিক মতো আসেনি, সফটওয়্যার পাইরেসি রিপার্টটা চলে আসছে। মানে এইখানে কোশ্চেনটা তোমার ময়মনসিংহ বোর্ড 25-এ এমন ছিল যে এইখানে যে তোমার এই নিউরাল নেটওয়ার্কে যেটা দেখানো হয়েছে এই প্রযুক্তিটা কিভাবে কাজ করে এবং এইটার ইউজ কেস কি কি, যে এটা কোথায় কোথায় ইউজ হয়, এরকম কিছু ছিল, বুঝছো। তো এটার প্রশ্নটা একটু ভুল উঠছে, টাইপিং এ মিস্টেক হয়েছে, তো এটা হচ্ছে এই জন্য আমরা দেখতে পারিনি, বাট মেইনলি আমরা উদ্দীপক দেখে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কাহিনীটা কি, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ক্লাসটা করার জন্য। আশা করি পুরো ক্লাসটা শেষ করার মাধ্যমে এই আইসিটি ফার্স্ট চ্যাপ্টারের বেসিক এবং সিকিউ উভয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং ইনশাল্লাহ এরকম আইসিটি চ্যাপ্টার 1 এর মতো পুরো চ্যাপ্টার 2, 3, 4, 5, 6 সবগুলো আইসিটি চ্যাপ্টার তো আসবে, এবং ইংলিশ ফার্স্ট সেকেন্ড, বাংলা ফার্স্ট সেকেন্ডের উপরও ডেডিকেটেড ক্লাস আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো দেখাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।